গ্যাস্ট্রোএন্টারোলজি 3 ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ডক্টর মোহাম্মদ রিয়াজউদ্দিন দানিশ, এমআরসিপি ইউকে, বর্তমানে রেসিডেন্ট ডিপার্টমেন্ট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি BSMMU। গ্যাস্ট্রোএন্টারোলজি 1-এ আমরা অনেকগুলো টপিক আলোচনা করেছি, স্পেশালি জিআইটির অল্প করে ফাংশন, অ্যানাটমি, ফিজিওলজি, মেইনলি হচ্ছে ইসোফেজিয়াল ডিসঅর্ডার, আরেকটা হচ্ছে স্টোমাকের ডিসঅর্ডার। এই দুইটা আমরা ডিসকাস করেছি। তাহলে ওখান থেকে আমরা প্রথমে একটা কোশ্চেন দেখে শুরু করব যে স্ট্রাকচার পাসিং থ্রু দ্য ট্রান্সপাইলোরিক প্লেন আর, কোন কোন স্ট্রাকচার ট্রান্সপাইলোরিক প্লেন দিয়ে পাস করে? ফান্ডাস অফ দ্য স্টমাক, এটা আপনারা সবাই বুঝতে পারছেন যে এটা ফান্ডাস হবে না, ইট উইল বি দ্য পাইলোরাস অফ দ্য স্টমাক, সো ইট ইজ ফলস। ফান্ডাস অফ দ্য গল ব্লাডার, দিস ইজ ট্রু। হাইলাম অফ দ্য বোথ কিডনি, ট্রু। অরিজিন অফ দ্য সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, ইট ইজ ট্রু। থার্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, থার্ড পার্ট না, সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম ট্রান্সপাইলোরিক প্লেন দিয়ে ক্রস করে। Which of the following is suggestive of gastric outlet obstruction? এই কোশ্চেনটা একবার আসছে এসবিএতে, তাহলে এটা আপনারা সবাই পারবেন আশা করি। যে নিচের সবচেয়ে যদি বলা হয় সিঙ্গল বেস্ট, which of the following is the suggestive of gastric outlet obstruction? ভমিটিং হতে পারে, পেশেন্টের সাকশন স্প্লাশ থাকতে পারে, তবে সাকশন স্প্লাশ ইউজুয়ালি 4 আওয়ার আফটার দ্য লাস্ট মিল এটা করা হয়। অ্যাবসেন্ট গ্যাস্ট্রিক পেরিস্টালসিস, এখানে ইউজুয়ালি গ্যাস্ট্রিক পেরিস্টালসিসটা বেড়ে যায়। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া, এটা আমরা গতদিন ব্যাখ্যা করেছিলাম যে প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়ার মেন মেকানিজম হচ্ছে হাইপোভলিমিয়া। হাইপোভলিমিয়াতে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমটা অ্যাক্টিভেট হয়, অ্যাক্টিভেট হলে সেখানে অ্যালডোস্টেরন বাড়ে, এবং অ্যালডোস্টেরন করে কি যে এরা পি সেল এবং আই সেলের উপরে কাজ করে। পি সেলে কাজ করে তারা সোডিয়ামকে রিঅ্যাবজর্ব করে, এবং আই সেল দিয়ে তারা হাইড্রোজেন আয়নকে ইউরিনে এক্সক্রিট করে দেয়, যার কারণে ইউরিনটা কি হয়ে যায়, হাইড্রোজেন রিচ, মানে অ্যাসিডিক ইউরিন। সো এটা হচ্ছে অ্যাসিড ইউরিয়া। আবার এই হাইড্রোজেন আয়ন যেহেতু বডি থেকে লস হয়ে যাচ্ছে, বডিতে কি হবে, মেটাবলিক অ্যালকালোসিস। সো মেটাবলিক অ্যালকালোসিস উইথ অ্যাসিডুরিয়া ইজ নোন অ্যাজ প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া, অ্যান্ড দিস ইজ এ ক্লাসিক্যাল ফিচার অফ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। Which of the following is highly suggestive of metastatic carcinoma of stomach? Metastatic carcinoma of stomach এর সাজেস্টিভ ফিচার কোনটা? সব একটা মেটাস্টেসিসের ক্ষেত্রে সিস্টার মেরি জোসেফ নডিউল থাকতে পারে, ট্রসোস সাইন থাকতে পারে, ট্রসিয়ার সাইন থাকতে পারে। ট্রসোস সাইনটা ইউজুয়ালি নট অ্যাসোসিয়েটেড উইথ মেটাস্টেসিস, দিস ইজ এ প্যারানিওপ্লাস্টিক ফিচার। এক্ষেত্রে সিস্টার মেরি জোসেফ নডিউল হতে পারে, ট্রসিয়ার সাইন হতে পারে, অ্যানিমিয়া থাকতে পারে, আবার এপিগ্যাস্ট্রিক হার্ড লাম্পও থাকতে পারে, সবই থাকতে পারে। তো এখানে এপিগ্যাস্ট্রিক হার্ড লাম্প এটা থাকলেই যে আমরা বলতে পারবো মেটাস্টেসিস, ব্যাপারটা এরকম না। আবার অ্যানিমিয়া এটা মেটাস্টেসিস না হয়ে হতে পারে, শুধুমাত্র ক্যান্সার থেকে হতে পারে। তাহলে সিস্টার জোসেফ নোডিউল এবং ট্রসিয়ার সাইন, যদি এটার ভিতরে বলা হয় সবচেয়ে হাইলি সাজেস্টিভ কোনটা, তাহলে সেটা হবে ট্রসিয়ার সাইন। ট্রসিয়ার সাইন এটা হচ্ছে লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড এনলার্জমেন্ট ডিউ টু মেটাস্টেসিস অফ কার্সিনোমা স্টোমাক উইথিন দ্য লিম্ফ নোড। আর সিস্টার মেরি জোসেফ নোডিউল এটা প্যানক্রিয়াটিক ক্যান্সারে হতে পারে, ওভারিয়ান ক্যান্সারে হতে পারে, এনি ইন্ট্রা অ্যাবডোমিনাল ম্যালিগন্যান্সি যেটা স্কিনে মেটাস্টেসিস করে সেখান থেকে এটা ডেভেলপ করতে পারে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের বেস্ট আনসার হবে ট্রসিয়ার সাইন। যাই হোক, আমরা আজকে আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজি 2 যেটা এখানে আমরা ডিসকাস করব, এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যে ম্যালঅ্যাবজর্পশনের কজগুলো, স্পেশালি সাবটোটাল ভিলাস অ্যাট্রফির কজ, এটা আমরা লাস্ট দিনেও বলেছি, এটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এখান থেকে আইবিডি। আইবিডি থেকে কোশ্চেন অনেক বেশি থাকে, প্রত্যেকবারই ইউজুয়ালি থাকে একটা। এরপরে হচ্ছে কোলোরেক্টাল ম্যালিগন্যান্সি, এখান থেকে কোশ্চেন কোনো সময় থাকে, কোনো সময় থাকে না, বাট দিস ইজ ইম্পর্টেন্ট টপিক। জিআই ইস্কেমিয়া অফ দ্য জিআই ডিজিজ বা ইস্কেমিক জিআই ডিজিজ, এটাও ইম্পর্টেন্ট টপিক, তবে একটু লেস ইম্পর্টেন্ট হলেও এখান থেকে একবার এসবি আসছিল। এরপরে হচ্ছে প্যানক্রিয়াটিক ডিসঅর্ডার, এখান থেকে কোশ্চেন থাকবেই, স্পেশালি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এবং ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই স্লাইডে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ম্যালঅ্যাবজর্পশনের কজগুলো, একটা হচ্ছে আইবিডি আর একটা হলো প্যানক্রিয়াটিক ক্যান্সার বা প্যানক্রিয়াটিক ডিজিজ, স্পেশালি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস অ্যান্ড ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। তাহলে আমরা শুরু করি প্রথমে স্মল ইন্টেস্টাইনের ডিজিজ দিয়ে। তাহলে আজকে আমরা মেইনলি ডিসকাস করব স্মল ইন্টেস্টিনাল ডিজিজ, লার্জ ইন্টেস্টিনাল ডিজিজ অ্যান্ড প্যানক্রিয়াটিক ডিসঅর্ডার্স। ওকে, তাহলে প্রথমে স্মল ইন্টেস্টিনাল ডিসঅর্ডার। স্মল ইন্টেস্টিনাল ডিসঅর্ডারের ভিতরে মেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ম্যালঅ্যাবজর্পশনের কজগুলো।
তাহলে ম্যালঅ্যাবজর্পশনের কজগুলো হচ্ছে all the cause of subtotal villus atrophy, কারণ ম্যালঅ্যাবজর্পশনের কজগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করছিলাম লাস্ট ক্লাসে। একটা হচ্ছে ইন্টেস্টিনাল কজ, একটা হলো প্যানক্রিয়াটিক কজ, আর একটা হচ্ছে বিলিয়ারি কজ, এবং এর ভিতরে বলছিলাম যে সবচেয়ে বেশি হচ্ছে ইন্টেস্টিনাল কজ, যার কারণে একটা ম্যালঅ্যাবজর্পশনের প্যাশেন্টের যদি বলা হয় কনফার্মেটরি ইনভেস্টিগেশন কি হবে, আনসার হবে যে প্যাশেন্টের আপার জিআই এন্ডোস্কোপি উইথ বায়োপসি, দিস উইল বি দ্য বেস্ট আনসার ফর ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম। তাহলে ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোমের মোস্ট কমন কজ হচ্ছে ইন্টেস্টিনাল কজ, এবং অলমোস্ট যারা সাবটোটাল ভিলাস অ্যাট্রফি করে অল কজ ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম। কেন? কারণ ভিলাইগুলো অ্যাবজর্ব করে, যখন ভিলাইগুলো ছোট হয়ে যাবে তখন অ্যাবজর্পশন কম হবে অ্যান্ড ইট উইল লিডস টু ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম। তাহলে ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোমের সাবটোটাল ভিলাস অ্যাট্রফির কজগুলো যদি আমরা আরেকবার বলি, ইট উইল বি সিলিয়াক ডিজিজ, ইট উইল বি ট্রপিক্যাল স্প্রু, ইট উইল বি লিম্ফোমা, জিয়ার্ডিয়াসিস, রেডিয়েশনের কারণে হতে পারে, অ্যান্ড দিস আর দ্য মেইন কমন কজ। এছাড়াও উইপলস ডিজিজ থেকে ডেভেলপ করতে পারে, ট্রপিক্যাল স্প্রু থেকে ডেভেলপ করতে পারে। সো অল মে কজ সাবটোটাল ভিলাস অ্যাট্রফি লিডিং টু ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম। ম্যালঅ্যাবজর্পশনের ক্লিনিক্যাল ফিচারগুলো আমরা লাস্ট দিন আলোচনা করেছি। জিআইটির মোটিলিটি ডিসঅর্ডার বা স্মল ইন্টেস্টাইনের মোটিলিটি ডিসঅর্ডার, এগুলো এত ইম্পর্টেন্ট না, এজন্য আমরা এটা ডিসকাস করব না। ইনফেকশন অফ দ্য স্মল ইন্টেস্টাইন, ইয়েস, এটা একটু ইম্পর্টেন্ট। তাহলে দিস আর দ্য কজ অফ ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম অ্যান্ড অলমোস্ট অল লিডস টু সাবটোটাল ভিলাস অ্যাট্রফি। সাবটোটাল ভিলাস অ্যাট্রফি না করেও ম্যালঅ্যাবজর্পশন করতে পারে, যেমন আইলিয়াল রিসেকশন, কোনো প্যাশেন্টের যদি আইলিয়াম রিসেকশন করা হয় তাহলে এখান থেকে ম্যালঅ্যাবজর্পশন হতে পারে। আর এরপরে হচ্ছে স্মল বাউল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ, ইট ক্যান অলসো লিডস টু ম্যালঅ্যাবজর্পশন উইদাউট কজিং সাবটোটাল ভিলাস অ্যাট্রফি। তাহলে এগুলো হচ্ছে ভিলাই, এগুলো হচ্ছে নর্মাল ভিলাই, একটা নর্মাল ভিলাই, দিস আর ইলংগেটেড finger like projection of the lamina propria covered by lining epithelium, এবং এখানে দেখেন these are the small villi or subtotal villus atrophy, these are the subtotal villus atrophy, these are the small villi leading to malabsorption syndrome. তাহলে আমরা ফার্স্ট যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে সিলিয়াক ডিজিজ। তাহলে সিলিয়াক ডিজিজ এটা হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ, স্পেশালি যাদের জেনেটিক প্রিডিসপোজিশন থাকে। জেনেটিক প্রিডিসপোজিশনের ভিতরে কারো যদি ডিকিউ এইচএলএ DQ2 এবং DQ8 এই দুইটা জিন যদি প্রেজেন্ট থাকে তাহলে তাদের ক্ষেত্রে দেখা গেছে যে সিলিয়াক ডিজিজ হওয়ার চান্স অনেক বেশি। তাহলে একটা হচ্ছে প্যাশেন্টের জেনেটিক প্রিডিসপোজিশন থাকতে হবে, 2 নম্বর হচ্ছে প্যাশেন্টের এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকতে হবে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কি? যে গ্লুটিন কন্টেনিং ডায়েটের প্রতি একটা এক্সপোজার থাকতে হবে, এবং সর্বোপরি বডির ইমিউন সিস্টেমটা এর এগেইনস্টে অ্যাক্টিভেট হতে হবে। তাহলে যারা জেনেটিক্যালি প্রিডিসপোজ এরা যখন গ্লুটিন কন্টেইনিং ডায়েট খাবে তখন সেটা হচ্ছে স্মল ফ্র্যাকশনে ভাগ হবে, ভাগ হওয়ার পরে তারা যখন ইন্টেস্টাইনে ঢুকার পরে প্রথমে হচ্ছে আমরা জানি যে অ্যাবজর্পশন হয় অ্যান্টেরোসাইট থেকে অ্যাবজর্পশন হবে, এই যে এটা হচ্ছে অ্যান্টেরোসাইট থেকে অ্যাবজর্পশন হবে, এবং এখানে এসে ডিঅ্যামাইনেশন হবে পেপটাইডগুলো। ডিঅ্যামাইনেশন হওয়ার পরে এই পেপটাইডগুলোকে ইনগালফ করবে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এটাকে ইনগালফ করবে, এবং এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল যেটা এটা প্রেজেন্ট করবে এটাকে হেল্পার টি সেলের কাছে। তখন হেল্পার টি সেলটা অ্যাক্টিভেট হবে অ্যান্ড দে উইল রিলিজ সেভারাল সাইটোকাইন্স, অ্যান্ড দিস সাইটোকাইন উইল রিক্রুট মোর লিম্ফোসাইট, অ্যান্ড দিস লিম্ফোসাইট উইল incorporate within the lining epithelium. They are known as intraepithelial lymphocyte, and they will also cause the damage to the lining epithelium. So these are the mechanism, these are the pathophysiology which is leading to formation of or development of the celiac disease. So প্যাশেন্টের একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকতে হবে, তার কি জিন থাকতে পারে, একটা হচ্ছে HLA DQ2 আর একটা হচ্ছে DQ8, এই দুইটা জিন এই জেনেটিক প্রিডিসপোজিশনটা তার থাকতে হবে। আর এখানে কি হবে, এই অ্যান্টেরোসাইটগুলো যখন ড্যামেজ হয়ে যাবে, এই অ্যান্টেরোসাইটগুলো অ্যাকচুয়ালি ভিলাই তৈরি করে, তখন সাবটোটাল ভিলাস অ্যাট্রফি হবে। আবার আরেকটা ফাইন্ডিং হচ্ছে যে ইন্ট্রাএপিথেলিয়াল লিম্ফোসাইট ইউজুয়ালি থাকে, তবে খুব বেশি থাকে না। এখানে ইন্ট্রাএপিথেলিয়াল লিম্ফোসাইটগুলো বেড়ে যাবে, মানে খুব ঘন ঘন ইন্ট্রাএপিথেলিয়াল লিম্ফোসাইটগুলো চলে আসবে। এছাড়া যেটা হবে যে ক্রিপ্ট থাকে,
লাইনিং এপিথেলিয়ামে ক্রিপ্ট থাকে, এগুলো হচ্ছে ক্রিপ্ট। এই ক্রিপ্টগুলো দেখা যাবে যে ক্রিপ্টগুলো হাইপারপ্লাসিয়া হয়ে যাবে, ক্রিপ্ট হাইপারপ্লাসিয়া হবে এখানে। সো দিজ আর দ্য ফিচার অফ সিলিয়াক ডিজিজ, দিজ আর দ্য প্যাথোফিজিওলজি অ্যান্ড দ্য ফিচার অফ দ্য সিলিয়াক ডিজিজ। সো এরপরে হচ্ছে যদি তাহলে সিলিয়াক ডিজিজ একটা অটোইমিউন ডিজিজ এবং এর মাল্টিফ্যাক্টোরিয়াল কজ জেনেটিক ফ্যাক্টর অ্যাজ ওয়েল অ্যাজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, দ্যাট ইজ গ্লুটিন কন্টেনিং ডায়েট। গ্লুটিন কন্টেনিং ডায়েটগুলো কি, যে এটা হতে পারে যে হুইট কন্টেনিং ডায়েটে থাকতে পারে, অনেক সময় রাই, পাস্তা, এগুলোতে এ ধরনের গ্লুটিন কন্টেনিং ফুড থাকতে পারে। সো ক্লিনিক্যাল ফিচার কি হবে? ক্লিনিক্যাল ফিচার উইল বি দ্য patient may be asymptomatic or patient may develop the symptom of malabsorption syndrome, যেমন প্যাশেন্টের স্ট্যাটুরিয়া থাকতে পারে, ওয়েট লস থাকতে পারে এবং আদার নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির ফিচার থাকতে পারে। যেমন ভিটামিন কে যদি ডেফিসিয়েন্সি হয়ে যায় তাহলে প্যাশেন্টের কি থাকতে পারে, প্যাশেন্টের হচ্ছে ক্লটিং ফ্যাক্টরগুলো যখন ডেফিসিয়েন্সি হবে, প্যাশেন্ট মে ডেভেলপ হেমাটোমা, প্যাশেন্ট মে ডেভেলপ ব্লিডিং। যদি ভিটামিন সি ডেফিসিয়েন্সি হয় তাহলে প্যাশেন্টের পারপুরা ডেভেলপ করবে, এছাড়া প্যাশেন্টের স্কারভি ডেভেলপ করবে। সো দিস উইল বি দ্য ফিচার অফ সিলিয়াক ডিজিজ। এবং যদি খুব বেশি ডিজিজটা এক্সটেন্সিভ হয়ে যায় তাহলে প্যাশেন্টের যখন প্রোটিন ডেফিসিয়েন্সি হবে, প্যাশেন্ট উইল ডেভেলপ দ্য ইডেমা। সো দিজ আর দ্য ফিচার অফ সিলিয়াক ডিজিজ। সিলিয়াক ডিজিজ থেকে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে এর অ্যাসোসিয়েশনগুলো, এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, দ্য অ্যাসোসিয়েশন অফ দ্য সিলিয়াক ডিজিজ। তাহলে অ্যাসোসিয়েশন কি হতে পারে? অ্যাসোসিয়েশন যেটা হতে পারে যে প্যাশেন্টের এখানে সিলিয়াক ডিজিজের, এটা যেহেতু একটা নিজে একটা অটোইমিউন ডিজিজ, এর সাথে আদার অটোইমিউন ডিজিজ থাকতে পারে। লাইক এই প্যাশেন্টের একটা পার্নিশিয়াস অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে, এই প্যাশেন্টের হচ্ছে সিলিয়াক ডিজিজের সাথে সাথে এদের হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করতে পারে, হাশিমোটোস থাইরয়েডাইটিস ডেভেলপ করতে পারে, প্যাশেন্ট মে ডেভেলপ মায়াস্থেনিয়া গ্র্যাভিস। সো দিস ক্যান ডেভেলপ ইন দ্য প্যাশেন্ট উইথ সিলিয়াক ডিজিজ, দিস ক্যান বি অ্যাসোসিয়েটেড। এছাড়া প্যাশেন্টের অটোইমিউন ডিজিজ ছাড়াও এটা ডাউন সিনড্রোমের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। ইমিউনোলজিক্যালি এটা আইজিএ ডেফিসিয়েন্সির সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। এরা স্কিনের একটা প্রবলেম যেটা হচ্ছে ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস, এখানে সিভিয়ার ইচিং হয়, এটা ইট ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ সিলিয়াক ডিজিজ অ্যারাউন্ড 10% প্যাশেন্ট, অ্যান্ড আইজিএ ডেফিসিয়েন্সি অকার্স অ্যারাউন্ড 2% অফ দ্য প্যাশেন্ট। এবং কিছু অ্যাট্রফি হয়, ভিতরে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে স্প্লেনিক অ্যাট্রফি। স্প্লেনিক অ্যাট্রফির দুইটা কজ খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সিলিয়াক আর একটা হলো সিকেল সেল, সো সিলিয়াক ডিজিজে প্যাশেন্টের স্প্লেনিক অ্যাট্রফি হতে পারে। এছাড়া প্যাশেন্টের সেরেব্রাল অ্যাট্রফি ডেভেলপ করতে পারে। সো দিজ আর দ্য ফিচার অফ দ্য সিলিয়াক ডিজিজ অ্যান্ড দিজ আর দ্য অ্যাসোসিয়েশন অফ দ্য সিলিয়াক ডিজিজ। সিলিয়াক ডিজিজের সাথে আরও অ্যাসোসিয়েটেড থাকতে পারে যে প্যাশেন্টের পেরিফেরাল নিউরোপ্যাথি অ্যাসোসিয়েটেড থাকতে পারে, এর সাথে প্যাশেন্টের কিছু ক্যান্সারের চান্স বেড়ে যায়। সিলিয়াক ডিজিজের প্যাশেন্টের 3টা ক্যান্সারের চান্স বেড়ে যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট যদি আমরা বলি সেটা হচ্ছে অ্যান্টেরোপ্যাথি অ্যাসোসিয়েটেড টি সেল লিম্ফোমা, this is strongly associated with the celiac disease. T cell lymphoma is very rare disorder but it is associated with the celiac disease. তাহলে সিলিয়াক ডিজিজের সাথে হতে পারে অ্যান্টেরোপ্যাথি অ্যাসোসিয়েটেড টি সেল লিম্ফোমা, এর সাথে ডেভেলপ করতে পারে ইসোফেজিয়াল কার্সিনোমা এবং এটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ দ্য ইসোফেগাস। এছাড়া প্যাশেন্টের স্মল ইন্টেস্টাইনের অ্যাডিনোকার্সিনোমা ডেভেলপ করতে পারে। সো দিজ আর দ্য অ্যাসোসিয়েশন অফ দ্য সিলিয়াক ডিজিজ। কমপ্লিকেশন যদি বলি, দিজ আর অ্যাগেন দ্য কমপ্লিকেশন অফ দ্য সিলিয়াক ডিজিজ। এছাড়া আলসারেটিভ জেজুনোআইলাইটিস ডেভেলপ করতে পারে, দিস ইজ অলসো এ কমপ্লিকেশন অফ সিলিয়াক ডিজিজ। সিলিয়াক ডিজিজ থেকে প্যাশেন্টের মেটাবলিক বোন ডিসঅর্ডার ডেভেলপ করতে পারে, আদার ভিটামিন ডেফিসিয়েন্সিগুলো ডেভেলপ করতে পারে। ডায়াগনোসিস কিভাবে করব? যেহেতু এটা একটা অটোইমিউন ডিজিজ, এখানে কিছু অটোইমিউন মার্কার করা যেতে পারে, লাইক টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ অ্যান্টিবডি। সেকেন্ড এখানে ডেভেলপ করতে পারে যে প্যাশেন্টের আরেকটা অ্যান্টিবডি অ্যান্টি এন্ডোমাইসিয়াল অ্যান্টিবডি। তাহলে টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ অ্যান্টিবডি, আরেকটা হলো অ্যান্টি এন্ডোমাইসিয়াল অ্যান্টিবডি। ইম্পর্টেন্ট হচ্ছে যদি কোনো প্যাশেন্টের আইজিএ ডেফিসিয়েন্সি যদি থাকে, নর্মালি টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ অ্যান্টিবডি এটা হচ্ছে আইজিএ অ্যান্টিবডি। যদি কারো আইজিএ যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে এই প্যাশেন্টের ক্ষেত্রে দেখা যাবে যে টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ ফলস নেগেটিভ আসতে পারে, যেহেতু আইজিএ নাই। তাহলে এরকম প্যাশেন্টের ক্ষেত্রে যেটা করতে হবে, টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ আইজিজি অ্যান্টিবডি। আর
এর ভিতরে টিস্যু ট্রান্সগ্লুটামিনেজটা সবচেয়ে ইম্পর্টেন্ট। অ্যান্টি এন্ডোমাইসিয়াল এর সেন্সিটিভিটি হচ্ছে 95% অ্যান্ড স্পেসিফিসিটি হচ্ছে অ্যারাউন্ড 99%। সো এটাও করা যেতে পারে। আর যদি বলা হয় সবচেয়ে কনফার্মেটরি কোনটা, তাহলে সিলিয়াক ডিজিজ যেহেতু ইন্টেস্টিনাল কজ অফ ম্যালঅ্যাবজর্পশন, কনফার্মেটরি টেস্ট সেম থাকবে, সেটা হচ্ছে আপার জিআই এন্ডোস্কোপি উইথ বায়োপসি অ্যান্ড হিস্টোপ্যাথোলজি। So biopsy will be the gold standard for any malabsorption, intestinal malabsorption syndrome. So celiac disease ক্ষেত্রেও এখানে biopsyটা হবে gold standard. Management will be the avoidance of gluten containing diet. This is the main management option. So আমরা বললাম তো বডিতে নরমালি টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ এনজাইমটা থাকে এবং সেটা কোথায় থাকে, এটা হচ্ছে লাইনিং এপিথেলিয়ালের জাস্ট নিচে, এটাকে বলা হয় সাব এপিথেলিয়াল লেয়ার। সাব এপিথেলিয়ালে টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ থাকে, এর কাজ হচ্ছে গ্লুটিন যে পেপটাইডগুলো থাকে এদেরকে ডিঅ্যামাইনেশন করা। তাহলে এর এগেনস্টে অ্যান্টিবডি ডেভেলপ করবে। তারপরে হচ্ছে এখান থেকে সাইটোকাইনগুলো এপিথেলিয়াল সেলকে ড্যামেজ করবে। সো দিজ আর দ্য প্যাথোফিজিওলজিক্যাল ফিচার অফ সিলিয়াক ডিজিজ। সাবটোটাল ভিনাস অ্যাট্রফির কজগুলো অলমোস্ট আমরা সবগুলো বলে ফেলছি। এরপরে হচ্ছে আইলিয়াল রিসেকশন। আইলিয়াল রিসেকশনের আগে আমাদের জানতে হবে টার্মিনাল আইলিয়ামের ফাংশন কি। টার্মিনাল আইলিয়ামের কাজ হচ্ছে মেনলি দুইটা, একটা হচ্ছে এটা B12কে অ্যাবজর্ব করে, আর সেকেন্ড হচ্ছে এটা বাইল সল্টকে অ্যাবজর্ব করে। একটা B12 আর একটা হলো বাইল সল্ট। Bile salt is itself a leader. Leader means they cannot walk alone. They walk with their companion, like they walk with the cholesterol, they walk with the long chain fatty acid, they walk with fat soluble vitamin, that is vitamin A, D, E, K. So কোনো প্যাশেন্টের যদি বাইল সল্ট অ্যাবজর্ব না হয়, টার্মিনাল আইলিয়ামে যদি কোনো ডিজিজ থাকে, তাহলে বাইল সল্ট অ্যাবজর্ব হতে পারবে না। আর যখন বাইল সল্ট অ্যাবজর্ব হবে না, তখন কোলেস্টেরল অ্যাবজর্ব হবে না, তখন লং চেইন ফ্যাটি অ্যাসিডগুলো কম অ্যাবজর্ব হবে। এই প্যাশেন্টের ক্ষেত্রে দেখা যাবে যে তার ভিটামিন ফ্যাট সলিবল যে ভিটামিনগুলো এগুলো ডেফিসিয়েন্সি ডেভেলপ করবে। এবং এই বাইল সল্টগুলো যখন কোলনে আসবে অ্যাবজর্ব না হওয়ার পরে, তারা কোলন থেকে সেক্রেটরি ডায়রিয়া করবে। আরেকটা যে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে বাইল সল্ট যেটা থাকে, এই বাইল সল্টগুলো ইন্টেস্টাইনে যে বাইল সল্ট যেগুলো থাকে, they have affinity for calcium. Bile salt has affinity for calcium. So bile salt has affinity for calcium. এখানে আরেকটা জিনিসের ক্যালসিয়ামের প্রতি অ্যাফিনিটি থাকে, দ্যাট ইজ অক্সালেট। তাহলে অক্সালেটের অ্যাফিনিটি থাকে ক্যালসিয়ামের প্রতি, আরেকটা হচ্ছে বাইল সল্টের অ্যাফিনিটি থাকে ক্যালসিয়ামের প্রতি। তাহলে কে বাইন্ড করবে? এটা বাইন্ড করবে, এটা হচ্ছে মাইট ইজ রাইট, যার পাওয়ার বেশি সে বাইন্ড করবে। তাহলে যার পাওয়ার বেশি মানে যার কনসেন্ট্রেশন বেশি। যদি বাইল সল্ট বেশি থাকে সে বাইন্ড করবে ক্যালসিয়ামের সাথে, যদি অক্সালেট বেশি থাকে সে বাইন্ড করবে ক্যালসিয়ামের সাথে। নর্মালি বাইল সল্ট যেহেতু অ্যাবজর্ব হয়ে যায়, তাহলে বাইল সল্ট অ্যাবজর্ব হয়ে গেলে এর কনসেন্ট্রেশন কমে যাবে। সো বেশি থাকবে, নর্মালি বেশি থাকবে কোনটা? অক্সালেট। এটা হচ্ছে নর্মাল ফিজিওলজি, যে অক্সালেট বেশি থাকবে, এই ক্যালসিয়ামের সাথে বাইন্ড করবে এবং আলটিমেটলি এটা স্টুল দিয়ে বের হয়ে যাবে। কিন্তু কোনো প্যাশেন্টের যদি টার্মিনাল আইলিয়ামের প্রবলেম হয়, তাহলে বাইল সল্টের কনসেন্ট্রেশন কি হবে? কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে দেন অক্সালেট। তখন বাইল সল্ট বেশি, তখন বাইল সল্ট বাইন্ড করবে ক্যালসিয়ামের সাথে, তখন অক্সালেট কি হবে? ফ্রি হয়ে যাবে। এই ফ্রি অক্সালেটটা তখন কোলন দিয়ে ব্লাডে অ্যাবজর্ব হবে। ব্লাডে অ্যাবজর্ব হলে আমরা জানি যে অক্সালেট ইজ এ স্টোন ফর্মার এজেন্ট। দিস ইজ এ স্টোন ফর্মার এজেন্ট অ্যান্ড দে উইল কজ স্টোন ফর্মেশন উইথিন দ্য কিডনি। সো রেনাল অক্সালেট স্টোন ডেভেলপ করবে। কোনো প্যাশেন্টের যদি টার্মিনাল আইলিয়াম রিসেক্ট করা হয়, তাহলে তার রেনাল অক্সালেট স্টোন ডেভেলপ করবে। এছাড়া প্যাশেন্টের বিলিয়ারি ট্রিতে পিগমেন্ট স্টোন ডেভেলপ করতে পারে, পিগমেন্ট স্টোন ডেভেলপ করবে। তাহলে টার্মিনাল আইলিয়াম রিসেকশনের যদি কমপ্লিকেশনগুলো যদি আমরা বলতে চাই, তাহলে কি কি হবে? এক নম্বর হচ্ছে B12 ডেফিসিয়েন্সি ডেভেলপ করবে, সেকেন্ড হচ্ছে ফ্যাট সলিবল ভিটামিনগুলো ডেফিসিয়েন্সি ডেভেলপ করবে, থার্ড হচ্ছে এদের লং চেইন ফ্যাটি অ্যাসিড ডেফিসিয়েন্সি হবে, ফ্যাট এবং লং চেইন ফ্যাটি অ্যাসিড ডেফিসিয়েন্সি ডেভেলপ করবে। এরপরে প্যাশেন্টের বাইল সল্ট ইনডিউসড ডায়রিয়া ডেভেলপ করবে। এরপরে প্যাশেন্টের অক্সালেট স্টোন ডেভেলপ করবে উইথিন দ্য কিডনি, আর গল ব্লাডারের ভিতরে পিগমেন্ট স্টোন ডেভেলপ করবে। সো দিজ আর দ্য কমপ্লিকেশন অফ আইলিয়াল রিসেকশন। অথবা টার্মিনাল আইলিয়ামে যদি
ডিসেকশন না করে টার্মিনাল আইলিয়াম ড্যামেজ করে দেয় এরকম যদি কোনো ডিজিজ হয় লাইক টিবি তারপরে হচ্ছে যে ক্রস ডিজিজ, এরকম ডিজিজগুলোতেও এই ধরনের ফিচার পাওয়া যেতে পারে। এজন্য আমরা একটু পরে আসবো আইবিডিতে। আইবিডিতে একটা ফিচার হতে পারে যে সেখানে অক্সালেট স্টোন ডেভেলপ করতে পারে কিডনিতে, আরেকটা হচ্ছে সেখানে গল ব্লাডারেও স্টোন ডেভেলপ করতে পারে। সো দিজ আর অলসো দ্য ফিচার অফ আইবিডি ডিউ টু টার্মিনাল আইলিয়াম ইনভলভমেন্ট। এবং টার্মিনাল আইলিয়াম ইনভলভমেন্টটা কোন ডিজিজে হয়? এটা হচ্ছে ক্রস ডিজিজের ক্ষেত্রে কমন। সো এগুলো হচ্ছে কমপ্লিকেশন। ডায়াগনোসিস এর ক্লিনিক্যাল ফিচারগুলো থেকে আমরা ডায়াগনোস করতে পারি, বাইল সল্টের লেভেল থেকে এটাকে ডায়াগনোস করতে পারি, অথবা B12 লেভেল অ্যাসেস করে আমরা এটাকে ডায়াগনোস করতে পারি। এবং ম্যানেজমেন্ট হচ্ছে এটাকে সাপ্লিমেন্টেশন দিতে হবে যেগুলো ডেফিসিয়েন্সি থাকবে। তাহলে আইলিয়াল ডিসেকশন থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আইলিয়াল ডিসেকশনের ফিচারগুলো, ক্লিনিক্যাল ফিচারগুলো খুব ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে স্মল বাউল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এখান থেকেও এমসিকিউ আসছে পরীক্ষায় যে স্মল বাউল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। নাম থেকে আমরা বুঝতে পারতেছি যদি স্মল বাউলে ব্যাকটেরিয়াল কনসেন্ট্রেশন যদি বেড়ে যায় তাহলে এটা হবে স্মল বাউল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। কতটুকু বাড়তে হবে? দ্যাট উইল বি মোর দ্যান 10⁴। যদি ব্যাকটেরিয়াল কনসেন্ট্রেশন 10⁴ এর বেশি হয় তখন এটাকে আমরা বলবো স্মল বাউল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। তাহলে একটা কোশ্চেন অ্যারাইজ করে যে আসলে কি স্মল বাউলে ব্যাকটেরিয়া থাকে? এক্স্যাক্টলি, যে ডিউডেনামে ব্যাকটেরিয়া থাকে 10⁻², জেজুনামে থাকে 10⁻, আপ টু 10⁻4 পর্যন্ত, ইউজুয়ালি লেস দেন 10⁻4। আর আইলিয়ামে গিয়ে এটা হয়ে যায় মোর দ্যান 10⁻6, এবং কোলনে ইট উইল বি মোর দ্যান 10⁻12। কোলনের ক্ষেত্রে ইট উইল বি 10⁻12, মোর দ্যান 10⁻12। এবং পুরা জিআইটিতে ব্যাকটেরিয়া হচ্ছে 10⁻14, which is more than the number of cell within our body, within the body. So এই ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ আমরা বলবো। তাহলে ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হলে কি হতে হবে? যে ব্যাকটেরিয়াগুলো নর্মালি কেন ওভারগ্রো হতে পারে না? ফার্স্ট আমাদের জানতে হবে ব্যাকটেরিয়া নর্মালি কেন তাহলে ওভারগ্রো করতে পারে না, কেন 10⁻4, কেন নর্মালি 10⁻5 হচ্ছে না? এর মেকানিজম হচ্ছে আমরা জানি যে জিআইটিতে একটা ইননেট ইমিউনিটি কাজ করে, যেমন স্যালাইভাতে আইজিএ থাকে, দিস কজ দ্য ডিস্ট্রাকশন অফ অ্যান্টিজেন উইথিন দ্য ওরাল ক্যাভিটি। এছাড়া এখানে ডিফেন্সিন রিলিজ হয়, তারপরে হচ্ছে ট্রান্সফেরিন, আয়রন বাইন্ডিং সাবস্টেন্সগুলো রিলিজ হয়, দে কজেস ড্যামেজ টু দ্য ব্যাকটেরিয়া, এবং এরা ব্যাকটেরিয়ার ওভারগ্রোটাকে প্রিভেন্ট করে। এছাড়া আমাদের স্টোমাকের ভিতরে এসসিএল থাকে। এসসিএলের একটা কাজ হচ্ছে এরা ব্যাকটেরিয়াকে কিল করে, প্যাথোজেনিক যে ব্যাকটেরিয়া তাদেরকে কিল করে। এরা ভাইরাসকেও কিল করতে পারে, অ্যান্ড দে ক্যান অলসো কিল সাম প্যারাসাইটস। সো প্যারাসাইট, ব্যাকটেরিয়া, ভাইরাস সবাইকে কিল করে, যার কারণে ব্যাকটেরিয়াগুলো ওভারগ্রো করতে পারে না। এছাড়া বাইলের সাথে যে অ্যালকালাইন পিএইচ, এই অ্যালকালাইন পিএইচেও কিছু কিছু ব্যাকটেরিয়া মারা যায়। অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেস্টাইনাল যে ব্যাকটেরিয়াগুলো থাকে তারা হচ্ছে ব্যাকটেরিওসিন নামে একটা সাবস্টেন্স রিলিজ করে। এরা করে কি, যে প্যাথোজেনিক যে ব্যাকটেরিয়াগুলো এদেরকে কিল করে ফেলে। কিন্তু কোনোভাবে এই ডিফেন্স মেকানিজম যদি ডিসরাপশন হয়, আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে যে জিআইটি মোটিলিটি। জিআইটি যখন মোটাইল থাকে তখন হচ্ছে এরা ব্যাকটেরিয়াগুলোকে প্রোপেল করে দেয়, সামনের দিকে চলে আসে ব্যাকটেরিয়াগুলো, এবং আলটিমেটলি কোলন দিয়ে এটা ওয়াশ আউট হয়ে যায় বা বের হয়ে যায় কোলন দিয়ে। তাহলে কোনো কারণে যদি ইন্টেস্টাইনের মোটিলিটি কমে যায় তাহলে প্যাশেন্টের স্মল বাউল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ ডেভেলপ করতে পারে। কোনো কারণে যদি HCl কমে যায় বডিতে, কি কারণে কমতে পারে? কমনলি যেটা বর্তমানে প্র্যাকটিস করা হয় যে পিপিআই, অ্যাবডোমেনের যে কোনো প্রবলেম একটাই ওষুধ নাকি পিপিআই, এছাড়া নাকি কোনো ওষুধ নাই। হাউ ফানি। যাই হোক, তো এই দিস পিপিআই ইজ এ রেসপন্সিবল ফ্যাক্টর ফর স্মল বাউল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ, এবং রোগীরাও এটা খেয়ে খুবই আনন্দে থাকে। যে সো উই শুড বি জুডিশিয়াস রিগার্ডিং দ্য প্রেসক্রাইবিং অফ দ্য PPI because it can cause small bowel bacterial overgrowth. এছাড়া যদি কোনো ডিজিজ হয় যেখানে HCl কমে যায়, যেমন পার্নিশিয়াস অ্যানিমিয়াতে আমরা জানি অ্যাট্রফিক গ্যাস্ট্রাইটিস হয়, প্যারাইটাল সেলগুলো ডিস্ট্রাকশন হয়ে যায়, এখান থেকে স্মল বাউল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ ডেভেলপ করতে পারে। ইন্টেস্টাইনে যদি কোনো কনস্ট্রিকশন বা কোনো অবস্ট্রাকশন ডেভেলপ করে, স্ট্রিকচার যদি ডেভেলপ করে, তাহলে ব্যাকটেরিয়াগুলো পাস করবে না, ওখানে ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ ডেভেলপ করবে। অথবা কোনো ফাইব্রোসিস যদি হয়, যেমন ধরেন সিস্টেমিক স্ক্লেরোসিসে বডিতে জেনারেলাইজড স্ক্লেরোসিস হবে, জেনারেলাইজড ফাইব্রোসিস ডেভেলপ করবে। যখন এই ফাইব্রোসিসটা ডেভেলপ করবে
তখন ইন্টেস্টাইনের মোটিলিটি কম হবে এবং ব্যাকটেরিয়াগুলো তখন ওভারগ্রো করবে। সো দিজ আর দ্য মেকানিজম অফ ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। সো দিজ আর দ্য কজ অফ ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। এবং তাহলে এটাকে ডায়াগনোসিস কিভাবে করা হয়, এটাকে ক্লিনিক্যাল ফিচার কি হবে? ক্লিনিক্যাল ফিচার, ব্যাকটেরিয়া যখন ওভারগ্রো করবে তারা বডির নিউট্রিশনগুলোকে ইউটিলাইজ করে ফেলবে, এরা আয়রন খেয়ে ফেলবে, এরা ম্যাগনেসিয়াম খেয়ে ফেলবে, এরা ক্যালসিয়াম খেয়ে ফেলবে, অ্যান্ড দে উইল অলসো ইউটিলাইজ দ্য ভিটামিনস, যেগুলো ওয়াটার সলিউবল ভিটামিন, এদেরকে বেশিরভাগ তারা খেয়ে ফেলবে এবং এরা ফলিক অ্যাসিড প্রডিউস করবে। সো দেখা যাবে যে প্যাশেন্টের B12 কম কিন্তু সেরামে ফলিক অ্যাসিড বেশি, B12 কম কিন্তু সেরামে ফলিক অ্যাসিডটা বেশি। সো এরকম একটা ফিচার থাকতে পারে। এছাড়া প্যাশেন্টের ব্যাকটেরিয়াগুলো যখন গ্রো করবে দে উইল রিলিজ সাম টক্সিন, দিস টক্সিন উইল কজ ড্যামেজ টু দ্য ইন্টেস্টিনাল অ্যান্টেরোসাইট। অ্যান্টেরোসাইট যখন ড্যামেজ হবে তখন ম্যালঅ্যাবজর্পশন হবে, এরা এই টক্সিনগুলো ইন্টেস্টাইনে মোটিলিটি বাড়াবে, ইনফ্লামেশন করবে, and they will leads to diarrhea. So diarrhea, malabsorption syndrome, weight loss, these are the feature of small bowel bacterial overgrowth. এটাকে ডায়াগনোস করব কিভাবে? আমরা ব্যাকটেরিয়া যখন গ্রো করে আমরা জানি যে ব্যাকটেরিয়া, এরা এই ব্যাকটেরিয়াগুলো কিছু ল্যাকটোজ ফার্মেন্টার থাকে, কিছু নন ল্যাকটোজ ফার্মেন্টার থাকে। তো এই ব্যাকটেরিয়াগুলো এরা দেখা যাবে যে ল্যাকটোজ ফার্মেন্টার মোস্টলি আর ল্যাকটোজ ফার্মেন্টার। সো যখন এই পেশেন্টকে ল্যাকটোজ দেওয়া হবে দে উইল প্রডিউস হাইড্রোজেন সালফাইড। দিস হাইড্রোজেন সালফাইড, এটাকে তাহলে এই পেশেন্টকে যদি আমরা এটাকে বলা হয় ল্যাকটোজ হাইড্রোজেন ব্রেথ টেস্ট। তাহলে ল্যাকটোজ যদি আমরা খাওয়াই দিই এবং খাওয়ানোর পরে যদি পেশেন্টের আমরা হাইড্রোজেনটা ব্রিদের ভিতরে, তার শ্বাসের ভিতরে যে হাইড্রোজেনটা পাচ্ছি সেটা যদি আমরা মেজার করতে পারি তাহলে আমরা এটাকে ডায়াগনোস করতে পারবো। নর্মালি আমাদের হাইড্রোজেন কম থাকবে কারণ আমাদের ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ থাকে না। যাদের ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ থাকবে এদের হাইড্রোজেন ব্রেথ টেস্ট করলে হাইড্রোজেন ব্রেথে বেশি পাওয়া যাবে। সো ল্যাকটোজেন হাইড্রোজেন ব্রেথ টেস্ট ক্যান বি ডান টু ডায়াগনোস দিস। যদিও ল্যাকটোজেন হাইড্রোজেন ব্রেথ টেস্টটা ল্যাকটোজ ইনটলারেন্সের জন্য একটা টেস্ট, এটা এখানে করা যেতে পারে। তাহলে হাইড্রোজেন ব্রেথ টেস্ট করা যেতে পারে। সেকেন্ড হচ্ছে যে কনফার্মেটরি, যেটা বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে জেজুনাল অ্যাসপিরেট, অর্থাৎ এন্ডোস্কোপি করে জেজুনামের যে কন্টেন্টগুলো এগুলো নিয়ে আসতে হবে। আসার পরে সেখান থেকে ব্যাকটেরিয়াগুলোকে কালচার করতে হবে এবং ব্যাকটেরিয়ার কাউন্ট যদি মোর দ্যান 10⁴ হয় ইট উইল দ্য ডায়াগনোস স্মল বাউল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। ওকে, ম্যানেজমেন্ট হবে, যেহেতু ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হচ্ছে পেশেন্টকে যে কজের কারণে হচ্ছে, লাইক পিপিআই এর জন্য হচ্ছে তাহলে পিপিআই বন্ধ করতে হবে। পেশেন্টের জিআইটির মোটিলিটি কমে যাচ্ছে, এই মোটিলিটি যদি ডায়াবেটিসের জন্য কমে যায় তাহলে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। অথবা কোনো ড্রাগসের কারণে একটা পেশেন্ট ওপিওয়েড খাচ্ছে অথবা ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট খাচ্ছে তাহলে ওই ড্রাগসগুলোর ডোজকে কমাতে হবে। ওকে, অথবা অল্টারনেট কোনো ড্রাগ ইউজ করতে হবে। সো দিস ইজ দ্য ম্যানেজমেন্ট অফ স্মল বাউল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। এছাড়া আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে ব্যাকটেরিয়ার কাউন্টটাকে কমায় ফেলতে পারি। তাহলে মনে হয় যে অনেক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে ব্যাপারটা, কিন্তু জিনিসটা খুবই ইজি। যে ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হলো যে ইন্টেস্টাইনের ভিতরে ব্যাকটেরিয়ার কাউন্ট যদি মোর দ্যান 10⁴ হয়, বিশেষ করে জেজুনাল অ্যাসপিরেটে, তখন এটাকে আমরা বলি স্মল বাউল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। এবং প্যাথোলজি হচ্ছে যে পেশেন্ট যদি পিপিআই ইউজ করে অথবা ইন্টেস্টাইনের মোটিলিটি যদি কমে যায়, যে কোনো কারণে কমতে পারে, অথবা কোনো নার্ভাস সিস্টেমের ডিজেনারেটিভ ডিজিজ যদি থাকে, অথবা ইন্টেস্টাইনের কোনো মাসেলের যদি কোনো প্যাথোলজি থাকে, অথবা যদি কোনো প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করে যায়, তাহলে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে এটা স্মল বাউল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ ডেভেলপ করবে। এবং পেশেন্টের একটা ক্লাসিক্যাল ফিচার হচ্ছে যে তার ফলিক অ্যাসিড বেশি থাকবে, রাদার B12 ডেফিসিয়েন্সি ডেভেলপ করবে। ফলিক অ্যাসিড বেশি আবার B12 কম। এছাড়া আমরা হাইড্রোজেন ব্রেথ টেস্ট করে এটাকে ডায়াগনোস করতে পারি। কনফার্মেটরি হচ্ছে জেজুনাল অ্যাসপিরেট করে ব্যাকটেরিয়াল কলোনি কাউন্ট করা, দিস ইজ কনফার্মেটরি টেস্ট। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য মেইন থিং হিয়ার। সো এখান থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা ডায়াগনোসিস, আরেকটা হচ্ছে এর কজগুলো কী কারণে হতে পারে। তাহলে কনফার্মেটরি টেস্ট ফর স্মল বাউল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ ইজ, যদি আসি পরীক্ষায় তাহলে কোনটা হবে? জেজুনাল অ্যাসপিরেট অ্যান্ড মাইক্রোবায়োলজিক্যাল কালচার করে আমরা কলোনি কাউন্ট দেখব। হাইড্রোজেন ব্রেথ টেস্ট ইট ক্যান অলসো হেল্প টু ডায়াগনোস স্মল বাউল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ, কিন্তু কনফার্মেটরি হচ্ছে অ্যাসপিরেট অ্যান্ড কালচার। এরপরে হচ্ছে ট্রপিক্যাল স্প্রু। ট্রপিক্যাল স্প্রু এটা একটা ডিজিজ যেটা ইন্টেস্টাইনের ডিফিউজ ইন্টেস্টিনাল ডিজিজ, ইন্টেস্টাইনের প্রক্সিমাল, মিড পার্ট, ডিস্টাল পার্ট যে কোনো জায়গায় ইনভলভ করতে পারে
এবং ট্রপিক্যাল স্প্রু এর নাম থেকে বোঝা যাচ্ছে যে স্প্রু মানে হচ্ছে ইজ এ ফর্ম অফ ডায়রিয়া, আর ট্রপিক্যাল মানে হচ্ছে যে এটা ট্রপিক্যাল এরিয়াতে হবে। তাহলে ট্রপিক্যাল এরিয়াতে কোনো প্যাশেন্টের একটা ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম যদি ডেভেলপ করে যার কোনো কজ পাওয়া যাচ্ছে না, তখন আমরা সেটাকে বলি ট্রপিক্যাল স্প্রু। তাহলে ট্রপিক্যাল এরিয়াতে কোনো প্যাশেন্টের যদি ম্যালঅ্যাবজর্পশন অথবা ডায়রিয়ার সিমটমগুলো ডেভেলপ করে তখন সেটাকে আমরা বলি ট্রপিক্যাল স্প্রু। এবং ট্রপিক্যাল স্প্রুর ক্লিনিক্যাল ফিচারগুলো কি হবে? ক্লিনিক্যাল ফিচার হবে জাস্ট লাইক ক্লিনিক্যাল ফিচার অফ ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম। প্যাশেন্টের ডায়রিয়া থাকবে, স্ট্যাটুরিয়া থাকবে, একটু অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, ওয়েট লস থাকতে পারে, দিজ আর দ্য ফিচার্স। প্যাথোলজি যদি আমরা বলি, প্যাথোলজি মেইনলি এটা দেখা গেছে ট্রপিক্যাল এরিয়াতে, এখানে যেহেতু ফুড হাইজিনটা মেনটেন কম করা হয়, আমরা ঠিকমতো হ্যান্ড ওয়াশ করি না, আমরা ঠিকমতো ডিশ ওয়াশ করি না, আমরা ঠিকমতো পিওর ওয়াটার ড্রিঙ্ক করতে পারি না, দেয়ার আর ভেরি মাচ অ্যাভেলেবিলিটি অফ কন্টামিনেটেড ওয়াটার। সো অল দিস ফ্যাক্টর ইজ অ্যাসোসিয়েটেড উইথ ট্রপিক্যাল স্প্রু। তাহলে এনভায়রনমেন্টাল যে হাইজিন, দিস ইজ দ্য মেইন ফ্যাক্টর রিলেটেড উইথ ট্রপিক্যাল স্প্রু। অ্যাসোসিয়েশন তাহলে মেইনলি হচ্ছে ব্যাকটেরিয়া, এখানে ক্যাম্পাইলোব্যাক্টের জেজুনি দেখা যায় যে একটা অ্যাসোসিয়েটেড থাকে, আদার ব্যাকটেরিয়াও অ্যাসোসিয়েটেড থাকতে পারে, ভাইরাস অ্যাসোসিয়েটেড থাকতে পারে। কমপ্লিকেশন, তাহলে ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোমের যে কমপ্লিকেশন এগুলো এখানে পাওয়া যাবে। আর ডায়াগনোসিস করতে হলে অল আদার কজ অফ ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম শুড বি এক্সক্লুডেড। এবং যেহেতু এটা ম্যালঅ্যাবজর্পশন করে ইন্টেস্টিনাল কজ, একটাই টেস্ট, সেটা হচ্ছে আপার জিআই এন্ডোস্কোপি উইথ বায়োপসি। অ্যান্ড ম্যানেজমেন্ট হবে অ্যান্টিবায়োটিক, especially tetracycline, T for tropical sprue and T for tetracycline. So T will be treated with another T, that is tetracycline. Now the motility disorder, that is chronic intestinal pseudo obstruction. এখান থেকে MCQ আসতে পারে, what are the cause of chronic intestinal pseudo obstruction? তাহলে অবস্ট্রাকশন মানে হচ্ছে লুমেনের ভিতরে কোনো মেকানিক্যাল অবস্ট্রাকশন থাকলে এটাকে বলা হয় ট্রু অবস্ট্রাকশন। আর সিউডো অবস্ট্রাকশন হচ্ছে লুমেনটা নর্মাল কিন্তু দেয়ার আর ফিচার অফ অবস্ট্রাকশন। ফিচার অফ অবস্ট্রাকশন প্লাস লুমিনাল অবস্ট্রাকশন ইজ ইকুয়াল টু ট্রু অবস্ট্রাকশন। ফিচার অফ অবস্ট্রাকশন বাট নর্মাল লুমেন ইজ ইকুয়াল টু সিউডো অবস্ট্রাকশন। তাহলে সিউডো অবস্ট্রাকশন কি কারণে হতে পারে? সিউডো অবস্ট্রাকশন হতে পারে যদি ইন্টেস্টাইনের মোটিলিটি কমে যায়। সিউডো অবস্ট্রাকশন হতে পারে এই মোটিলিটি মেইনলি ডিউ টু মোটিলিটি কমার জন্য এটা হয়। আর এই মোটিলিটি কি কারণে কমতে পারে? একটা হতে পারে মাসেলের প্যাথোলজির জন্য কমতে পারে, নার্ভের প্যাথোলজির জন্য কমতে পারে, তারপরে হচ্ছে ড্রাগসের জন্য কমতে পারে। তাহলে মাসেল, নার্ভ, ড্রাগস এবং এখানে ফাইব্রোসিসের জন্য কমতে পারে। সো দিজ আর দ্য মেইন কজ অফ সিউডো অবস্ট্রাকশন। তাহলে একটা সিউডো অবস্ট্রাকশন, একটা পেশেন্ট ধরেন যে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট খায় অথবা অপিওয়েড অ্যানালজেসিক খায়, এগুলো করবে কি ইন্টেস্টাইনের মোটিলিটি কমায় দিবে। TC এর অ্যান্টিকোলিনার্জিক প্রপার্টির জন্য মোটিলিটি কমে যায়, আর অপিওয়েড ইটসেলফ ক্যান কজ রিডিউসড মোটিলিটি অফ দ্য জিআইটি, সো দে উইল কজ সিউডো অবস্ট্রাকশন। এরপরে যদি আমরা বলি যে ফাইব্রোসিস, ইন্টেস্টাইনে একটা ডিজিজ যে কোনো জায়গায় ফাইব্রোসিস করে, ইন্টেস্টাইনে ফাইব্রোসিস করতে পারে, লাংসে ফাইব্রোসিস করতে পারে, ভেসেলে ফাইব্রোসিস করতে পারে। সেটা কি? সেটা হলো যে সিস্টেমিক স্ক্লেরোসিস। তাহলে সিস্টেমিক স্ক্লেরোসিসের জন্য ডেভেলপ করতে পারে। এছাড়া কোনো নার্ভের প্যাথোলজি কি কারণে হতে পারে? অটোনমিক নিউরোপ্যাথি। ইন্টেস্টাইনের নার্ভ সাপ্লাই হচ্ছে অটোনমিক নার্ভ। তাহলে অটোনমিক নিউরোপ্যাথির যে কজগুলো, এটা ডায়াবেটিস থেকে হতে পারে, সিকেডি থেকে ডেভেলপ করতে পারে, অথবা আদার অটোইমিউন ডিজিজ অথবা আদার ডিজিজ নিউরোপ্যাথি যেগুলো অটোইমিউন নার্ভকে ইনভলভ করে, সেখান থেকে প্যাশেন্ট এটা ডেভেলপ করতে পারে। ইভেন পার্কিনসনিজম ক্যান কজ অটোনমিক নিউরোপ্যাথি অ্যান্ড সিউডো অবস্ট্রাকশন। তাহলে এই কজগুলো থেকে ক্রনিক ইন্টেস্টিনাল সিউডো অবস্ট্রাকশন ডেভেলপ করতে পারে। এছাড়া দুইটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে, একটা হলো হাইপোথাইরয়েডিজম, ইন্টেস্টাইনের মোটিলিটি কমে যায়, আরেকটা হলো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। কোনো প্যাশেন্টের যদি পারসিস্টেন্ট হাইপোক্যালেমিয়া থাকে, কোনো প্যাশেন্টের যদি এরকম থাকে, দে মে ডেভেলপ ইন্টেস্টিনাল সিউডো অবস্ট্রাকশন অ্যান্ড ক্রনিক ইন্টেস্টিনাল সিউডো অবস্ট্রাকশন। So there will be the feature of pseudo obstruction, that is there may be abdominal distension, there may be constipation, but all the feature of obstruction may be absent here. But if we do any imaging to find out the pathology, any mechanical obstruction, we will fail to identify that. That is, the lumen will be normal but there will be the feature of obstruction. This is pseudo obstruction.
protein losing enteropathy যে কোনো malabsorption syndrome can lead, any malabsorption syndrome may lead to protein losing enteropathy. এখান থেকে প্রোটিন লস হতে পারে। কেন লস হতে পারে? যদি প্রোটিন লস তখনই হবে হয়তো প্রোটিন ইন্টেস্টাইনের যে লাইনিং এপিথেলিয়াম, এই লাইনিং এপিথেলিয়ামগুলো হচ্ছে মোস্টলি ইমপারমিয়াবল, এরা মোস্টলি ইমপারমিয়াবল, শুধুমাত্র এখান থেকে নিউট্রিয়েন্টগুলো অ্যাবজর্ব হতে পারে, আদার কিছু এদিক দিয়ে অ্যাবজর্ব হয় না বা কিছু ঢুকতেও পারে না, বেরো হতে পারে না। সিলেক্টিভ কিছু জিনিস অ্যাবজর্পশন হয়, সিলেক্টিভ কিছু সাবস্টেন্স সিক্রেট হয়। কিন্তু এই লাইনিং এপিথেলিয়ামটা যদি কোনো কারণে ডিসরাপ্টেড হয়ে যায়, যদি হয়ে যায়, অথবা এই জায়গায় এই লাইনিং এপিথেলিয়ামগুলো আছে কিন্তু তাদের ফাংশন যদি কোনো কারণে ডিস্ট্রয় হয়ে যায়, অথবা এখানে যদি কোনো ইডেমা ডেভেলপ করে, তাহলে প্যাশেন্টের প্রোটিন লুজিং এন্টেরোপ্যাথি ডেভেলপ করতে পারে। তাহলে এখানে যে কোনো আলসারেশন, ইট মে বি ডিউ টু সিলিয়াক ডিজিজ, ইট মে বি ডিউ টু ট্রপিক্যাল স্প্রু, ইট মে বি ডিউ টু ভিপলস ডিজিজ, যে কোনো কারণে যদি লাইনিং এপিথেলিয়ামে প্রবলেম হয়, জিয়ারডিয়াসিস, দেয়ার মে বি প্রোটিন লুজিং এন্টেরোপ্যাথি। এছাড়া যদি আমরা একটা জিনিস জানি যে ইন্টেস্টাইনে যে অ্যাবজর্পশনগুলো হয়, এর ভিতরে ফ্যাট যে অ্যাবজর্পশন হয়, এগুলো অ্যাবজর্ব হয় সেন্ট্রাল ল্যাকটিয়ালসে। ফ্যাট কোথায় অ্যাবজর্ব হয়? সেন্ট্রাল ল্যাকটিয়ালস। এই সেন্ট্রাল ল্যাকটিয়ালসগুলো যদি কোনো কারণে ম্যালফরমেশন থাকে অথবা যদি এটা ডায়ালেটেড থাকে, তাহলে এখান থেকে ফ্যাটগুলো অ্যাবজর্ব হয়ে ব্লাডে যেতে পারে না। তখন এগুলো কি হয়? ডিস্টেন্ডেড হয়ে যায়। ডিস্টেন্ডেড হয়ে গেলে আলটিমেটলি এরা কম্প্রেস করে লাইনিং এপিথেলিয়ামকে, তখন লাইনিং এপিথেলিয়ামের কাজ হয় ঠিকমতো কাজ করতে পারে না, এবং ওরাও ইডেমাটাস হয়ে যায় ফ্যাট কন্টেন্ট দিয়ে, এবং ওরা তখন যেহেতু আমরা জানি যে সেল সোয়েলিং ইজ এ ওয়ান টাইপ অফ সেল ইঞ্জুরি, সেল সোয়েলিং ইজ এ রিভার্সিবল সেল ইঞ্জুরি, তখন সেলের ফাংশন লস হয়, সেল তখন প্রোটিন লস করা শুরু করে দেয়। সো কোনো লিমফেটিক অবস্ট্রাকশনের জন্য হতে পারে, কোনো আলসারেশনের জন্য হতে পারে। দিস আর দ্য মেইন প্যাথোলজি অফ protein losing enteropathy. So lymphoma can cause protein losing enteropathy, intestinal lymphangiectasia can cause protein losing enteropathy, celiac disease, tropical sprue, then dermatitis herpetiformis, giardiasis, radiation, lymphoma, all may lead to protein losing enteropathy. So these are the cause of protein losing enteropathy. এটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে মিউকোজাল আলসারেশন আর একটা হচ্ছে উইদাউট আলসারেশন অনলি উইথ লিমফেটিক অবস্ট্রাকশন। লিমফেটিক অবস্ট্রাকশন হয়ে কিভাবে হতে পারে? একটা হতে পারে লিমফ্যাঞ্জিকটেশিয়া, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, লিমফোমা, এগুলো দিয়ে লিমফেটিক অবস্ট্রাকশন হয়ে হতে পারে। আর এখানে মিউকোজাল আলসারেশন হয়ে দে ক্যান কজ প্রোটিন লুজিং এন্টেরোপ্যাথি। তাহলে এটা দেখেন, এটা হচ্ছে ইন্টেস্টাইনের ভিলাইগুলো, দিস আর দ্য ভিলাই অফ দ্য ইন্টেস্টাইন, অ্যান্ড এই ভিলাইয়ের ভিতরে দিস আর দ্য সেন্ট্রাল ল্যাকটিয়ালস, these are the central lacteals, এগুলো ভিলাই এবং এগুলো হচ্ছে সেন্ট্রাল ল্যাকটিয়ালস। এই সেন্ট্রাল ল্যাকটি এখানে আমরা ভালো দেখতে পাচ্ছি, these are the lining epithelium and these are the central lacteals, এই সাদা অংশটা হচ্ছে সেন্ট্রাল ল্যাকটিয়ালস, এরা ফ্যাটকে অ্যাবজর্ব করে। তাহলে এগুলো যদি কোনো কারণে ম্যালফরমেশন থাকে, এটা তখন এই ভেসেলগুলো ডাইলেটেড হয়ে যায়, এটাকে বলা হয় লিমফ্যাঞ্জিকটেশিয়া। এটাকে ডায়াগনোজ করা যেতে পারে বাই লিম্ফোসিন্টিগ্রাফি। So they will also cause the feature of malabsorption syndrome, এবং যদি এন্ডোস্কোপি করা হয় তাহলে ডিউডেনাল মিউকোজাগুলো এরকম দেখা যাবে যে হোয়াইটিশ ফ্লাফি স্মোকি অ্যাপিয়ারেন্স থাকতে পারে। সো এগুলো হচ্ছে দিস অ্যাপিয়ারেন্স ইজ ডিউ টু ডিপোজিশন অফ দ্য ফ্যাট উইথিন দ্য এন্টেরোসাইট অ্যান্ড ডিস্টেনশন অফ দ্য সেন্ট্রাল ল্যাকটিয়ালস। ম্যাকেলস ডাইভার্টিকুলাম, ম্যাকেলস ডাইভার্টিকুলাম যেটা, এটা হচ্ছে ইন্টেস্টাইনের ওয়ান অফ দ্য মোস্ট কমন কনজেনিটাল অ্যানোমালি। ইন্টেস্টাইনে যে কনজেনিটাল অ্যানোমালিগুলো হয় এর ভিতরে সবচেয়ে কমন হচ্ছে ম্যাকেলস ডাইভার্টিকুলাম। তাহলে ইন্টেস্টাইনের সবচেয়ে কমন কনজেনিটাল অ্যানোমালি কোনটা? ম্যাকেলস ডাইভার্টিকুলাম। তাহলে লিভারের কোনটা সবচেয়ে কমন কনজেনিটাল ডিফেক্ট? লিভারের সবচেয়ে কমন কনজেনিটাল অ্যাবনর্মালিটি হচ্ছে গিলবার্ট সিনড্রোম, কনজেনিটাল ডিফেক্ট হচ্ছে গিলবার্ট সিনড্রোম, আর ইন্টেস্টাইনের হচ্ছে ম্যাকেলস ডাইভার্টিকুলাম। এটা আমরা জানি রুল অফ 2, যে 2% প্যাশেন্টের হয় এবং এটা আইলিওসিক্যাল জাংশন থেকে 2 ফিট প্রক্সিমালি থাকে। এদের সাইজ ইউজুয়ালি 2 ইঞ্চ হয়, অ্যারাউন্ড 5 সেন্টিমিটার, এবং 2% প্যাশেন্টদের ক্ষেত্রে এটা পাওয়া যায়। ওকে, সো দিস আর দ্য মেইন ফিচার। তবে এখানে প্যারাইটাল সেল থাকে, একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে প্যারাইটাল সেল থাকে। প্যারাইটাল সেল কী করে? এসসিএল রিলিজ করে। এসসিএল আমাদের যে স্টোমাক থেকে যে এসসিএলগুলো রিলিজ হয়, ওখানে আবার
জাইমোজেনিক চিপ সেল থাকে ওই এসসিএল কে নিউট্রালাইজ করার জন্য বা এসসিএল এর ক্ষতি থেকে সেলকে ইনহিবিট করার জন্য, কিন্তু এখানে এই ধরনের চিপ সেল থাকে না, গবলেট সেল থাকে বাট দেয়ার নাম্বার খুব কম থাকে স্মল ইন্টেস্টাইনে। তো যার কারণে এখানে যদি প্যারাইটাল সেল থাকে তাহলে এখান থেকে এসসিএল বেশি বেশি রিলিজ হবে। এই এসসিএল এবং এখানকার যে মিউসিনগুলো এর ভিতরে যখন ইমব্যালেন্স হবে তখন এখানেও পেপটিক আলসার ডিজিজ হতে পারে, এখানেও পেপটিক আলসার ডিজিজ। এটাকে কেন পেপটিক বলা হচ্ছে? পেপটিক বলতে এখানে যে মিউসিন অথবা পেপসিন যেগুলো প্রডিউস হয়, এই পেপসিনের ডেফিসিয়েন্সির জন্য যেহেতু একটা আলসারেশন হচ্ছে, এই জন্য এটাকে আমরা পেপটিক আলসার ডিজিজও বলতে পারি। তাহলে পেপটিক আলসার ডিজিজ এটাও এক ধরনের পেপটিক আলসার, এবং এখানে যেহেতু আলসারেশন হবে এবং এসসিএল সিক্রেশন হবে এবং এদিকে বাইকার্বনেট খুব বেশি রিলিজ হয় না যেটা এসসিএলকে নিউট্রালাইজ করতে পারবে। স্টোমাকের যে এসসিএলগুলো থাকে এদেরকে নিউট্রালাইজ করার জন্য প্যানক্রিয়াস বাইকার্বনেট রিলিজ করে, তাই না, প্যানক্রিয়াস। কিন্তু এখানে প্যানক্রিয়াসের বাইকার্বনেটগুলো এত দূর আসে না, কারণ এটা আইলিয়ামকে এফেক্ট করে। আইলিয়ামে এত দূর পর্যন্ত বাইকার্বনেটগুলো আসে না, এটা আগেই নিউট্রালাইজ করে ফেলে। সো দেখা যাবে এখানে এসসিএল কম হওয়ার কারণে এখানে আলসারেশন হবে এবং আলসারেশন থেকে ব্লিডিং ডেভেলপ করতে পারে। সো এটা হচ্ছে ম্যাকালস ডাইভার্টিকুলাম। তাহলে ম্যাকালস ডাইভার্টিকুলামের 50% প্যাশেন্টের, 50 মানে হাফ অফ দ্য ম্যাকালস ডাইভার্টিকুলাম কন্টেনিং প্যাশেন্ট will contain this parietal cell and they may develop bleeding peptic ulcer disease, and it can also lead to ulceration and perforation. আচ্ছা, তাহলে এই ম্যাকালস ডাইভার্টিকুলামটা কেন হয়? ইন্টেস্টাইন যখন ডেভেলপ করে, এটা ডেভেলপ করে হচ্ছে ভাইটেলো ইন্টেস্টিনাল ডাক্ট থেকে। ভাইটেলো ইন্টেস্টিনাল ডাক্টগুলো আলটিমেটলি ইন্টেস্টাইন ডেভেলপ করে। তো পরবর্তীতে ভাইটেলো ইন্টেস্টিনাল ডাক্ট আম্বেলিকাসের মাধ্যমে অ্যাবডোমেনের ভিতরে চলে আসে এবং আসার পরে এর র্যামনেন্ট, এটা ইউজুয়ালি পরবর্তীতে একটা র্যামনেন্ট আকারে থাকে এবং অনেকের ক্ষেত্রে এটা থাকে না বা ডিসঅ্যাপিয়ার করে যায়। কোনো কারণে যদি ভাইটেলো ইন্টেস্টিনাল ডাক্ট এটা যদি অবলিটারেট না করে অথবা যদি পারসিস্টেন্ট থেকে যায়, বিশেষ করে প্রক্সিমাল পার্টটা, প্রক্সিমাল বলতে ইন্টেস্টাইনের সাথে যেটা লাগানো থাকে, এটা যদি পারসিস্ট করে যায় তখন সেটাকেই আমরা বলি ম্যাকালস ডাইভার্টিকুলাম। যদি ভাইটেলো ইন্টেস্টিনাল ডাক্টের মিড পার্টটা পারসিস্ট করে যায় তখন এটাকে বলা হয় ভাইটেলাইন সিস্ট। যদি টোটাল ভাইটেলো ইন্টেস্টিনাল ডাক্টটা পারসিস্ট করে যায় তখন সেটাকে বলা হয় ভাইটেলাইন ফিস্টুলা। ভাইটেলাইন ফিস্টুলা। So what is Meckel's diverticulum? This is the persistence of proximal part of the vitellointestinal duct. Infectious diarrhea, travelers diarrhea commonly করে E. coli, বিশেষ করে enterotoxigenic E. coli. Giardiasis থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে তারা ডায়রিয়া করে, স্পেশালি দে কজ স্ট্যাচুরিয়া, এবং এটাকে ডায়াগনোজ করার জন্য স্টুল আরেমি করা যেতে পারে, এখানে সিস্ট পাওয়া যেতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যদি আমরা জেজুনাম থেকে যদি আমরা একটা স্ট্রিং টেস্ট করা হয়, জেজুনামের ভিতরে একটা স্ট্রিং দিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে সেটাকে ওভারনাইট রেখে তারপরে সেই স্ট্রিংটাকে আনা হয়, আনলে সেখানে জিয়ারডিয়ার যে সিস্টগুলো সেগুলো লেগে থাকে এবং এভাবে করে এটাকে ডায়াগনোজ করা হয়। দিস ইজ এ ভেরি কাম্বারসাম টেস্ট। সো এটা ট্রিট করা হয় কি দিয়ে? দিস ইজ ট্রিটেড উইথ metronidazole. Amoebiasis, it can affect the colon mainly, and Entamoeba histolytica is the main agent here. So they can cause diarrhea as well as they can cause liver abscess also. Abdominal tuberculosis এখানে আমরা জানি যে abdominal TB এরা ইন্টেস্টাইনের কোন পার্টকে এফেক্ট করে? abdominal TBটা মেইনলি এফেক্ট করে টার্মিনাল আইলিয়ামকে। So these are main common in case of terminal ileum. Terminal ileum আর কোন ডিজিজ হয়? একটা হচ্ছে ক্রনস ডিজিজ, আরেকটা হলো ইন্টেস্টিনাল লিম্ফোমা। দিস আর অলসো কমন ইন টার্মিনাল আইলিয়াম। আরেকটা ইম্পর্টেন্ট যেটা এখন পাওয়া যায় না ডিউ টু দ্য ইনভেনশন অফ দ্য পটেন্ট অ্যান্টিবায়োটিক, সেটা হচ্ছে আগে যাদের টাইফয়েড থাকতো এবং যদি কমপ্লিকেটেড টাইফয়েডের ক্ষেত্রে ইন্টেস্টিনাল পারফোরেশন থাকে, সো এখনও যদি কোনো প্যাশেন্টের টাইফয়েড ঠিকমতো ট্রিট করা না হয়, they may develop perforation এবং এই পারফোরেশনগুলো ইউজুয়ালি টার্মিনাল আইলিয়ামে বেশি হয়। তাহলে টাইফয়েডাল পারফোরেশন ইজ মোর কমন ইন টার্মিনাল আইলিয়াম। সো অ্যাবডোমিনাল টিবি মাইক্রোব্যাকটেরিয়াম টিবি দিয়ে হতে পারে, মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস দিয়ে হতে পারে, এর অনেকগুলো টাইপ হতে পারে। ইট ক্যান বি আলসারেটিভ ভ্যারাইটি
or proliferative variety or obstructive variety or mixed variety. সো এটা হতে পারে ইন্টেস্টিনাল টিবির টাইপ হচ্ছে এগুলো। এছাড়া পেরিটোনিয়ামে এফেক্ট করতে পারে, পেরিটোনিয়ামে হলে অ্যাসাইটিস থাকবে, পেশেন্টের অ্যাসাইটিস ডেভেলপ করবে এবং অ্যাসাইটিসে আমরা স্যাক কি পাবো, লো স্যাক পাবো এখানে যদি অ্যাবডোমিনাল টিবি থাকে। ওকে, এবং 50% প্যাশেন্টের ফিভার নাইট সোয়েট থাকে এবং 50% প্যাশেন্টের নাও থাকতে পারে। সো দিস ইজ দ্য অ্যাবডোমিনাল টিবি। এবং ডায়াগনোজ করতে হলে টার্মিনাল অ্যালিয়াম থেকে বায়োপসি নিতে হবে এবং বায়োপসিতে আমরা অর্গানিজমকে আইডেন্টিফাই করতে পারবো। আরেকটা আমরা হিস্টোপ্যাথোলজিতে কি পাবো, ক্যাজিয়েটিং গ্র্যানুলোমা পাবো। তাহলে ট্রাভেলার্স ডায়রিয়া কি করে, মেইনলি এন্টারোটক্সিজেন কি কলায়, আদার অর্গানিজমও করতে পারে। অ্যাবডোমিনাল টিবি বললাম আমরা। ইন্টেস্টিনাল টিউমারের ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে যে ইমিউনোপ্রলিফারেটিভ স্মল ইন্টেস্টিনাল ডিজিজ, এটা একটু ইম্পর্টেন্ট। তাহলে ইমিউনোপ্রলিফারেটিভ স্মল ইন্টেস্টিনাল ডিজিজ, আমরা জানি যে স্মল ইন্টেস্টাইনের ল্যামিনা প্রোপ্রিয়াতে কি থাকে, পিয়ার্স প্যাচেসগুলো থাকে, পিয়ার্স প্যাচেস বা লিম্ফেটিক অ্যাগ্রিগেটস থাকে। তাহলে কোনো প্যাশেন্টের যদি এখানে ইনফেকশন থাকে, স্পেশালি দেখা গেছে যে যাদের ক্যাম্পাইলোব্যাক্টের জেজুনি অথবা এরকম ব্যাকটেরিয়া অ্যাসোসিয়েটেড থাকে, এদের এই পিয়ার্স প্যাচেসগুলো হাইপার প্রলিফারেটেড থাকে, এই পিয়ার্স প্যাচেসগুলো বড় থাকে। এই পিয়ার্স প্যাচেসগুলো যদি সবসময় এরকম ইনফেকশাস এজেন্ট থাকে, তাহলে দেখা যায় যে ওখান থেকে তারা ওই পিয়ার্স প্যাচেসগুলো থেকে লিম্ফোমা ডেভেলপ করে যেতে পারে এবং এই লিম্ফোমাটাকে বলা হয় ইমিউনোপ্রলিফারেটিভ স্মল ইন্টেস্টিনাল ডিজিজ। এবং এখান থেকে প্যাশেন্টের ম্যালঅ্যাবজর্পশনও ডেভেলপ করে এবং এটা ইউজুয়ালি বিসেল লিম্ফোমা এবং তারা ইমিউনোগ্লোবুলিন প্রডিউস করে, স্পেশালি আলফা হেভি চেইন। এর আরেকটা নাম হলো আলফা হেভি চেইন ডিজিজ। তাহলে আলফা হেভি চেইন ডিজিজ কীভাবে ডায়াগনোস করতে পারবো আমরা, বাই প্লাজমা ফেরেসিস করে আমরা এটাকে ডায়াগনোস করতে পারি। এরপরে হচ্ছে নিউরোএন্ডোক্রাইন টিউমার। এই টপিকটা একটু অ্যাডভান্স টপিক, তবে এখান থেকে কোশ্চেন থাকে। স্পেশালি এখানে কার্সিনয়েড টিউমারটা ইম্পর্টেন্ট, এখান থেকে গ্লুকাগোনোমাটা ইম্পর্টেন্ট, আরেকটা হলো ভিআইপিওমা। কার্সিনয়েড টিউমার, গ্লুকাগোনোমা, ভিআইপিওমা, আরেকটা হলো গ্যাস্ট্রিনোমা। এই চারটা খুবই ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস বলে রাখা ভালো যে নিউরোএন্ডোক্রাইন টিউমারগুলো এটা জেনেটিক্যালি অ্যাসোসিয়েটেড থাকতে পারে মেন ওয়ানের সাথে। তাহলে নিউরোএন্ডোক্রাইন টিউমার মে বি অ্যাসোসিয়েটেড উইথ মেন ওয়ান। হোয়াট ইজ মেন ওয়ান? মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাজম 1. সো মেন ওয়ানের সাথে অ্যাসোসিয়েটেড থাকে নিউরোএন্ডোক্রাইন টিউমার অফ প্যানক্রিয়াস। Neuroendocrine tumor of pancreas are associated with main 1. তাহলে মেন 1 এ আর কি কি থাকে? একটা থাকে প্যারাথাইরয়েড হাইপারপ্লেসিয়া, একটা থাকে প্যানক্রিয়াটিক প্রবলেম, আর একটা হলো পিটুইটারি টিউমার। পিটুইটারিতে যেটা হয় যে প্রোল্যাক্টিনোমাটা ইউজুয়ালি কমনলি অ্যাসোসিয়েটেড থাকে। তাহলে পিটুইটারি প্রোল্যাক্টিনোমা, আরেকটা হচ্ছে প্যারাথাইরয়েড হাইপারপ্লেসিয়া and pancreatic neuroendocrine tumor. These three comprises MEN 1 and this is a autosomal dominant disorder, multiple endocrine neoplasm. Okay, তাহলে এটা হচ্ছে যে কার্সিনয়েড টিউমার, যেটা কার্সিনয়েড সিনড্রোম, এটা কোন সেলের টিউমার? এটা হচ্ছে যে ইন্টেস্টাইনের যে অ্যান্টেরোক্রোমাফিন লাইক সেল থাকে, অ্যান্টেরোক্রোমাফিন লাইক সেলের একটা টিউমার হচ্ছে কার্সিনয়েড সিনড্রোম। তাহলে অ্যান্টেরোক্রোমাফিন সেল কি রিলিজ করে? এরা মেনলি হিস্টামিন এবং সেরোটোনিন রিলিজ করে। এই সেরোটোনিনটা কি করে? সেরোটোনিনটা হচ্ছে ভেসোডাইলেটেশন করে এবং এরা ব্রঙ্কোকনস্ট্রিকশন করে, এছাড়া যদি ইন্টেস্টাইনের ওয়ালে যদি চলে আসে তাহলে ইন্টেস্টিনাল মোটিলিটি বাড়ায় দেয়। সো দে কজেস ডায়রিয়া। তাহলে মোটিলিটি বাড়ানোর মাধ্যমে কার্সিনয়েড সিনড্রোম টিউমারটা ডায়রিয়া করতে পারে। এখন কার্সিনয়েড টিউমার এবং সিনড্রোম দুইটা আলাদা জিনিস। কার্সিনয়েড টিউমারটা হলো যে অ্যান্টেরোক্রোমাফিন সেল দিয়ে যে কোনো টিউমার যদি হয় সেটা হবে কার্সিনয়েড টিউমার। কার্সিনয়েড সেল যেগুলো বা অ্যান্টেরোক্রোমাফিন সেল, এটা ইন্টেস্টাইনেও থাকে, এরা লাংসেও থাকে, এরা স্কিনেও থাকতে পারে, এরা জেনিটাল ট্র্যাক্টেও থাকতে পারে। তাহলে অ্যান্টেরোক্রোমাফিন লাইক সেল যেখানেই থাকবে সেখানেই কার্সিনয়েড টিউমার ডেভেলপ করতে পারে। তবে মোস্ট কমন সাইট হচ্ছে ইন্টেস্টাইন অ্যান্ড সেকেন্ড মোস্ট কমন সাইট হচ্ছে লাংস। These two are the common site for carcinoid tumor. এখন কার্সিনয়েড টিউমার হলেই কি সিনড্রোম হবে তা কিন্তু না।
এই কার্সিনয়েড টিউমারটা যদি লিভারে মেটাস্টেসিস করে যায় অথবা লাংসে মেটাস্টেসিস যদি করে যায়, দেন দ্য প্যাশেন্ট উইল ডেভেলপ কার্সিনয়েড সিনড্রোম। অর্থাৎ কার্সিনয়েড টিউমারের কারণে যে হরমোনগুলো প্রডিউস হয় এগুলো লিভারে মেটাবোলাইজড হয়ে যায়, যার কারণে প্যাশেন্টেরা সিনড্রোমের ফিচারগুলো আর ডেভেলপ করে না। তাহলে প্যাশেন্টের কী ডেভেলপ করবে? প্যাশেন্টের এখান থেকে যেটা ডেভেলপ করতে পারে যে প্যাশেন্টের যেহেতু ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়, প্যাশেন্ট মে ডেভেলপ কফ অর ভিজিং, প্যাশেন্টের যেহেতু ইন্টেস্টাইনের মোটিলিটি বেড়ে যায়, যাদের সিনড্রোম হয়, দে ডেভেলপ ডায়রিয়া, অ্যাজ ওয়েল অ্যাজ এই মেটাস্টেটিক যে সাবস্টেন্সগুলো এগুলো হার্ট ভালভকে অ্যাফেক্ট করে। এই হার্ট ভালভকে কোন হার্ট ভালভকে অ্যাফেক্ট করবে? যদি এরা অ্যাবডোমেন থেকে আসে, অ্যাবডোমেন থেকে যদি আসে এরা, তাহলে অ্যাবডোমেনের থেকে প্রথমে আসবে লিভারে, লিভার থেকে যাবে ইনফিরিয়র ভেনা কাভাতে, ইনফিরিয়র ভেনা কাভা থেকে এরা যাবে অ্যাট্রিয়ামে। কোন অ্যাট্রিয়াম? রাইট অ্যাট্রিয়াম। তাহলে রাইট অ্যাট্রিয়ামে যাবে, রাইট অ্যাট্রিয়ামটা কোথায় ড্রেন করবে? রাইট ভেন্ট্রিকলে। তাহলে এরা কোন ভালভকে অ্যাফেক্ট করবে? ট্রাইকাসপিড ভালভকে অ্যাফেক্ট করবে। অর্থাৎ অ্যাবডোমিনাল যে কার্সিনয়েড সিনড্রোম তারা অ্যাফেক্ট করবে রাইট সাইডেড হার্ট ভালভকে, দ্যাট ইজ ট্রাইকাসপিড ভালভ অ্যান্ড পালমোনারি ভালভ। আর যদি লাংস থেকে কোনো কার্সিনয়েড আসে, আমরা বলছি যে লাংসেও অ্যারাইজ করতে পারে, তাহলে লাংস থেকে যদি কোনো কার্সিনয়েড আসে সেটা হার্টে কিভাবে আসবে? সেটা আসবে লেফট সাইডেড হার্ট ভালভ দিয়ে, কারণ পালমোনারি ভেন ড্রেন করে লেফট অ্যাট্রিয়ামে। তাহলে রাইট সাইডেড হার্ট ভালভ involvement indicates abdominal carcinoid and left sided heart valve involvement indicates pulmonary carcinoid syndrome. Okay, so these are the finding of the carcinoid syndrome, and there will be dilatation of the vessel and there will be telangiectasia. To carcinoid syndrome থেকে কোশ্চেন এরকম থাকতে পারে যে which of the following test is diagnostic for the carcinoid syndrome? এখন যে সেরোটোনিন প্রডিউস হয়, সেরোটোনিনটা পরবর্তীতে ব্রেকডাউন হয়, ব্রেকডাউন হওয়ার পরে এই ব্রেকডাউন প্রোডাক্টগুলো ইউরিন দিয়ে বের হয়। তাহলে সেরোটোনিন ব্রেকডাউন হয়ে কি হয়? এখানে 5-হাইড্রক্সি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, তাহলে সেরোটোনিন ব্রেকডাউন হয়ে হবে 5-হাইড্রক্সি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে কোনো প্যাশেন্টের কার্সিনয়েড সিনড্রোমের ক্ষেত্রে আমরা 24 আওয়ার ইউরিনারি 5-হাইড্রক্সি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডের মাধ্যমে এটাকে ডায়াগনোস করতে পারি। 24 আওয়ার ইউরিনারি মেটানেফ্রিন, মেটানেফ্রিন ইজ এ প্রোডাক্ট অফ এপিনেফ্রিন, এপিনেফ্রিনের একটা মেটাবোলাইট হচ্ছে মেটানেফ্রিন। এটা হচ্ছে ফিওক্রোমোসাইটোমার জন্য অলমোস্ট ডায়াগনস্টিক, এর সেন্সিটিভিটি হচ্ছে 97%, ফিওক্রোমোসাইটোমার জন্য এর সেন্সিটিভিটি 97%, সো দিস ইজ এ বেটার টেস্ট ফর ফিওক্রোমোসাইটোমা। Urinary vinyl mandelic acid, this is also a metabolites of epinephrine metabolism, but এটা ইউরিনে পাওয়া যায় only 60% কেসে। সো কোনটা বেটার? যদি সিঙ্গেল বেস্টে দুইটাই থাকে, মেটানেফ্রিন উইল বি এ বেটার অপশন। 24 আওয়ার ইউরিনারি ফ্রি কর্টিসল, এটা কি জন্য করা হয়? এটা কুশিং সিনড্রোম ডায়াগনোসিসের জন্য করা হয়। 24 আওয়ার ইউরিনারি ক্যালসিয়াম, এটা করা হয় ফ্যামিলিয়াল হাইপারক্যালসিউরিক হাইপোক্যালসিমিয়া, ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপারক্যালসিমিয়া, এটা ডায়াগনোসিসের জন্য এটা ইউজুয়ালি এই টেস্টটা করা হয়। তো যাই হোক, আমাদের এখানে ইম্পর্টেন্ট হচ্ছে 5-হাইড্রক্সি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। জলিঞ্জার অ্যালিসন সিনড্রোম এর আরেকটা এর মেন কজ হচ্ছে যে এখানে গ্যাস্ট্রিনোমা থাকবে। তাহলে ট্রায়াড কি? যে গ্যাস্ট্রিনোমা এবং গ্যাস্ট্রিনের জন্য হাইপার অ্যাসিডিটি এবং হাইপার অ্যাসিডিটির জন্য মাল্টিপল আলসার ইন দ্য আনইউজুয়াল সাইট। তাহলে গ্যাস্ট্রিনোমা, হাইপার অ্যাসিডিটি অ্যান্ড মাল্টিপল আলসারেশন ইন দ্য আনইউজুয়াল সাইট, দিজ আর দ্য ডায়াগনস্টিক ট্রায়াড which comprises the Zollinger-Ellison syndrome. তাহলে Zollinger-Ellison syndrome প্যাশেন্টের ফিচার কি হবে? প্যাশেন্টের আলসারেশনের জন্য অ্যাবডোমিনাল বার্নিং হতে পারে, অ্যাবডোমিনাল পেইন হতে পারে, বেশি যদি আলসারেশন হয় প্যাশেন্ট মে ডেভেলপ জিআই ব্লিডিং। সো দিজ আর দ্য ফিচার অফ Zollinger-Ellison syndrome. ডায়াগনোস আমরা কিভাবে করব? ডায়াগনোস আমরা করতে পারি ফাস্টিং গ্যাস্ট্রিন লেভেল থেকে, কারণ ফাস্টিং স্টেটে আমাদের গ্যাস্ট্রিন কম থাকে এবং গ্যাস্ট্রিন রিলিজ হয় কোনো কিছু খাওয়ার পরে। ওকে, খাওয়ার পরে বডিতে যে হরমোনটা রিলিজ হবে এর ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে একটা গ্যাস্ট্রিন। তাহলে ফাস্টিং স্টেটে যদি আমরা গ্যাস্ট্রিন করি এবং তার লেভেল যদি 1000-এর উপরে থাকে এবং যদি ইন্টেস্টাইনের pH 2 এর যদি কম থাকে, দিস ইজ ডায়াগনস্টিক অফ গ্যাস্ট্রিনোমা। এছাড়া সোমাটোস্ট্যাটিন রিসেপ্টর স্ক্যানিং করা যেতে পারে
এবং পেশেন্টের যেহেতু প্যানক্রিয়াস থেকে ওরা রাইজ করতে পারে, আমরা প্যানক্রিয়াসের একটা সিটি স্ক্যান বা এমআরআই করতে পারি টু ডায়াগনোস দ্য গ্যাস্ট্রিনোমা। সো এভাবে করে আমরা এটাকে ডায়াগনোস করতে পারি এবং ম্যানেজমেন্ট হবে যে পেশেন্টের সার্জারি, যেখানে যেহেতু এটা একটা টিউমার, আর পেশেন্টের সিমটম রিলিফের জন্য হাইপার অ্যাসিডিটি কমানোর জন্য এখানে হাই ডোজ পিপিআই দিতে হবে, হাই ডোজ পিপিআই দিয়ে এটাকে ট্রিট করতে হবে। গ্লুকাগোনোমা, এটা আমরা জানি যে গ্লুকাগন কোন সেল থেকে রিলিজ হয়, আলফা সেল অফ দ্য প্যানক্রিয়াস। তো গ্লুকাগোনোমাতে ইউজুয়ালি যেটা হয় যে পেশেন্টের ডায়াবেটিসের ফিচারগুলো ডেভেলপ করে গ্লুকাগোনোমা। এবং এখানে একটা ইম্পর্টেন্ট প্যারানিওপ্লাস্টিক ফিচার হচ্ছে যে স্কিনে নেক্রোটাইজিং, স্কিনে যেটা হয় নেক্রোটাইজিং ইরাইদেমা, নেক্রোটাইজিং ইরাইদেমা, এই নেক্রোটাইজিং ইরাইদেমাটা মাইগ্রেট করতে থাকে। এটা আপার লিম থেকে লোয়ার, এটা লোয়ার লিম থেকে আপার লিম, আপার লিম থেকে ফেস, এরকম মাইগ্রেট করতে পারে। তাহলে এই পেশেন্টের প্রথমে ছিল হাতে, হাত থেকে মাইগ্রেট করে এখন চলে আসছে মুখে। এবং দেখেন দিজ আর দ্য নেক্রোটাইজিং, necrotizing and they are the migratory, migrating from hand to mouth, এবং they are reddish. So necrotizing migratory erythema এরকম টার্ম যদি পরীক্ষায় থাকে তাহলে ধরে নেবেন দ্যাট ইজ গ্লুকাগোনোমা। এটা সিঙ্গেল বেস হিসেবেও আসতে পারে যে গ্লুকাগোনোমার স্কিন ফিচার কি হবে। সো একটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া থাকবে, আরেকটা হলো যে নেক্রোটাইজিং মাইগ্রেটরি ইরাইথেমা ডেভেলপ করবে। এই নিউরোএন্ডোক্রাইন টিউমারগুলো এটা অ্যাকচুয়ালি এন্ডোক্রাইন চ্যাপ্টারে আলাদা করে আবার বলা আছে বক্স আকারে। এরপরে ভিআইপিওমা, ভিআইপির মেন কাজ হচ্ছে যে এরা ইন্টেস্টাইন থেকে এটা সিক্রেশন করায়, স্পেশালি ক্লোরাইড এবং ওয়াটার সিক্রেশন করায়। তাহলে কোনো পেশেন্টের যদি ভিআইপি হরমোন বেড়ে যায়, আমরা জানি যে এটা কোন ধরনের ডায়রিয়া করবে, ওয়াটারি ডায়রিয়া অর সেক্রেটরি ডায়রিয়া, দ্যাট উইল কজ ভলিউমিনাস ডায়রিয়া অ্যান্ড ওয়াটারি ডায়রিয়া। এবং এটাকে বলা হয় প্যানক্রিয়াটিক কলেরা, আবার অনেকে এটাকে বলেন WDHA সিনড্রোম, WDHA সিনড্রোম। তাহলে WDHA সিনড্রোমটা কি, যে W দিয়ে হচ্ছে WD দিয়ে হলো ওয়াটারি ডায়রিয়া, H দিয়ে হলো হাইপোক্যালেমিয়া, আর A দিয়ে হলো অ্যাক্লোরহাইড্রিয়া। ওয়াটারি ডায়রিয়া, হাইপোক্যালেমিয়া অ্যান্ড অ্যাক্লোরহাইড্রিয়া। অ্যাক্লোরহাইড্রিয়া কেন হবে, যে ভিআইপি হচ্ছে গ্যাস্ট্রিন রিলিজটা কমায় দেয়, ভিআইপি গ্যাস্ট্রিন রিলিজ কমায় দেয়। যদি গ্যাস্ট্রিন কম হয় তাহলে এসসিএল প্রডিউস কম হবে, এই জন্য হবে অ্যাক্লোরহাইড্রিয়া। এরা হচ্ছে পটাশিয়াম এবং ক্লোরাইডের সিক্রেশন ইন্টেস্টাইন থেকে বাড়ায় দেয়, যার কারণে এখানে হবে হাইপোক্যালেমিয়া এবং ওয়াটারি ডায়রিয়া। সো ভিআইপিওমা ইজ অলসো নন এজ ওয়াডা সিনড্রোম, দ্যাট ইজ ওয়াটারি ডায়রিয়া, হাইপোক্যালেমিয়া অ্যান্ড অ্যাক্লোরহাইড্রিয়া। সো দিজ আর দ্য ইম্পর্টেন্ট ফিচার অফ ভিআইপিওমা। এখানে আমরা ভিআইপি হরমোন ইউজুয়ালি ওইরকম অ্যাসেস করা হয় না, এখানে আমরা সোমাটোস্ট্যাটিন রিসেপ্টর স্ক্যানিং করে এটাকে ডায়াগনোস করতে পারি, আরেকটা এমআরআই করে আমরা এটাকে ডায়াগনোস করতে পারি। ইন্টেস্টিনাল লিম্ফোমা, ইন্টেস্টিনাল লিম্ফোমার আমরা বললাম যে কমন সাইট যেটা, এটা হচ্ছে টার্মিনাল আইলিয়াম। ইন্টেস্টিনাল লিম্ফোমার কমন সাইট হচ্ছে টার্মিনাল আইলিয়াম। এছাড়া ইন্টেস্টাইনের ডিডোনামে হতে পারে, জেজুনামে ডেভেলপ করতে পারে, অ্যান্ড এখান থেকে প্যাশেন্টের অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া ডেভেলপ করতে পারে, ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম ডেভেলপ করতে পারে। ওকে, পরবর্তীতে এই ইন্টেস্টিনাল লিম্ফোমা যদি লিম্ফ নোডকে অ্যাফেক্ট করে দেয়, জেনারেলাইজড লিম্ফেডিনোপ্যাথি, তখন আর আমরা এটাকে অ্যাবডোমিনাল লিম্ফোমা বলতে পারি অথবা এমনি লিম্ফোমা বলতে পারি। যখন এটা অন্যান্য জায়গায় ইনভলভ করবে, দে উইল বি আদার লিম্ফোমা। তো নর্মালি লিম্ফোমা হয় লিম্ফ নোডে। লিম্ফ নোডের পরে সবচেয়ে কমন সাইট কোনটা, লিম্ফ নোডের পরে সবচেয়ে কমন সাইট হচ্ছে এক্সট্রানোডাল লিম্ফোমার জন্য স্টোমাক। স্টোমাক ইজ দ্য মোস্ট কমন সাইট অফ এক্সট্রা ইন্টেস্টিনাল লিম্ফোমা। এরপরে হচ্ছে আইবিডি। আইবিডি থেকে যে বক্সটা যেটা আছে, ডিফারেন্স বিটুইন আলসারেটিভ কলাইটিস এবং ক্রনস ডিজিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন একটা থাকার সম্ভাবনা অনেক বেশি। এছাড়া ইম্পর্টেন্ট হচ্ছে যে আইবিডির যে দুইটা টাইপ, একটা হচ্ছে আলসারেটিভ কলাইটিস এবং ক্রনস ডিজিজ, এই দুইটা কোন সাইটকে অ্যাফেক্ট করে। যেমন আলসারেটিভ কলাইটিস যেটা, এরা অ্যাফেক্ট করতেছে মেইনলি, নাম থেকে বোঝা যাচ্ছে যে এরা কোলনকে অ্যাফেক্ট করবে, দে উইল অ্যাফেক্ট দ্য কোলন। তাহলে দে স্টার্ট ফ্রম দ্য রেকটাম, অ্যান্ড এক্সটেন্ড প্রক্সিমালি, মানে রেকটাম থেকে আসবে সিগময়েড কোলন থেকে আসবে ডিসেন্ডিং
ডিসেন্ডিং কোলন থেকে ট্রান্সভার্স কোলন, আলটিমেটলি তারা এসে পুরো এদিকে অ্যাসেন্ডিং কোলনকে ইনভলভ করতে পারে। সো ulcerative colitis starts from the rectum and extend proximally, and the lesion are diffuse and continuous. The lesion will be diffuse and continuous, মানে যেখান থেকে শুরু হবে সেখান থেকে diffuse এবং continuous lesion থাকবে। On the other hand, the Crohn's disease, they are previously called regional ileitis. Regional ileitis মানে কি, যেটা ইন্টেস্টাইনের একটা রিজনকে অ্যাফেক্ট করবে। কোন রিজন? মেইনলি হচ্ছে এরা টার্মিনাল আইলিয়ামকে অ্যাফেক্ট করে এবং আইলিওসিক্যাল এরিয়াকে অ্যাফেক্ট করে, এই জন্য এটাকে বলা হতো রিজিওনাল আইলাইটিস। সো এটার আইলিওসিক্যাল জাংশনের এখানে বেশি হবে এবং দেয়ার উইল বি স্কিপ লেশন। এখানে যেরকম কন্টিনিউয়াস লেশন, এখানে হবে স্কিপ লেশন। যেমন একটা লেশন ডিউরেনামে, আরেকটা লেশন কোলনে, একটা লেশন টার্মিনাল আইলিয়ামে, একটা লেশন সিগময়েড কোলনে, এরকম হতে পারে। এই জন্য এটাকে বলা হয় স্কিপ লেশন। আলসারেটিভ কলাইটিসে যে লেশনগুলো হয় এগুলো ইউজুয়ালি কনফাইন্ড থাকে উইথিন দ্য মিউকোজা অ্যান্ড সাবমিউকোজা, মিউকোজা অ্যান্ড সাবমিউকোজা। কিন্তু ক্রস ডিজিজের যে লেশনগুলো হয় দে ইনভলভ দ্য হোল থিকনেস, দে ইনভলভ দ্য হোল থিকনেস, প্রত্যেকটা লেয়ারে হয়। এরা হচ্ছে মিউকোজাকে ইনভলভ করবে, সাবমিউকোজাকে ইনভলভ করবে, মাস্কুলার লেয়ারকে ইনভলভ করবে, সেরোসাকে ইনভলভ করবে, যার কারণে পারফোরেশন, ফিস্চুলা, ওকে, পারফোরেশন, ফিস্চুলা, স্ট্রিকচার এগুলো কমন হচ্ছে কোথায়? ক্রনস ডিজিজে। তাহলে ক্রনস ডিজিজে কমন হচ্ছে পারফোরেশন, স্ট্রিকচার, ফিস্চুলা। আর আলসারেটিভ কলাইটিসে যেহেতু ইনফ্লামেশন বেশি হয়, এখানে সাধারণত পারফোরেশন বা এগুলো একটু লেস কমন। এখানে যেটা হতে পারে, যেহেতু অনেক ইনফ্লামেশন, এই ইনফ্লামেশন যদি পারসিস্ট করতে থাকে, এটাকে যদি ট্রিট না করা হয়, দে মে লিড টু ফর্মেশন অফ ম্যালিগনেন্সি। সো ম্যালিগনেন্সি ইজ কমন ইন কেস অফ ulcerative colitis but less common in case of Crohn's disease. So ulcerative colitis is an important risk factor for colorectal malignancy. এবং ulcerative colitis এর সাথে যদি primary sclerosing cholangitis থাকে, they also contribute to formation of, they directly they do not contribute, but this is a risk factor which signifies the more risk of development of colorectal cancer. তাহলে কোলোরেক্টাল ক্যান্সার হচ্ছে আলসারেটিভ কলাইটিসে কমন, বাট স্ট্রিকচার, ফাইব্রোসিস অ্যান্ড ফিস্চুলা দিস আর কমন ইন কেস অফ ক্রনস ডিজিজ। ক্রনস ডিজিজের ক্লিনিক্যাল ফিচার কী হবে? ক্রনস যেহেতু স্ট্রিকচার করে এবং হচ্ছে আলসারেশন করে, দে মে লিডস টু ডায়রিয়া অ্যান্ড অ্যাবডোমিনাল পেন। সো ডায়রিয়া অ্যান্ড অ্যাবডোমিনাল পেন আর দ্য মেইন ফিচার অফ ক্রনস ডিজিজ। রাদার ইন কেস অফ আলসারেটিভ কলাইটিস অ্যাজ দে অ্যাফেক্ট দ্য কোলন, এবং কোলনকে অ্যাফেক্ট করলে আমরা জানি কোন ধরনের ডায়রিয়া হয় কোলোনিক প্যাথোলজিতে, ব্লাডি ডায়রিয়া। সো ব্লাডি ডায়রিয়া ইজ দ্য মেন সিমটম অফ আলসারেটিভ কলাইটিস, অ্যান্ড অ্যাবডোমিনাল পেন অ্যান্ড ডায়রিয়া, নন ব্লাডি ডায়রিয়া ইজ দ্য মেন ফিচার অফ ক্রনস ডিজিজ। এছাড়া ওরাল আলসার ডেভেলপ করতে পারে, ইভেন জয়েন্ট পেন ডেভেলপ করতে পারে, আইতে স্ক্লেরাইটিস, এপিস্ক্লেরাইটিস ডেভেলপ করতে পারে, স্কিনে পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম, ইরাইথেমা নোডোসাম ডেভেলপ করতে পারে, পেরিফেরাল জয়েন্ট ডেভেলপ কে ইনভলভ করতে পারে, axial joint কে ইনভলভ করতে পারে। সো দিস আর দ্য ফিচার অফ দিস ডিজিজ। রেকটামকে আমরা বলছি ইনভলভ করে আলসারেটিভ কলাইটিস, বাট পেরিয়ানাল এরিয়াতে কোনো ইনভলভমেন্ট, দিস আর কমন ইন কেস অফ ক্রনস ডিজিজ। রেকটাম ইনভলভমেন্ট আলসারেটিভ কলাইটিস, পেরিয়ানাল ইনভলভমেন্ট ইজ এ ফিচার অফ ক্রনস ডিজিজ। পেরিয়ানাল ট্যাগ, পেরিয়ানাল ফিস্চুলা, দিস আর দ্য ফিচার অফ ক্রনস ডিজিজ। তাহলে ক্রনস ডিজিজ, কোনো প্যাশেন্টের যদি ক্রনস ডিজিজ থাকে, এটা অ্যাক্টিভ থাকতে পারে, ইনঅ্যাক্টিভও থাকতে পারে। অ্যাক্টিভ ক্রনস ডিজিজ আমরা বুঝবো কিভাবে? এটা আমরা যদি প্যাশেন্টের আই দেখি, আইতে কিছু ফিচার থাকে, কনজাংটিভাইটিস, আইরাইটিস, ওরাল ক্যাভিটিতে থাকে মাউথ আলসার, প্যাশেন্টের স্কিনে থাকবে ইরাইথেমা নোডোসাম, পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম, লার্জ জয়েন্ট আর্থ্রাইটিস। যেটা মনে রাখতে হবে যে লার্জ জয়েন্ট আর্থ্রাইটিস ইজ এ ফিচার অফ অ্যাক্টিভ আইবিডি, বাট অ্যাক্সিয়াল আর্থ্রাইটিস or sacroiliitis is a feature of inactive IBD, or this is not related with activity of the disease. মানে sacroiliitis এর সাথে activity of the disease এর কোনো সম্পর্ক নাই, কিন্তু আলসারের সাথে, আই লেশনের সাথে they are related with the activity of the disease. এবং প্যাশেন্টের লিভারে যেটা হতে পারে যে ফ্যাটি লিভার ডেভেলপ করতে পারে, লিভার অ্যাবসেস ডেভেলপ করতে পারে, পোর্টাল পায়ামিয়া ডেভেলপ করতে পারে, এবং বিভিন্ন জায়গায় থ্রম্বোসিস ডেভেলপ করতে পারে। এখন আইবিডির প্যাশেন্টের থ্রম্বোসিস কেন হবে?
যে কোনো ইনফ্লামেটরি কন্ডিশনে অ্যাকিউট ফেজ প্রোটিন রিলিজ হয়। এই অ্যাকিউট ফেজ প্রোটিনের ভিতরে একটা ইম্পর্টেন্ট হচ্ছে ফিব্রিনোজেন, তাই না? ফিব্রিনোজেন ইজ ইম্পর্টেন্ট অ্যাকিউট ফেজ প্রোটিন। তাহলে কোনো প্যাশেন্টের যদি অ্যাক্টিভ আইবিডি থাকে, একটা প্যাশেন্টের যদি সিভিয়ার নিউমোনিয়া থাকে, একটা প্যাশেন্টের যদি আদার কোনো সিভিয়ার ইনফ্লামেশন থাকে, তাহলে তাদের ফিব্রিনোজেন প্রোডাকশনটা বেশি হবে। অ্যান্ড ফিব্রিনোজেন যদি বেশি প্রডিউস হয়, দিস ফিব্রিনোজেন উইল কজ প্রোথ্রম্বোটিক কন্ডিশন। এবং এই প্যাশেন্টের দেখা যায় যে যাদের সিভিয়ার ডিজিজ থাকে, এরা ইমোবাইল থাকে, এজন্যই প্যাশেন্টের ডিপ ভেন থ্রম্বোসিস ডেভেলপ করে, যার কারণে সিভিয়ার নিউমোনিয়া, সিভিয়ার আলসারেটিভ কলাইটিস এই ধরনের প্যাশেন্ট ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে আমাদেরকে লো মলিকুলার ওয়েট, তারপরে সিভিয়ার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এই ধরনের প্যাশেন্ট ম্যানেজ করতে হলে উই শুড গিভ লো মলিকুলার ওয়েট হেপারিন। দ্য মেন থিং or main ideology here is that this is a hyperfibrinogenemic state, because fibrinogen is a acute phase protein. It is more produced in case of active inflammation. So where there is inflammation, there is high fibrinogen and there is risk of development of thrombosis in the different site. So এই thrombosis যদি আমরা প্রিভেন্ট করতে চাই, we should have to give low molecular weight heparin. তাহলে আমরা যেটা বলছিলাম যে আইবিডির অ্যাক্টিভিটির ফিচারগুলো হচ্ছে, একটা আইতে ফিচার থাকতে পারে, ওরাল ক্যাভিটিতে থাকতে পারে, স্কিনে থাকতে পারে, পেরিফেরাল লার্জ জয়েন্টকে ইনভলভ করতে পারে, অ্যাবডোমেনে ইনভলভ করতে পারে এবং ভেনাস থ্রম্বোসিস ডেভেলপ করতে পারে। যেটা ভুল করা যাবে না যে লার্জ জয়েন্ট আর্থ্রাইটিস ইজ এ ফিচার অফ অ্যাক্টিভ আইবিডি, বাট অ্যাক্সিয়াল আর্থ্রাইটিস বা স্যাক্রোআইলাইটিস ইজ নট রিলেটেড উইথ দ্য ডিজিজ অ্যাক্টিভিটি, এটা কখনো ভুল করা যাবে না। এছাড়া যে কোনো ইনফ্লামেশন যদি অনেক দিন ধরে থাকে, ক্রনিক ইনফ্লামেশনের একটা ফেট হতে পারে, অ্যামাইলোডোসিস ডেভেলপ করতে পারে। আর আমরা আগেই বলছিলাম যে টার্মিনাল আইলিয়ামে যে ডিজিজগুলো অ্যাফেক্ট করে, সেখান থেকে দেখা যায় যে বাইল সল্ট অ্যাবজর্ব হতে পারে না, হতে পারার জন্য অক্সালেট বেশি অ্যাবজর্ব হয়ে যায়, যার কারণে এদের কোন স্টোন ডেভেলপ করে কিডনিতে, এদের অক্সালেট স্টোন ডেভেলপ করে। তাহলে অক্সালেট স্টোন কাদের ডেভেলপ করবে? দ্য প্যাশেন্ট হু হ্যাভ ডিজিজ ইন দ্য টার্মিনাল আইলিয়াম. Disease in the terminal ileum will develop the oxalate stone in the kidney, okay, but this patient will develop pigment stone in the bladder, gallbladder. তাহলে gallbladder তাহলে আমরা বললাম যে what are the feature of active IBD and what are the feature associated with inactive IBD. নেক্সট টপিক হচ্ছে যে acute severe ulcerative colitis. একটা ulcerative colitis, acute severe ulcerative colitis হচ্ছে একটা মেডিকেল ইমার্জেন্সি। এবং আমরা ফার্স্ট দিন এটা বলছি কিনা এক্সাক্ট মনে নাই যে আমাদের যে কোশ্চেনগুলো সেট করা হয় পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় FCPS হতে পারে, MRCP হতে পারে, তো পরীক্ষার নিয়ম হচ্ছে যে 20% কোশ্চেন থাকে ফ্রম অ্যাকিউট মেডিসিন। অ্যাকিউট মেডিসিন বলতে কিন্তু এটা না যে শুধুমাত্র প্যাশেন্টের আনকনসিয়াসনেস থেকে কোশ্চেন থাকবে। এই অ্যাকিউট মেডিসিন, জিআইটির অ্যাকিউট মেডিসিন হচ্ছে, গত লেকচারে ছিল আপার জিআই ব্লিডিং, এটা একটা অ্যাকিউট ইমার্জেন্সি। আজকের যে টপিক এখানে হচ্ছে অ্যাকিউট সিভিয়ার আলসারেটিভ কলাইটিস, এটা একটা মেডিকেল ইমার্জেন্সি। এরপরে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, এটাও একটা মেডিকেল ইমার্জেন্সি। তাহলে যদি 10টা কোশ্চেন থাকে জিআইটির, তাহলে দুইটা কোশ্চেন আসবে আইদার আপার জিআই ব্লিডিং থেকে, অথবা সিভিয়ার আলসারেটিভ কলাইটিস থেকে, অথবা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস থেকে। তাহলে দুইটা কোশ্চেন আপনারা পাবেন অ্যাকিউট মেডিসিন থেকে। তাহলে অ্যাকিউট মেডিসিনের একটা টপিক হচ্ছে অ্যাকিউট সিভিয়ার আলসারেটিভ কলাইটিস, এবং সেই হিসেবে এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এর ফিচারগুলো হচ্ছে যে প্যাশেন্টের ব্লাডি ডায়রিয়া থাকবে, যে কোনো আলসারেটিভ কলাইটিস উইল প্রেজেন্ট উইথ ব্লাডি ডায়রিয়া, কিন্তু এর ফ্রিকোয়েন্সি যেটা, দ্যাট উইল বি 6 times or more within 24 hours. Frequency of the bloody diarrhea will be more. সেকেন্ড যে ফিচারগুলো থাকতে পারে, এগুলোর ভিতরে যে কোনো একটা অথবা বেশি থাকলে হবে যে প্যাশেন্টের যদি ব্লাড চলে যায় বডি থেকে, তাহলে কি হবে? অ্যানিমিয়া থাকতে পারে। এরপরে যেহেতু একটা অ্যাক্টিভ ইনফ্লামেশন, প্যাশেন্টের ফিভার থাকবে। অ্যাক্টিভ ইনফ্লামেশনের জন্য প্যাশেন্টের ট্যাকিকার্ডিয়া, ফিভারের কারণে ট্যাকিকার্ডিয়া থাকবে। আবার ইনফ্লামেশনের জন্য প্যাশেন্টের টিউমার, প্যাশেন্টের ইনফ্লামেটরি যে মার্কারগুলো ESR, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এগুলো বেশি থাকবে। সো এটা হচ্ছে অ্যাকিউট সিভিয়ার আলসারেটিভ কলাইটিসের এই বৈশিষ্ট্যগুলো, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তাহলে একটা bloody diarrhea will be more than 6 times, there will be anemia and the feature of inflammation, that is fever, high inflammatory marker and tachycardia. This will be the feature of acute severe ulcerative colitis. আচ্ছা, একটা আলসারেটিভ কলাইটিস এবং ক্রনস ডিজিজ, এই দুইটার বায়োপসিটাও ইম্পর্টেন্ট। যে ক্রনস ডিজিজ, এখানে যদি বায়োপসি করা হয়
তাহলে এখানে পাওয়া যাবে নন ক্যাজিয়েটিং গ্র্যানুলোমা এবং এটা হচ্ছে অলমোস্ট কনফার্মেটরি। আর আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে লস অফ গবলেট সেল, cryptitis and cryptapsis. Loss of goblet cell, cryptitis and cryptapsis. These are the feature of ulcerative colitis, and non-caseating granuloma is the feature of Crohn's disease. তাহলে যদি এরকম কোশ্চেন আসে যে which of the following feature is highly suggestive of Crohn's disease, তাহলে কি হবে? Cryptitis false, cryptapsis false, caseating granuloma it is a feature of tuberculosis, loss of goblet cell is a feature of ulcerative colitis, and non-caseating granuloma is a feature of Crohn's disease. আচ্ছা, এরপরে হচ্ছে ড্রাগস ইউজড ইন আইবিডি। এখানে শুধু ড্রাগসগুলোর নাম মোটামুটি জানলেই হবে যে এখানে অ্যামাইনোস্যালিসাইলেট মেসালামিন ইউজ করা হয়, কর্টিকোস্টেরয়েড ইউজ করা হয়, অ্যাজাথিওপ্রিন ইউজ করা হয়, সাইক্লোস্পোরিন ইউজ করা যায়, এছাড়া অ্যান্টি টিএনএফ ড্রাগসগুলো ইউজ করা যায়। এখান থেকে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাজাথিওপ্রিনের অ্যাডভার্স ইফেক্ট, এবং এটা কি এটা দেওয়ার আগে কি টেস্ট করা উচিত, আর অ্যান্টি টিএনএফ থেকে হচ্ছে এর অ্যাডভার্স ইফেক্ট এবং অ্যান্টি টিএনএফ দেওয়ার আগে কি টেস্ট করা উচিত। অ্যান্টি টিএনএফ যেটা এটা বডিতে মেনলি আমাদের সেল মেডিয়েটেড ইমিউনিটির জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা জানি যে আমাদের যে ডিলেড হাইপারসেন্সিটিভিটি, টাইপ 4 হাইপারসেন্সিটিভিটি, দ্যাট ইজ মেনলি মেডিয়েটেড বাই টিএনএফ। সো ডিলেড হাইপারসেন্সিটিভিটি ইজ মেডিয়েটেড বাই টিএনএফ। তাহলে কোনো প্যাশেন্টের যদি ল্যাটেন্ট টিবি থাকে, টিবির এগেনস্টে কাজ করে আমাদের সেল মেডিয়েটেড ইমিউনিটি, দ্যাট ইজ ডিলেড হাইপারসেন্সিটিভিটি। সো যদি কোনো প্যাশেন্টের টিবি থাকে, ল্যাটেন্ট টিবি, সেক্ষেত্রে যদি আমরা প্যাশেন্টকে অ্যান্টি টিএনএফ দিই তাহলে সেই ল্যাটেন্ট টিবিগুলো অ্যাক্টিভ টিবি হয়ে যাবে, যার কারণে অ্যান্টি টিএনএফ দেওয়ার আগে অ্যান্টি টিএনএফ দেওয়ার আগে উই শুড হ্যাভ টু চেক টিবি। অ্যান্টি টিএনএফ দেওয়ার আগে উই হ্যাভ টু চেক ফর ল্যাটেন্ট টিবি, এবং ল্যাটেন্ট টিবি চেক করা হয় দুইটা টেস্টের মাধ্যমে। একটা হচ্ছে আইদার এমটি, দ্যাট ইজ মন্টক্স টেস্ট, অথবা ইন্টারফেরন গামা রিলিজ অ্যাসে। অবশ্যই ইন্টারফেরন গামা রিলিজ অ্যাসে এটাই হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। এছাড়া মন্টক্স টেস্ট দিয়ে এটা করা যেতে পারে। তাহলে যদি ল্যাটেন্ট টিবি হয় তাহলে আগে সেটাকে ট্রিট করতে হবে, এবং ল্যাটেন্ট টিবির ট্রিটমেন্ট হচ্ছে শুধু আইসোনায়াজাইড রিফাম্পিসিন অনলি ফর 3 months, অথবা আইসোনায়াজাইড ইটসেলফ 6 months is a TB of treatment of the latent TB. So anti-TNF দেওয়ার আগে কি চেক করতে হবে, is there any latent TB present or not. এরপরে অ্যাজাথিওপ্রিন যেটা, এগুলো হচ্ছে থায়োপিউরিন কম্পাউন্ড। এগুলো বডিতে মেটাবোলাইজ হয় একটা এনজাইম দিয়ে, এদেরকে বলা হয় থায়োপিউরিন মিথাইল ট্রান্সফারেজ। কোনো প্যাশেন্টের যদি এই এনজাইম ডেফিসিয়েন্সি থাকে তাহলে এই সাবস্টেন্সগুলো মেটাবোলাইজ কম হবে, অ্যাজাথিওপ্রিন মেটাবোলাইজ কম হবে। মেটাবোলাইজ যদি কম হয় তাহলে এদের অ্যাক্টিভ সাবস্টেন্সগুলো বেশি থাকবে, এবং অ্যাক্টিভ সাবস্টেন্স যদি বেশি থাকে দে কজেস বোন ম্যারো সাপ্রেশন। সো একটা আইবিডির প্যাশেন্টের ক্ষেত্রে অ্যাজাথিওপ্রিন দেওয়ার আগে, বা যে কোনো প্যাশেন্টকে অ্যাজাথিওপ্রিন দেওয়ার আগে উই শুড চেক ফর TPMT, দিস ইজ অ্যান এনজাইম which causes metabolism of thiopurine compound. যদি এটা কম থাকে তাহলে অ্যাজাথিওপ্রিনের ডোজটা কমায় দিতে হবে, ওকে। আর যদি টোটালি অ্যাবসেন্ট হয়ে যায় তাহলে উই শুড অ্যাভয়েড দ্য অ্যাজাথিওপ্রিন। এবং অ্যাজাথিওপ্রিনের তাহলে একটা অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে তারা বোন ম্যারোতে যেটা করতে পারে যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া করতে পারে, অথবা সাইটোপেনিয়া করতে পারে। এছাড়া তারা লিভারে যেটা করতে পারে হেপাটাইটিস করতে পারে, প্যানক্রিয়াসে তারা প্যানক্রিয়াটাইটিস করতে পারে। সো দিজ আর দ্য মেইন অ্যাডভার্স ইফেক্ট অফ অ্যাজাথিওপ্রিন which is important for the exam. তাহলে IBD এর পরে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে IBS। তাহলে IBD is one of the most important topic। আজকে আমরা যেগুলো ডিসকাস করতেছি এর ভিতরে ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম, একটা হলো IBD, অ্যাকিউট অ্যান্ড ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, দিজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, এরপরে হচ্ছে IBS থেকে ক্লিনিক্যাল ফিচারটা ইম্পর্টেন্ট, স্পেশালি যে প্যাশেন্টের symptom duration will be more than 6 months and there will be medically unexplained symptom, এবং স্ট্রেস এটা অ্যাগ্রাভেট করতে পারে। এছাড়া রোম 3 ক্রাইটেরিয়া আছে, যে রোম 3 ক্রাইটেরিয়া হচ্ছে যে প্যাশেন্টের অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট থাকবে বা অ্যাবডোমিনাল পেইন থাকবে which will be improved after defecation, and it will be associated with
change in the frequency of stool and it will be associated with change in the form of stool. Frequency মানে আগে যদি 2 বার হইতো এখন 3 বার হতে পারে, 4 বার হতে পারে, অথবা আগে 2 বার হতো দিনে এখন সপ্তাহে 2 বার হচ্ছে। সো এটা একটা চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি। আর চেঞ্জ ইন দ্য ফর্ম অফ স্টুল, আগে হয়তো বা পেশেন্টের নর্মাল স্টুল হইতো এখন লিকুইড স্টুল হয়, দিস ইজ এ চেঞ্জ ইন দ্য ফর্ম অফ স্টুল। সো this is the Rome criteria of IBS, which is associated with abdominal pain, improved with defecation and change in the form of stool, frequency of the stool. IBS থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে IBS এর অ্যালার্ম ফিচার। তাহলে অ্যালার্ম ফিচার আমরা প্রিভিয়াস যে গ্যাস্ট্রোএন্টারোলজি 1 সেখানে আমরা বলছিলাম যে অ্যালার্ম ফিচার অফ ডিসপেপসিয়া, সেখানে আমরা কি বলছিলাম যদি আমরা একটু রিক্যাপিচুলেট করি যে এজ মোর দ্যান 55, সেকেন্ড হচ্ছে প্যাশেন্টের যদি ডিসফেজিয়া থাকে, প্যাশেন্টের যদি ভমিটিং থাকে, অ্যানিমিয়া থাকে, প্যাশেন্টের যদি আপার জিআই ব্লিডিং এর ম্যানিফেস্টেশন থাকে, দ্যাট ইজ হেমাটোমেসিস ম্যালেনা থাকে, অথবা যদি অ্যাপিগ্যাস্ট্রিক মাস থাকে, দিস আর দ্য অ্যালার্ম ফিচার অফ ডিসপেপসিয়া। অ্যালার্ম ফিচার অফ আইবিএস কি হবে, এখানে হবে এজ মোর দ্যান 50, সেখানে ছিল 55, এখানে হবে মোর দ্যান 50। ওখানে জেন্ডার ছিল না, এখানে হবে মেল জেন্ডার। ওখানে ছিল ভমিটিং, এখানে আসবে যে প্যাশেন্টের কোনো ফ্যামিলি হিস্ট্রি অফ জিআই ম্যালিগনেন্সি, বিশেষ করে কোলন ক্যান্সারের কোনো ফ্যামিলি হিস্ট্রি। ওখানেও ছিল জিআই ব্লিডিং, এখানে থাকবে লোয়ার জিআই ব্লিডিং, যেমন ফ্রেশ পারেক্টাল ব্লিডিং, ওকে, এ ধরনের ব্লিডিং থাকতে পারে। এরপরে নকচার্নাল এপিসোড, প্যাশেন্টের যদি বাউল সিমটম নকচার্নাল এপিসোড থাকে, দিস ইজ এন অ্যালার্ম ফিচার। এবং যদি প্যাশেন্টের ব্লিডিং হয় তাহলে প্যাশেন্টের কী ডেভেলপ করবে, অ্যানিমিয়া ডেভেলপ করবে। সো অ্যানিমিয়া দুইটাতেই কমন, ব্লিডিং দুইটাতেই কমন, এবং ওয়েট লসও থাকতে পারে। সো দিজ আর দ্য অ্যালার্ম ফিচার অফ IBS. Alarm feature of IBS means there is some possibility of some malignancy. তাহলে ডিসপেপসিয়ার অ্যালার্ম ফিচার থাকলে we should do upper GI endoscopy, IBS এর অ্যালার্ম ফিচার থাকলে we should go for lower GI colonoscopy অথবা colonoscopy করতে হবে। ওকে, আমরা এখানে একটা SBA দিয়েছি, একটা SBA 52 years old male presented with abdominal bloating, loose stool and anemia. What will be the best management for him? এই প্যাশেন্টের আমরা কি টেস্ট করব, আপার জি এন্ডোস্কোপি, স্টুল ওবিটি, ক্যাপসুল এন্ডোস্কোপি না রিঅ্যাসুরেন্স? তাহলে প্যাশেন্টের হচ্ছে অ্যাবডোমিনাল ব্লটিং, ইট ইজ এ ফিচার অফ IBS, ভেরি গুড, বাট দেয়ার ইজ অ্যানিমিয়া, ইট ইজ এ রেড ফ্ল্যাগ সাইন। প্যাশেন্টের এজ মোর দ্যান 50, ইট ইজ অ্যানাদার রেড ফ্ল্যাগ সাইন। প্যাশেন্ট ইজ মেল, ইট ইজ অ্যানাদার রেড ফ্ল্যাগ সাইন। একটা রেড ফ্ল্যাগ সাইন থাকলেই আমরা কি করব, অফকোর্স দ্য উইল বি দ্য colonoscopy, অফকোর্স উই শুড গো ফর colonoscopy। এরপরে হচ্ছে ইন্টেস্টিনাল পলিপ। তো ইন্টেস্টিনাল যে পলিপগুলো, এই পলিপগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, স্পেশালি নিওপ্লাস্টিক অ্যান্ড নন নিওপ্লাস্টিক। নিওপ্লাস্টিকের ভিতরে হচ্ছে অ্যাডিনোমা, এবং অ্যাডিনোমা হয় ফ্যামিলিয়াল অ্যাডিনোমাটাস পলিপোসিস কলাইতে। আর জিআইটির যতগুলো জেনেটিক ডিসঅর্ডার, ফ্যামিলিয়াল অ্যাডিনোমাটাস পলিপোসিস কলাই, পিউ জ্যাগার সিনড্রোম, কর্ডেন্স সিনড্রোম, গার্ডনার সিনড্রোম, টার্কট সিনড্রোম, মানে জিআইটির যত সিনড্রোম অল আর অটোজোমাল ডোমিনেন্ট। জিআইটির যতগুলো সিনড্রোম পাবেন অল আর অটোজোমাল ডোমিনেন্ট জিআইটি। আবার গ্যাস্ট্রোএন্টারোলজির একটা পার্ট হচ্ছে হেপাটোলজি। তাহলে যেহেতু হেপাটোলজি ইটসেলফ কোনো সুপার স্পেশালিটি না, যদিও অনেক দেশে আছে, যেহেতু এটা গ্যাস্ট্রোএন্টারোলজির পার্ট, এর জন্য এটা হচ্ছে রেসিসিভ। তাহলে অল জিআই ডিজিজ আর অটোজোমাল ডোমিনেন্ট অ্যান্ড অল লিভার ডিজিজ আর অটোজোমাল রেসিসিভ, বাট গিলবার্ট সিনড্রোম ক্যান বি ডোমিনেন্ট, ক্যান বি রেসিসিভ। ওকে, তাহলে পুরো জিআইটির আমরা জেনেটিক ডিজিজগুলোকে এক লাইনে মনে রাখতে পারি এভাবে, অল জিআই ডিসঅর্ডার্স আর অটোজোমাল ডোমিনেন্ট and all hepatological disease are autosomal recessive except Gilbert syndrome, which can be dominant, which can be recessive. Okay, তাহলে পলিপের ভিতরে আমরা বললাম যে পলিপ হচ্ছে ফ্যামিলিয়াল অ্যাডিনোমাটাস পলিপোসিস কলাই, এটা একটা ডোমিনেন্ট ডিজিজ, এবং এখানে প্রবলেম হবে ক্রোমোজোম নাম্বার 5-এ, এবং জিন যেটা অ্যাফেক্টেড হবে সেটা হচ্ছে এপিসি জিন, এপিসি জিনে প্রবলেম হবে। এবং এই প্যাশেন্টদের দেখা যাবে যে 10 to 15 ইয়ার্স এজে গিয়ে প্যাশেন্টের পলিপ ডেভেলপ করে ইউজুয়ালি,
এবং যদি পলিপকে আপনি ট্রিট না করেন তাহলে অ্যানাদার 10 to 15 ইয়ার্স পরে এগুলো ক্যারসিনোমাতে কনভার্ট হবে এবং অ্যাট দ্য এজ অফ 40 ইয়ার অলমোস্ট 90% প্যাশেন্ট উইল ডেভেলপ কার্সিনোমা কোলন, যার কারণে কোনো প্যাশেন্টের যদি ফ্যাপ থাকে এদের হান্ড্রেডস টু থাউজেন্ডস অফ পলিপ থাকে। এই এক একটা পলিপ কেটে বের করা সম্ভব না। এদের ক্ষেত্রে বেস্ট ম্যানেজমেন্ট হচ্ছে প্যানকলেক্টমি, পুরো কোলন ফেলে দিতে হয় এদের ক্ষেত্রে। তাহলে ফ্যাপের ট্রিটমেন্ট হচ্ছে প্যানকলেক্টমি এবং এই প্যাশেন্টদেরকে স্ক্রিনিং করতে হয় বাই কোলোনোস্কোপি ফ্রম দ্য এজ অফ 13 বছর বয়স থেকে এদের কোলোনোস্কোপি শুরু করতে হয় টু ফাইন্ড আউট দ্য পলিপ। ইফ দেয়ার ইজ পলিপ, colectomy, pancolectomy is indicated before the college, before joining to the college, অর্থাৎ টিনেজের ভিতরেই সার্জারি করে ফেলতে হবে। এরপরে হচ্ছে এখান থেকে তাহলে কোলোরেক্টাল ক্যান্সারের চান্স অনেক বেশি। শুধুমাত্র কোলোরেক্টাল ক্যান্সার না, এই প্যাশেন্টের ক্ষেত্রে আবার দেখা যায় যে এদের মোর দ্যান 50% প্যাশেন্ট ডেভেলপ আপার জিআই অ্যাডিনোমা, দ্যাট ইজ এদের হচ্ছে অ্যাম্পুলারি অ্যাডিনোমা থাকতে পারে, অ্যাম্পুলারি অ্যাডিনোকার্সিনোমা ডেভেলপ করতে পারে, যার কারণে এদের বয়স যখন 25 হবে তখন এদেরকে আপার জিআই এন্ডোস্কোপিও করতে হবে। সো familial adenomatous polyposis coli not only associated with lower GI malignancy but it is also associated with upper GI malignancy. Even it can be associated with stomach cancer. So Pew-Jeghers syndrome এটাও একটা অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার। এটার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হচ্ছে যে প্যাশেন্টের হ্যামাটোমাটাস পলিপ থাকবে, প্যাশেন্টের একটা ফ্যামিলি হিস্ট্রি থাকবে এবং একটা হচ্ছে মিউকোকিউটেনিয়াস পিগমেন্টেশন থাকবে। এই তিনটার ভিতরে যে কোনো দুইটা থাকলে আমরা সেটাকে বলবো পিউ-জেগার সিনড্রোম। হ্যামাটোমাটাস পলিপ, ফ্যামিলি হিস্ট্রি অ্যান্ড মিউকোকিউটেনিয়াস পিগমেন্টেশন। মিউকোকিউটেনিয়াস বলতে লিপস, ফিঙ্গার, টোজ এই জায়গাগুলোতে হাইপার পিগমেন্টেশন থাকে। জুভেনাইল পলিপোসিস কোলাই, এখানে দেখা যায় যে 10 অথবা তার চেয়ে বেশি পলিপ থাকে এবং এই পলিপগুলো হচ্ছে হ্যামাটোমাটাস পলিপ, এখানেও প্যাশেন্টের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকতে পারে। কর্ডেন সিনড্রোম, এখানেও হ্যামাটোমাটাস পলিপ থাকে। আচ্ছা, একটা প্যাশেন্টের যদি পলিপ থাকে, এই পলিপ দেখে আমরা কিছু ডিসিশন নিতে পারি যে এটা কি ম্যালিগনেন্ট হতে পারে নাকি হওয়ার চান্স কম। একটা হচ্ছে পলিপের নাম্বার, যদি পলিপগুলো মাল্টিপল থাকে there is a possibility of malignancy. যদি পলিপের সাইজ মোর দ্যান 2 সেন্টিমিটার হয় there is also a possibility of malignancy. যদি পলিপের বায়োপসি করে আমরা দেখি যে there is high grade dysplasia, there is a chance of malignancy. So these are the feature associated with high risk of malignancy in a patient with polyp. এটা হচ্ছে কোলোনোস্কোপি এবং কোলোনোস্কোপির ভিতরে এই জিনিস যেগুলো দেখা যাচ্ছে গোল গোল এগুলো হচ্ছে পলিপ। সো দিস আর দ্য পলিপ এবং এটা বায়োপসি করে দেখা গেছে দিস আর দ্য অ্যাডিনোমাটাস পলিপ। তাহলে ফ্যাপ যেটা, এই ফ্যাপে হচ্ছে ইন্টেস্টাইন ছাড়াও আদার কিছু ফিচার থাকতে পারে, যেমন কনজেনিটাল হাইপারট্রফি অফ রেটিনাল পিগমেন্টেড এপিথেলিয়াম। যদি এটা একটা সিঙ্গেল বেসড কোশ্চেন হতে পারে যে একটা প্যাশেন্টের আই এক্সামিন করে পাওয়া গেছে কনজেনিটাল হাইপারট্রফি অফ রেটিনাল পিগমেন্টেড এপিথেলিয়াম, তার নিচের কোন ডিজিজ হওয়ার সম্ভাবনা 100%। অর্থাৎ যদি চোখে এ ধরনের প্রবলেম পাওয়া যায় তাহলে ফ্যাপ হওয়ার পসিবিলিটি অলমোস্ট 100%। ওকে, অথবা অন্যভাবে কোশ্চেন আসতে পারে নিচের কোনটা থাকলে ফ্যাপ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এপিডার্ময়েড সিস্ট, বিনাইন অস্টিওমা, ডেন্টাল অ্যাবনর্মালিটি, ডেজময়েড টিউমার কোনটা। তাহলে কোনো প্যাশেন্টের যদি আইয়ে প্রবলেম থাকে, চোখে যদি প্রবলেম থাকে, দ্যাট ইজ hypertrophy of retinal pigmented epithelium, there is the high risk of development of familial adenomatous polyposis coli. ফ্যাপের সাথে যদি কোনো প্যাশেন্টের এপিডার্ময়েড সিস্ট থাকে, ডেন্টাল অ্যাবনর্মালিটি থাকে এবং সাথে যদি অস্টিওমা থাকে তখন এটাকে বলা হয় গার্ডনার সিনড্রোম। সো গার্ডনার সিনড্রোম ইজ এ ভ্যারিয়েন্ট অফ ফ্যাপ which is associated with epidermoid cyst, osteoma and dental abnormality. So Gardner syndrome এই স্লাইডে আমরা আবার আলাদা করে বলছি যে গার্ডনার সিনড্রোমে তাহলে কি থাকবে, ফার্স্ট হচ্ছে ফ্যাপ থাকতে হবে, এরপর এপিডার্ময়েড সিস্ট থাকতে হবে, অস্টিওমা থাকতে হবে এবং ডেন্টাল অ্যাবনর্মালিটি থাকতে হবে। সো দিস আর দ্য ফিচার অফ গার্ডনার সিনড্রোম। Which of the following is the best example of adenomatous polyp? নিচের কোনটা adenomatous polyp? ফ্যাপ, juvenile polyposis syndrome, Pew-Jeghers syndrome, Cordens syndrome, Concite Canada syndrome.
তাহলে অ্যাডিনোমাটাস পলিপ শুধু একটাতেই হয়, দ্যাট ইজ ফ্যামিলিয়াল অ্যাডিনোমাটাস পলিপোসিস কলাই সিনড্রোম, and this is autosomal dominant associated with APC gene mutation located in the chromosome number 5. তাহলে ভদ্রলোককে আমরা সবাই চিনি এবং আমাদের খুবই প্রিয় একজন রাইটার, ওনাকে দেখে আমরা বুঝতে পারতেছি আমাদের নেক্সট টপিকটা কি হবে। অফকোর্স যে কোলোরেক্টাল ম্যালিগনেন্সি, হি ডাইড অফ দ্য কোলোরেক্টাল ক্যান্সার। সো কোলোরেক্টাল ক্যান্সারের রিস্ক ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট, কোলোরেক্টাল ক্যান্সারের রিস্ক ফ্যাক্টরগুলো খুবই ইম্পর্টেন্ট স্পেশালি ফর দ্য এমসিকিউ পারপাস। যে কোলোরেক্টাল ক্যান্সারের রিস্ক ফ্যাক্টরগুলো হতে পারে টু টাইপস, একটা হতে পারে ডায়েটারি আর একটা হতে পারে নন ডায়েটারি। ডায়েটারির ভিতরে আবার ফ্যাক্টরকে দুই ভাগে ভাগ করা হয়, সাম ফ্যাক্টর ইনক্রিজ দ্য রিস্ক অফ ম্যালিগনেন্সি and some factor decrease the risk of malignancy. The factor which increase the risk of malignancy are two, that is red meat and saturated fatty acid. একটা হচ্ছে red meat এবং saturated fatty acid, they increase the risk of colorectal malignancy. Dietary factor এর ভিতরে যতগুলো F আছে like folic acid, fiber, fruit, fatty acid, that is omega 3 fatty acid. তাহলে কি কি বললাম আমরা? Fruit, fiber, folic acid and fatty acid, that is omega 3 fatty acid. This causes reduce the chance of colorectal cancer. এছাড়া ভিটামিন A, ভিটামিন C এবং ভিটামিন E যাদেরকে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট বলি, they also reduce the chance of colorectal cancer. So these are the important risk factor. Non dietary ভিতরে এখানে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, some reduce the chance of cancer, some increase the chance of cancer. তাহলে ডায়েটারির ভিতরে ম্যাক্সিমাম ডায়েট রিডিউস দ্য রিস্ক অফ ক্যান্সার, তাহলে ডায়েটারি ম্যাক্সিমাম রিডিউস দ্য রিস্ক অফ ক্যান্সার এক্সেপ্ট RS, রেসিডেন্সিয়াল সার্জন, RS আর দি রেড মিট, এস দি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এরা ক্যান্সারের রিস্ক বাড়ায়, বাকি সবাই ক্যান্সারের রিস্ক কমায়। কিন্তু নন ডায়েটারির ভিতরে শুধুমাত্র দুইটা ফ্যাক্টর কোলোরেক্টাল ক্যান্সারের রিস্ক কমাতে পারে, একটা হচ্ছে NSAID আর একটা হচ্ছে স্ট্যাটিন। সো NSAID এবং স্ট্যাটিন কোলোরেক্টাল ক্যান্সারের রিস্ক কমাতে পারে, বাকি সবাই নন ডায়েটারি ফ্যাক্টর কোলোরেক্টাল ক্যান্সারের রিস্ক বাড়াবে, যেমন IBD মানে ক্রনস ডিজিজ, আলসারেটিভ কলাইটিস, তারপরে প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, কোলোসিস্টেকটমি, অ্যাক্রোমেগালি, FAP. ওকে, সো অল দিস নন ডায়েটারি ফ্যাক্টরস, ডায়াবেটিস mellitus, all these are associated with increased risk of colon cancer. ক্লিনিক্যাল ফিচার কি হবে কোলোরেক্টাল ক্যান্সারের? কোলোরেক্টাল ক্যান্সারের ক্লিনিক্যাল ফিচার উইল ডিপেন্ড যে এটা কোলনের কোন সাইডে ক্যান্সারটা হয়েছে। যদি রাইট সাইড অফ দ্য কোলনে হয়, রাইট সাইড বলতে আমরা বুঝাই যে সিকাম, অ্যাসেন্ডিং কোলন এবং পার্ট অফ দ্য ট্রান্সভার্স কোলন, এখানে যদি হয় এটাকে আমরা বলি রাইট সাইড। তাহলে যদি রাইট সাইডে হয় মেনলি সিকাম অ্যান্ড অ্যাসেন্ডিং কোলন, তাহলে এখানে যদি হয় তাহলে প্যাশেন্ট উইল প্রেজেন্ট উইথ আনএক্সপ্লেইনড অ্যানিমিয়া, আনএক্সপ্লেইনড আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, অথবা প্যাশেন্টের ফিকাল অকাল ব্লাড টেস্ট পজিটিভ থাকতে পারে, অথবা প্যাশেন্টের FOBT করলে সেটা পজিটিভ থাকবে এবং অল্টারেশন অফ বাউল হ্যাবিট থাকবে। সো দিস আর দ্য ফিচার অফ রাইট সাইডেড কোলোরেক্টাল ক্যান্সার। লেফট সাইডে হলে কি হবে? যদি লেফট সাইডে হয় তাহলে সেখান থেকে ফ্রেশ পাররেক্টাল ব্লিডিং হবে, সেখান থেকে প্যাশেন্টের লেফট সাইডেড কোলনের লুমেনগুলো একটু ন্যারো থাকে, লুমেন ন্যারো থাকলে সেখানে কি হবে? অবস্ট্রাকশনের ফিচার ডেভেলপ করবে। তাহলে ফ্রেশ পাররেক্টাল ব্লিডিং অ্যান্ড ফিচার অফ অবস্ট্রাকশন আর দ্য ফিচার অফ লেফট সাইডেড কোলোরেক্টাল ক্যান্সার। কোলোরেক্টাল ক্যান্সার কোন সাইডে কমন? বেশি কমন হচ্ছে লেফট সাইডে। কোলোরেক্টাল ক্যান্সার আর মোর কমন অন দ্য লেফট সাইড। ওকে, সো কোলোরেক্টাল ক্যান্সারের জন্য কি টেস্ট করা হবে? এখানে মেইনলি যেটা করা হবে দ্যাট ইজ কলোনোস্কোপি। কলোনোস্কোপি অ্যান্ড বায়োপসি ইজ দ্য কনফার্মেটরি। এছাড়া টিউমার মার্কার করা যেতে পারে, এটা ডায়াগনস্টিক রোল নাই, বাট দেয়ার ইজ এ রোল ইন দ্য ফলো আপ, দ্যাট ইজ carcinoembryonic antigen, carcinoembryonic antigen. ওকে, সো এটা হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার। তো আমরা একটা MCQ দেখতে পারি যে which of the following protects against the colon cancer, কারা কোলন ক্যান্সারের এগেইনস্টে প্রোটেক্ট করে? Yes, this is the single best answer. The NSAID is the only factor here which protects against the colorectal cancer. Statin can prevent, but red meat increase the risk, unsaturated fatty acid increase the risk, cholecystectomy increase the risk of colorectal cancer.
acromegaly increase the risk, diabetes mellitus also increase the risk of colorectal cancer. এরপরের যে টপিক, এখান থেকে 19 সালে একটা এসবিএ আসছিল যে মেজেন্টেরিক ইস্কেমিয়া ডায়াগনোসিস করা হয় কিভাবে, এই কোশ্চেনটাই আসছিল যে মেজেন্টেরিক ইস্কেমিয়া এটা ডায়াগনোসিস করা হয় কিভাবে। তাহলে মেজেন্টেরিক ইস্কেমিয়া ডায়াগনোসিস করা হয়, ইস্কেমিয়া কেন হচ্ছে, যে ভেসেলের লুমেনের কোনো প্রবলেমের জন্য বা ভেসেলের জন্য, তাহলে ভেসেল দেখার জন্য আমরা কি টেস্ট করি, ইয়াস অ্যাঞ্জিওগ্রাফি। ভেসেল দেখার জন্য আমরা অ্যাঞ্জিওগ্রাফি করি। যদি ব্রেনে হয় তাহলে ব্রেনে আমরা যেটা করি যে ডিজিটাল সাবস্ট্রাকশন অ্যাঞ্জিওগ্রাফি অথবা সিটি অ্যাঞ্জিওগ্রাফি অথবা এমআর অ্যাঞ্জিওগ্রাফি। যদি হার্টে হয় করোনারি অ্যাঞ্জিওগ্রাফি। করোনারি অ্যাঞ্জিওগ্রাফি কমনলি করা হয় কনভেনশনাল করোনারি অ্যাঞ্জিওগ্রাফি। যদি ইস্কেমিয়াটা ইন্টেস্টাইনে হয় তাও সেম অ্যাঞ্জিওগ্রাফি, এখানে আমরা ইউজুয়ালি এমআর অ্যাঞ্জিওগ্রাফি করি। তবে যদি ট্রিটমেন্ট পারপাসে করতে চাই তাহলে আমরা কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রাফি করতে পারি। যদি কিডনির ব্লাড ভেসেল দেখতে হয় তাও আমরা কি করব, সেখানেও অ্যাঞ্জিওগ্রাফি। তাহলে রেনাল আর্টারি স্টেনোসিস কি ইনভেস্টিগেশন করবেন, রেনাল আর্টারি অ্যাঞ্জিওগ্রাফি। এটা এমআর অ্যাঞ্জিওগ্রাফি হতে পারে, কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রাফি হতে পারে। অর্থাৎ ভেসেলের ডিজিজ দেখতে হলে অ্যাঞ্জিওগ্রাফি, সেটা ব্রেনের ভেসেল হতে পারে, সেটা হার্টের ভেসেল হতে পারে, সেটা অ্যাবডোমেনের ভেসেল হতে পারে, সেটা কিডনির ভেসেল হতে পারে, সেটা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হতে পারে, আর্টারিয়াল ডিজিজ হতে পারে। এখানে হবে অ্যাঞ্জিওগ্রাফি দিয়ে আমরা এটাকে ডায়াগনোস করতে পারি। সো এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এরপরে এটাকে আবার অনেক ভাগে ভাগ করা হয়, যেমন অ্যাকিউট স্মল বাউল ইস্কেমিয়া। তাহলে স্মল বাউলের ভিতরে যদি ইস্কেমিয়া হয় কখন হবে সেটা আমরা জানি যে স্মল বাউলের ব্লাড সাপ্লাই যেটা, এটা হচ্ছে মেনলি যে তারা কিছু পার্টটা আসে ফোরগার্ড থেকে এবং কিছু পার্ট মিডগার্ড থেকে। অর্থাৎ কোনো প্যাশেন্টের যদি সিলিয়াক ট্রাঙ্কের যদি কোনো সমস্যা থাকে বা সিলিয়াক ট্রাঙ্কের কোনো ব্রাঞ্চে যদি প্রবলেম হয়, অথবা প্যাশেন্টের যদি সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারিতে প্রবলেম হয়, তাহলে প্যাশেন্ট উইল ডেভেলপ অ্যাকিউট স্মল বাউল ইস্কেমিয়া। যে কোনো ইস্কেমিয়া থ্রম্বোসিসের কারণে হতে পারে, থ্রম্বোসিসের কারণে কমনলি হয়। তাহলে থ্রম্বোসিসের কজ কি, তাহলে থ্রম্বোসিসের কজগুলোতে ইস্কেমিয়া হবে। থ্রম্বোসিসের কজ কি, থ্রম্বোসিস হতে পারে পলিসাইথেমিয়া থেকে, থ্রম্বোসিস হতে পারে ডিহাইড্রেশন, এক্সেস ডায়রিয়া যাদের ডেভেলপ করে, এদেরও ভিসকোসিটি বেড়ে যায়, সেখান থেকে থ্রম্বোসিস ডেভেলপ করতে পারে। অথবা কোনো প্যাশেন্টের যদি প্রোকোয়াগুলেন্ট স্টেট থাকে, যেমন প্রোটিন সি ডেফিসিয়েন্সি, প্রোটিন এস ডেফিসিয়েন্সি, অ্যান্টিথ্রম্বিন 3 ডেফিসিয়েন্সি, প্যারক্সিসমাল নকটার্নাল হিমোগ্লোবিনুরিয়া, দিস মে প্রডিউস স্মল বাউল ইস্কেমিয়া। তবে স্মল বাউল ইস্কেমিয়াতে প্যাশেন্টের স্মল বাউল যেটা, এটা যেহেতু মিডগার্ড থেকে ইনভলভ করে, এর পেনগুলো কোথায় রেফার হবে, কোন রিজনে, এরা অ্যাবডোমেনের আম্বিলিক্যাল রিজনে পেনটা রেফার করবে। তাহলে এদের পেনগুলো হবে আম্বিলিক্যাল রিজনে, পেনটা হবে আম্বিলিক্যাল রিজনে। তাহলে আম্বিলিক্যাল রিজনে পেন, প্যাশেন্টের পারেক্টাল ব্লিডিং এবং পেন অ্যাগ্রাভেটেড বাই মিল, দিস আর দ্য ফিচার সাজেস্টিভ অফ অ্যাকিউট স্মল বাউল ইস্কেমিয়া। ওকে, ইনভেস্টিগেশন কি হবে, অ্যাঞ্জিওগ্রাফি, মেজেন্টেরিক অ্যাঞ্জিওগ্রাফি। অ্যাকিউট কোলনিক ইস্কেমিয়া, কোলনের ব্লাড সাপ্লাই কি, কোলনের ব্লাড সাপ্লাই, these are developed from the mainly from part of the midgut and part of the hindgut. ট্রান্সভার্স কোলনের রাইট 2/3 হচ্ছে মিডগাট থেকে করে এবং পরের অংশটুকু করে হাইন্ডগাট থেকে। তাহলে এদের ব্লাড সাপ্লাই হবে মেনলি ইনফিরিয়র মেজেন্টেরিক আর্টারি অ্যান্ড সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি। তাহলে কোনো প্যাশেন্টের যদি মেজেন্টেরিক আর্টারিতে প্রবলেম হয়, দে উইল লিড টু অ্যাকিউট হলে অ্যাকিউট কোলনিক ইস্কেমিয়া। অ্যান্ড এখানে পেইন ফিচার কি হবে, এখানেও প্যাশেন্টের অ্যাবডোমিনাল পেইন হবে, পাররেক্টাল ব্লিডিং থাকবে, দিস আর দ্য ফিচার্স। এবং এই পেইনটা খাওয়ার পরে হবে। সো পোস্ট মিল পেইন ইজ এ ফিচার অফ প্যানক্রিয়াটাইটিস, পেপটিক আলসার, স্পেশালি গ্যাস্ট্রিক আলসার ডিজিজ, আরেকটা হলো মেজেন্টেরিক ইস্কেমিয়া। সো ইস্কেমিয়া, গাট ইস্কেমিয়া, প্যানক্রিয়াটাইটিস অ্যান্ড পেপটিক আলসার কজেস পোস্ট মিল পেইন। এবং ক্রনিক মেজেন্টেরিক ইস্কেমিয়াতে মেজেন্টেরিক ভেসেলগুলো ইনভলভ হবে, সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র মেজেন্টেরিক ভেসেল। এবং কাদের ক্ষেত্রে হবে এগুলো, যাদের এজ বেশি, এল্ডারলি প্যাশেন্ট, যাদের একটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের হিস্ট্রি আছে, প্যাশেন্ট হয়তো ওয়ারফেরিন খাচ্ছে কিন্তু আয়এনআর অ্যাডজাস্টেড না, প্যাশেন্টের আদার ভাস্কুলার ডিজিজের হিস্ট্রি আছে, যেমন পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের একটা হিস্ট্রি আছে, প্যাশেন্টের একটা স্ট্রোকের হিস্ট্রি আছে, প্যাশেন্টের একটা এমআইয়ের হিস্ট্রি আছে। এ ধরনের প্যাশেন্টের যদি অ্যাবডোমিনাল পেন, ফ্রেশ পারেক্টাল ব্লিডিং বা পারেক্টাল ব্লিডিং যদি থাকে এবং সেটা পেইনটা যদি খাওয়ার পরে হয়, স্পেশালি 30 minutes আফটার টেকিং ফুড, these all are suggestive of mesenteric ischemia, and the investigation of choice will be angiography
and that is mesenteric angiography. Pseudomembranous colitis এটা জিআইটির পার্ট সরাসরি জিআইটি চ্যাপ্টারে দেয়া নাই, এটা যদিও দেয়া আছে ইনফেকশাস ডিজিজের চ্যাপ্টারে, তবে এটা আমরা এটা শীটেও ইনক্লুড করেছি এবং আমাদের লেকচারে এটা এই জন্য ইনক্লুড করছি যেহেতু এখানে এটা কোলনের একটা প্যাথোলজি, এই জন্য আমরা এটাকে ইনক্লুড করছি। আর এখান থেকে যেটা ইম্পর্টেন্ট যে এটা ইউজুয়ালি ওল্ডার এজে বেশি হয় এবং যারা অ্যান্টিবায়োটিক ইউজ করে, অ্যান্টিবায়োটিক ইউজ করার পরে এটা হয়, স্পেশালি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, ক্লিন্ডামাইসিন, সেফট্রাক্সোন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, even PPI use can cause pseudomembranous colitis এবং অনেক সময় কেমোথেরাপি দেওয়ার পরেও pseudomembranous colitis ডেভেলপ করতে পারে। তাহলে কোন অর্গানিজম করে এটা? ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি। ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি করে, তবে সব ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি করবে না যারা টক্সিন রিলিজ করে, স্পেশালি টক্সিন এ এবং টক্সিন বি, কারণ ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলির অনেকগুলো ভ্যারাইটি আছে, সবগুলো কিন্তু টক্সিন রিলিজ করে না। So only the toxin producing variety, that is toxin A and toxin B, they can cause pseudomembranous colitis. Clinical feature usually abdominal pain and diarrhea. Diarrhea can be bloody, can be non-bloody. এবং এর কমপ্লিকেশন হয়ে প্যাশেন্ট যদি ট্রিট ঠিকমতো না করা হয়, প্যাশেন্ট মে ডেভেলপ টক্সিক মেগাকোলন। টক্সিক মেগাকোলন বলা হয় যদি কোলনের ডায়ামিটার, রেডিওলজিক্যাল ডায়ামিটার মোর দেন 6 সেন্টিমিটার হয়ে যায়, তখন এটাকে বলা হয় টক্সিক মেগাকোলন, and it may leads to colonic perforation. So this is a medical emergency and this should be treated promptly. So pseudomembranous colitis থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রিস্ক ফ্যাক্টরগুলো কি দিয়ে হয়, টক্সিন দিয়ে হয়। ডায়াগনোসিস করার জন্য স্টুলে টক্সিন আইডেন্টিফাই করতে হবে, নট অর্গানিজম। ডায়াগনোসিস করতে হলে স্টুলে টক্সিন আইডেন্টিফাই করতে হবে, এটা বারবার বলতেছি এই জন্য, কারণ পরীক্ষায় দুইটাই থাকবে, ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি অর্গানিজম আইসোলেশন, আরেকটা থাকবে আইসোলেশন অফ টক্সিন এ অ্যান্ড টক্সিন বি। আনসার হবে আইসোলেশন অফ টক্সিন এ অ্যান্ড টক্সিন বি। এরপরে যে কজের জন্য হচ্ছে, অ্যান্টিবায়োটিক হলে অ্যান্টিবায়োটিক অফ করতে হবে, পিপিআই হলে পিপিআই অফ করতে হবে, কেমোথেরাপি হলে কেমোথেরাপি বন্ধ করতে হবে। এছাড়া যদি প্যাশেন্টকে আমরা যেটা দিব, যেহেতু ক্লস্ট্রিডিয়াম অ্যাসোসিয়েটেড, এখানে ট্রিট করা হয় এটাকে ওরাল মেট্রোনিডাজল দিয়ে, নট আইভি, ওরাল মেট্রোনিডাজল। যদি সিভিয়ার হয় তাহলে ওরাল ভ্যাঙ্কোমাইসিন, ওরাল মেট্রোনিডাজল অথবা ওরাল ভ্যাঙ্কোমাইসিন। এছাড়া ফিডাক্সোমাইসিন, তারপরে হচ্ছে ফিকাল ট্রান্সপ্লান্ট, দিজ আর দ্য ম্যানেজমেন্ট অপশনস। সো ফিডাক্সোমাইসিন, ফিকাল ট্রান্সপ্লান্ট, দিজ আর দ্য ম্যানেজমেন্ট অপশন। এটা হচ্ছে একটা সিগময়েডোস্কোপি। সিগময়েডোস্কোপিতে দেখেন দিজ আর দ্য সিউডোমেমব্রেন, এগুলো হচ্ছে সিউডোমেমব্রেন এবং এগুলো হচ্ছে ব্লিডিং স্পট। সো এই ধরনের একটা সিউডোমেমব্রেন থাকে। তাহলে সিউডোমেমব্রেন যদি থ্রটে থাকে, যদি থ্রটে সিউডোমেমব্রেন থাকে, তখন আমরা চিন্তা করি কি, ডিপথেরিয়া। থ্রটে থাকলে ডিপথেরিয়া, এবং ডিপথেরিয়ার সাথে প্যাশেন্টের কোন ধরনের প্যারালাইসিস থাকে? ডিসেন্ডিং প্যারালাইসিস, ডি ফর ডিপথেরিয়া, ডি ফর ডিসেন্ডিং প্যারালাইসিস। আর যদি কোলনে সিউডোমেমব্রেন থাকে, দিস ইজ pseudomembranous colitis which is mediated by Clostridium difficile. আচ্ছা, আমরা এখন কিছু করি, এসবিএ বা কিছু কোশ্চেন দেখি যেগুলো এসবিএ আকারে থাকতে পারে বা এমসিকিউ আকারে থাকতে পারে। সো লেটস ডু সাম ব্রেনস্টর্মিং। Peripheral edema, hypoalbuminemia in presence of normal liver function without proteinuria indicates, তাহলে নর্মাল লিভার ফাংশন এবং প্রোটিনিউরিয়া নাই, এটা কি ইন্ডিকেট করবে? Hypoproteinemia and peripheral edema with normal liver function and without proteinuria, it indicate heart failure. Heart failure অন্য কোনো ফিচার নাই, শর্টনেস অফ ব্রেথ বা অন্য কিছু নাই, সো ইট ইজ লেস লাইকলি। সিএলডিতে লিভার ফাংশন নর্মাল থাকবে না। প্রোটিন লুজিং নেফ্রোপ্যাথি, প্রোটিন লুজিং নেফ্রোপ্যাথিতে প্রোটিনিউরিয়া থাকবে, সো এটা মোস্ট লাইকলি ইন্ডিকেট প্রোটিন লুজিং এন্টেরোপ্যাথি। সো পেরিফেরাল ইডেমা, হাইপোপ্রোটিনেমিয়া, হার্ট ফেলিউর ইউজুয়ালি হাইপোপ্রোটিনেমিয়া খুব অ্যাডভান্স কেসে হতে পারে, মোস্ট ইট ইজ নট এ কমন ফিচার। সো এখানে মোস্ট লাইকলি কজ উইল বি দ্য প্রোটিন লুজিং এন্টেরোপ্যাথি। প্রোটিন লুজিং এন্টেরোপ্যাথি কীভাবে ডায়াগনোজ করা হয়? এটা হচ্ছে প্যাশেন্টের অ্যালবুমিন ক্লিয়ারেন্স টেস্ট অথবা আলফা-1 অ্যান্টিট্রিপসিন ক্লিয়ারেন্স টেস্ট, এটা দিয়ে এটাকে ডায়াগনোজ করা যেতে পারে। আলফা-1 অ্যান্টিট্রিপসিন ক্লিয়ারেন্স টেস্ট দিয়ে এটাকে ডায়াগনোজ করা যেতে পারে।
Which side of the heart is involved in abdominal carcinoid? Very good. The right side of the heart valve will be involved in the abdominal carcinoid. কেন? কারণ অ্যাবডোমেন থেকে ব্লাড ড্রেন করে ইনফিরিয়র ভেনা কাভা থেকে, ইনফিরিয়র ভেনা কাভাটা ড্রেন করে রাইট অ্যাট্রিয়ামে। তাহলে রাইট অ্যাট্রিয়াম, রাইট সাইডেড হার্ট ভালভ যদি ইনভলভ হয় এটা ইন্ডিকেট করে অ্যাবডোমিনাল কার্সিনয়েড, যদি লেফট সাইডেড হার্ট ভালভ ইনভলভ হয় ইট ইন্ডিকেটস লাংস কার্সিনয়েড। কজেস অফ সাবটোটাল ভিলাস অ্যাট্রফি, অনেকগুলো কজ, সিলিয়াক ডিজিজ, ট্রপিক্যাল স্প্রু, উইপলস ডিজিজ, রেডিয়েশন, জিয়ারডিয়াসিস, lymphoma, so all may can cause subtotal venous atrophy. Malabsorption syndrome, dyslipidemia, acanthocyte in the PBF suggest যদি malabsorption syndrome এর সাথে acanthocyte পাওয়া যায় একটাই ডায়াগনোসিস, সেটা হচ্ছে অ্যাবিটা লাইপোপ্রোটিনেমিয়া। অ্যাবিটা লাইপোপ্রোটিনেমিয়া এটা একটা অটোজোমাল রেসেসিভ ডিজিজ যেটা ইন্টেস্টাইনকে ইনভলভ করে, এটাই একমাত্র অটোজোমাল রেসেসিভ ডিজিজ যেটা ইন্টেস্টাইনকে ইনভলভ করতে পারে। অল ডিজিজ আর অটোজোমাল ডোমিনেন্ট। সো কোনো প্যাশেন্টের যদি ম্যালঅ্যাবজর্পশন থাকে, ডিসলিপিডেমিয়া, এদের ইউজুয়ালি কোলেস্টেরল কমে যায়, এলডিএল কমে যায়, সবই কমে যায়, এটা এ ধরনের ডিসলিপিডেমিয়া হয়। প্যাশেন্টের ফ্যাট ম্যালঅ্যাবজর্পশন স্পেশালি ডেভেলপ করে এবং প্যাশেন্টের পিবিএফে একান্থোসাইট পাওয়া যায়। সো অল দিস সাজেস্ট অ্যাবিটা লাইপোপ্রোটিনেমিয়া, দিস ইজ এ অটোজোমাল রেসেসিভ ডিজিজ। এখানে প্যাশেন্টের সাথে কি থাকতে পারে? পেরিফেরাল নিউরোপ্যাথির ফিচার থাকতে পারে, প্যাশেন্টের রেটিনাইটিস পিগমেন্টোসা থাকতে পারে। তাহলে ম্যালঅ্যাবজর্পশন, রেটিনাইটিস পিগমেন্টোসা, অ্যাকান্থোসাইট ইন দ্য পেরিফেরাল ব্লাড ফিল্ম সাজেস্ট অ্যাবিটা লাইপোপ্রোটিনেমিয়া। তাহলে পিবিএফে যদি অ্যাকান্থোসাইট থাকে অলমোস্ট একটাই ডায়াগনোসিস, দ্যাট ইজ এ ফর অ্যাকান্থোসাইট, এ ফর অ্যাবিটা লাইপোপ্রোটিনেমিয়া। অ্যাবিটা লাইপোপ্রোটিনেমিয়া। Periodic acid shift containing granule in the duodenum indicates, কোনো প্যাশেন্টের যদি ডিউডেনাল বায়োপসিতে আমরা পিরিয়ডিক অ্যাসিড শিফট কন্টেনিং গ্র্যানিউল পাই, এটা ইন্ডিকেট করবে উইপলস ডিজিজ, এটা ইন্ডিকেট করবে উইপলস ডিজিজ। তাহলে ইন্টেস্টাইনে যদি পাস কন্টেনিং গ্র্যানিউল পাই এটা হবে উইপলস ডিজিজ। যদি লিভারে আমরা পাস কন্টেনিং গ্র্যানিউল পাই সেটা হবে আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি। যদি পেরিফেরাল ব্লাড ফিল্মে যদি আমরা পিরিয়ডিক অ্যাসিড শিফট কন্টেনিং গ্র্যানিউল পাই সেটা হবে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। তাহলে পাস কন্টেনিং গ্র্যানিউল ইন দ্য পিবিএফ ইজ ইকুয়াল টু অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। পাস কন্টেনিং গ্র্যানিউল ইন দ্য ডিউডেনাম it indicates Whipple's disease. Pass containing granule in the liver indicates alpha 1 antitrypsin deficiency. Excess intraepithelial lymphocyte subtotal venous atrophy সাথে যদি আমরা বলি যে এই যে TTG পজিটিভ তার ডায়াগনোসিস কি হবে? তার ডায়াগনোসিস হবে celiac disease. TTG positive subtotal venous atrophy, excess intraepithelial lymphocyte, the diagnosis will be celiac disease. Screening test for sigmoid for colon cancer is colonoscopy, আর colonoscopy করা হবে ফ্যাপের প্যাশেন্টদেরকে at the age of 13 or 14, the colonoscopy should be advised. Gluten intolerance এটা কোথায় পাওয়া যায়? It may be found in case of celiac disease, it may also find in case of IBS. So gluten intolerance is not a isolated feature of celiac disease, it can also find in a patient with IBS. Gold standard test to diagnose pancreatic exocrine function, আমাদের ফার্স্ট পার্টে আমরা আলোচনা করছিলাম ফার্স্ট লেকচারে যে প্যানক্রিয়াসের এক্সোক্রাইন ফাংশন দেখার জন্য গোল্ড স্ট্যান্ডার্ড হলো secretin stimulation test. Secretin stimulation test is the gold standard for the diagnosis of pancreatic exocrine function. Okay, so pancreatic exocrine function এর জন্য gold standard হচ্ছে secretin stimulation test. প্যানক্রিয়াসের স্ট্রাকচার দেখার জন্য গোল্ড স্ট্যান্ডার্ড কোনটা? প্যানক্রিয়াসের স্ট্রাকচার দেখার জন্য গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে সিটি অ্যাবডোমেন। প্যানক্রিয়াসের স্ট্রাকচার দেখার জন্য গোল্ড স্ট্যান্ডার্ড হবে সিটি অ্যাবডোমেন। এবং এই কোশ্চেনটা স্ট্রাকচারের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড কোনটা এটা 19 সালে প্রবাবলি একটা এসবিএতে আসছিল। হোয়াট ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড টু ডায়াগনোজ প্যানক্রিয়াটিক স্ট্রাকচার?
এবং duodenal biopsy is the confirmatory for most malabsorption syndrome especially affecting the intestine. তাহলে আমাদের ইন্টেস্টিনাল ডিজিজগুলো মোটামুটি শেষ। এখন আমাদের লাস্ট টপিক সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক ডিসঅর্ডারস। তাহলে প্যানক্রিয়াস ইটসেলফ এত এনজাইম রিলিজ করে যে সব কিছুকে খেয়ে ফেলে। তো একটা কোশ্চেন আসতে পারে যে প্যানক্রিয়াস নিজে কেন ডাইজেস্ট হয় না, why pancreas is not digest with its enzyme with its own enzyme? এর অনেকগুলো আনসার, এটা আপনারা জানেন যে প্যানক্রিয়াস যে এনজাইমগুলো রিলিজ করে all are in inactive form. They are activated in the intestine. When they come in the intestine, first trypsinogen is activated by enterokinase, then this trypsin causes activation of all others enzyme. So কেন হয় না? ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে যে প্যানক্রিয়াটিক যে এনজাইমগুলো থাকে they are in the inactive form. সেকেন্ড হচ্ছে প্যানক্রিয়াসের যে এনজাইমগুলো রিলিজ হয় তার সাথে কিছু ফ্যাক্টর রিলিজ হয় যারা ওই এনজাইমটাকে অ্যাক্টিভেশনটাকে প্রিভেন্ট করে, এদেরকে বলা হয় প্যানক্রিয়াটিক enzyme inhibitor অথবা pancreatic enzyme inhibitor factor which prevents the activation of enzyme prematurely within the pancreas. এছাড়া beta 2 macroglobulin এবং alpha 1 antitrypsin এবং C1 esterase inhibitor, all these 4 enzymes are responsible and they are mainly helpful to prevent pancreas from the digestion. So inactive secretion of the enzymes, and second is inhibitors of activator of the enzyme as well as C1 esterase inhibitor, alpha 1 antitrypsin, beta 2 macroglobulin, all these are factor which prevents digestion of the pancreas. এরপরে হচ্ছে acute pancreatitis. অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এর কজগুলো, এর কমপ্লিকেশনগুলো, স্পেশালি সিস্টেমিক কমপ্লিকেশন, এবং লোকাল কমপ্লিকেশন থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্যানক্রিয়াটিক সিউরোসিস্ট, এর সিভিয়ারিটিটা ইম্পর্টেন্ট, স্পেশালি দ্য গ্লাসগো স্কোরগুলো। তাহলে প্রথমে আমরা আসি যে এর কজ। তাহলে মোস্ট কমন কজ অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস কি? মোস্ট কমন কজ হচ্ছে gallstone disease. Gallstone disease, alcohol, ERCP and idiopathic, these 4 are the most common cause. এরপরে আদার কমন কজের ভিতরে হচ্ছে মেটাবলিক কজ, দ্যাট ইজ হাইপারক্যালসেমিয়া, hypertriglyceridemia and renal failure, hypothermia, petrochemical poisoning, abdominal trauma, all may cause acute pancreatitis. What are the complication? কমপ্লিকেশনের ভিতরে সিস্টেমিক কমপ্লিকেশনগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এখান থেকে ARDS হতে পারে। ARDS এ কোন ধরনের রেসপিরেটরি ফেলিউর হয়? টাইপ 1 রেসপিরেটরি ফেলিউর। এজন্য প্যাশেন্টের হবে হাইপক্সিয়া। হাইপক্সিয়া হচ্ছে একটা সিস্টেমিক কমপ্লিকেশন। এরপরে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম হতে পারে, হাইপোঅ্যালবুমিনেমিয়া ডেভেলপ করতে পারে, হাইপোক্যালসেমিয়া ডেভেলপ করতে পারে এবং হাইপারগ্লাইসেমিয়া ডেভেলপ করতে পারে। দে আর দ্য সিস্টেমিক কমপ্লিকেশন। লোকাল কমপ্লিকেশন কি হতে পারে? প্যানক্রিয়াটাইটিস থেকে প্যানক্রিয়াটিক নেক্রোসিস হতে পারে, নেক্রোসিসের পরবর্তীতে প্যানক্রিয়াটিক অ্যাবসেস হয়ে যেতে পারে, প্যানক্রিয়াটিক সিউরোসিস ডেভেলপ করে যেতে পারে, এবং প্যানক্রিয়াসের পেছন দিক থেকে কোন ভেন যায়? স্প্লেনিক ভেন থ্রম্বোসিস ডেভেলপ করতে পারে। সো দিজ আর দ্য ফিচার। আরেকটা হচ্ছে প্যানক্রিয়াসের সিউরোসিস ডেভেলপ করতে পারে, দিজ আর দ্য লোকাল কমপ্লিকেশনস। এছাড়া ডিউডেনাল অবস্ট্রাকশন হতে পারে, প্যাশেন্টের হচ্ছে ডিউডেনাল ইরোশন হতে পারে, আপার জিআই ব্লিডিং ডেভেলপ করতে পারে, ভ্যারিস ডেভেলপ করতে পারে। দিজ আর দ্য কমপ্লিকেশন অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ডায়াগনোজ করা হয় কিভাবে? প্যাশেন্টের টিপিক্যাল আপার অ্যাবডোমিনাল সিভিয়ার পেইন থাকে যেটা ব্যাকে রেডিয়েট করে, প্যাশেন্টের এনজাইম বেশি থাকে, স্পেশালি অ্যামাইলেজ অ্যান্ড লাইপেজ। এছাড়া প্যাশেন্টের যদি আমরা সিটি স্ক্যান বা আল্ট্রাসাউন্ড করি তাহলে প্যানক্রিয়াসটা সেখানে সলেন পাওয়া যাবে। দিজ আর দ্য ফিচার which help in the diagnosis. Management are mainly management of the pain, management of the cause and prevention of the complication, এটা হচ্ছে আমাদের মেইন ম্যানেজমেন্ট। সো এখান থেকে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে যে সেরাম অ্যামাইলেজ কী কী কারণে বাড়ে? তাহলে সেরাম অ্যামাইলেজ কী কী কারণে বাড়তে পারে? একটা হতে পারে প্যারোটিড গ্ল্যান্ডের কোনো ইনফ্লামেশনের কারণে বাড়তে পারে, প্যারোটাইটিস থেকে বাড়তে পারে, মামস থেকে বাড়তে পারে, এরা হচ্ছে প্যানক্রিয়াটাইটিসের কারণে বাড়তে পারে। এছাড়া মেটাবলিক কজে বাড়তে পারে, যেমন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে সেরাম অ্যামাইলেজ বাড়তে পারে। রেনাল ফেলিউরের প্যাশেন্টের রেনাল ফেলিউর হয়ে গেলে প্রোটিনগুলো কিডনি দিয়ে বের হতে পারে না। সেরাম অ্যামাইলেজ এটাও এক ধরনের প্রোটিন, এটা মেটাবোলাইজ হয়ে কিডনি দিয়ে বের হওয়ার কথা,
যেহেতু কিডনিতে প্রবলেম, এজন্য এটা কিডনি দিয়ে বের হতে পারে না, এদের ফলসলি সেরাম অ্যামাইলেজ বেশি থাকতে পারে। কোনো প্যাশেন্টের যদি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন থাকে এদের সেরাম অ্যামাইলেজ বেশি থাকতে পারে। কোনো প্যাশেন্টের যদি ইন্টেস্টিনাল পারফোরেশন থাকে এদেরও অ্যামাইলেজ বেশি থাকতে পারে। এছাড়া রাপচার ওভারিয়ান সিস্ট, twisted ovarian cyst, rupture ectopic pregnancy, these all, even cholecystitis may cause and importantly mesenteric ischemia. পরীক্ষার হলে এটাই সবচেয়ে বেশি কনফিউজ করবে যে একটা প্যাশেন্ট, একটা বয়স্ক প্যাশেন্ট, তার অ্যাবডোমিনাল পেন, রেস্ট সেরাম অ্যামাইলেজ অ্যান্ড পাররেক্টাল ব্লিডিং। পাররেক্টাল ব্লিডিং ইজ রেয়ার ফাইন্ডিং ইন প্যানক্রিয়াটাইটিস। সো একটা ইল্ডারলি প্যাশেন্ট, তার যদি আগে থেকে অ্যাথেরোস্ক্লেরোসিস থাকে, তার যদি অ্যামাইলেজ বেড়ে যায়, তার যদি সাথে পাররেক্টাল ব্লিডিং থাকে, ডায়াগনোসিস হবে মেজেন্টেরিক ইস্কেমিয়া, নট দ্য প্যানক্রিয়াটাইটিস। তাহলে অ্যামাইলেজের কজের ভিতরে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, মেজেন্টেরিক ইস্কেমিয়া এবং পারফোরেশন, এই তিনটা খুব ভালোভাবে মনে রাখতে হবে, বিশেষ করে এসবি এর জন্য। এরপরে হচ্ছে প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট। প্যানক্রিয়াজের চারিদিকে যে গ্র্যানুলেশন টিস্যুগুলো থাকে এগুলো মিলে একটা সিস্ট তৈরি করতে পারে, এদেরকে বলা হয় প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট। তাহলে সিউডোসিস্টের লাইনিং হবে গ্র্যানুলেশন টিস্যু অথবা ফাইব্রাস টিস্যু, এবং সিউডোসিস্টের ভিতরে থাকবে প্যানক্রিয়াটিক জুস, অর্থাৎ এখানে অ্যামাইলেজ, লাইপেজ এগুলো এর ভিতরে থাকবে। সিউডোসিস্ট ডায়াগনোসিস, সিউডোসিস্টের ফেট কি? নর্মালি এটা অ্যাসিমটোমেটিক এবং এটা স্পন্টেনিয়াসলি রিজলভ করে যায়। তবে কিছু কিছু প্যাশেন্টের ক্ষেত্রে যখন এর সাইজ মোর দ্যান 6 সেন্টিমিটার হবে এবং এর ডিউরেশন যদি মোর দ্যান 6 উইক হয়, দেন ইট মে রিকোয়ার গ্যাস্ট্রোসিস্টোস্টোমি, জেজুনোসিস্টোস্টোমি. These types of modality may be required in case of pancreatic pseudocyst. এবং এটা ডায়াগনোজ করার জন্য যেটা করা হয়, এখানে এলিভেটেড সেরাম অ্যামাইলেজ থাকে। কোনো প্যাশেন্টের যদি পারসিস্টেন্টলি এলিভেটেড সেরাম অ্যামাইলেজ থাকে, সেরাম অ্যামাইলেজ নর্মালি 6 থেকে 12 ঘন্টার ভিতরে রাইজ করে এবং 72 ঘন্টার ভিতরে নর্মাল হয়ে যায়। কিন্তু কোনো প্যাশেন্টের যদি সেরাম অ্যামাইলেজ পারসিস্টেন্টলি রেজ থাকে 7 দিন, 10 দিন, 1 মাস, সেটা এলিভেটেড যদি থেকে যায়, ইট ইন্ডিকেটস প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট। যেমন ইসিজিতে কোনো প্যাশেন্টের যদি ইসিজিতে যদি এসটি এলিভেশন পারসিস্টেন্টলি থেকে যায়, কোনো প্যাশেন্টের যদি পারসিস্টেন্ট এসটি এলিভেশন থাকে, তাহলে ডায়াগনোসিস কি হবে? ভেরি গুড, ভেন্ট্রিকুলার অ্যানোরিজম। কোনো প্যাশেন্টের যদি পারসিস্টেন্ট সেরাম অ্যামাইলেজ বেশি থাকে ব্লাডে, ডায়াগনোসিস হবে প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট। সো প্যানক্রিয়াটিক সিউডোসিস্টের ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন হচ্ছে যে এখানে যেটা করা যেতে পারে, একটা হচ্ছে সেরাম অ্যামাইলেজ আর একটা সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন। এখানে দুইটা সাইন দেখানো হয়েছে, একটা হচ্ছে টার্নার সাইন যেটা হচ্ছে ফ্ল্যাঙ্কসকে অ্যাফেক্ট করে, আর একটা হচ্ছে কুলেন্স সাইন। কুলেন্স সাইন কোথায় হয়? অ্যারাউন্ড দ্য পেরিঅ্যাম্বেলিকাল, এবং এটা ইন্ডিকেট করে হেমোরেজিক প্যানক্রিয়াটাইটিস। ওকে, তাহলে টার্নার সাইনের পুরো নাম হচ্ছে গ্রে টার্নার সাইন। গ্রে টার্নার সাইন, তাহলে গ্রে টার্নার সাইন কোথায় হবে? এটা হবে ফ্ল্যাঙ্কসে। গ্রে টার্নার সাইন হবে, গ্রে টার্নার সাইন এটা হবে ফ্ল্যাঙ্কসে। ওকে, সো জি অ্যান্ড এফ, it is not, it is ground floor. Okay, so gray Turner sign, a gray Turner sign, it will affects the flanks, that is ground floor. এটা হচ্ছে সিটি স্ক্যান, এবং সিটি স্ক্যানে এটা দেখা যাচ্ছে হচ্ছে একটা অনেক প্যানক্রিয়াসের এখানে অনেক বড় একটা হাইপোডেন্স এরিয়া, এবং এটা হচ্ছে প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট, এবং এগুলো হচ্ছে ক্যালসিফিকেশন। সিউডোসিস্ট যেটা, এটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসও হতে পারে, ক্রনিক প্যানক্রিয়াটাইটিসও হতে পারে। তাহলে সিউডোসিস্ট অ্যাকিউটেও হতে পারে, ক্রনিক প্যানক্রিয়াটাইটিসও হতে পারে, এবং ইনফ্যাক্ট সিউডোসিস্ট ইজ মোর কমন ইন এ প্যাশেন্ট উইথ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। সো সিউডোসিস্ট কোন প্যানক্রিয়াটাইটিসে কমন? মোর কমন ইন প্যাশেন্ট উইথ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। এবার হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ক্লাসিক্যাল ট্রায়াড আছে, একটা হচ্ছে প্যাশেন্টের অ্যাবডোমিনাল পেইন থাকবে, প্যাশেন্টের এক্সোক্রাইন ডেফিসিয়েন্সির ফিচার থাকবে, আরেকটা হচ্ছে এন্ডোক্রাইন ডেফিসিয়েন্সির ফিচার থাকবে। তাহলে অ্যাবডোমিনাল পেইনটা হচ্ছে টিপিক্যাল আপার অ্যাবডোমিনাল পেইন রেডিয়েটিং টু দ্য ব্যাক অ্যাগ্রাভেটেড উইথ মিল, এই ধরনের একটা পেইন থাকবে এবং ক্রনিক পেইন থাকবে। সেকেন্ড হচ্ছে প্যাশেন্টের এক্সোক্রাইন ডেফিসিয়েন্সির ফিচার থাকবে, এক্সোক্রাইন ডেফিসিয়েন্সি। তাহলে প্যানক্রিয়াসের যদি এনজাইম না আসে তাহলে ডাইজেশন হবে না, ডাইজেশন যদি না হয় তাহলে অ্যাবজর্পশন হবে না, তাহলে এক্সোক্রাইন ডেফিসিয়েন্সির ফিচার হবে ম্যালঅ্যাবজর্পশন। ম্যালঅ্যাবজর্পশনের কার্ডিনাল ফিচার কি?
কার্ডিনাল ফিচার হচ্ছে স্ট্যাটুরিয়া, তাহলে একটা হবে অ্যাবডোমিনাল পেইন, একটা হবে স্ট্যাটুরিয়া, আরেকটা এন্ডোক্রাইন ডেফিসিয়েন্সির ফিচার হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। এই ট্রায়াড যদি থাকে ইট ইজ অলমোস্ট ডায়াগনস্টিক, অলমোস্ট ইন্ডিকেটিভ অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। তবে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস বলার আগে অবশ্যই একটা রেডিওলজিক্যাল এভিডেন্স লাগবে টু সি দ্য স্ট্রাকচার অফ দ্য পেশেন্ট। তাহলে সেই রেডিওলজিক্যাল টেস্ট কি হবে? সিটি অ্যাবডোমেন। তাহলে প্যানক্রিয়াটাইটিস দেখার জন্য গোল্ড স্ট্যান্ডার্ড বা প্যানক্রিয়াসের স্ট্রাকচার দেখার জন্য গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে সিটি অ্যাবডোমেন। এক্সোক্রাইন ফাংশনের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে সিক্রেটিন স্টিমুলেশন টেস্ট। ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের কজ কি হবে? কজগুলো হতে পারে টি গারো, টি দিয়ে টক্সিক দ্যাট ইজ রিলেটেড উইথ অ্যালকোহল অ্যান্ড স্মোকিং, আই দিয়ে ইডিওপ্যাথিক, জি দিয়ে জেনেটিক কজ লাইক সিস্টিক ফাইব্রোসিস, এ দিয়ে অটোইমিউন কজ অটোইমিউন প্যানক্রিয়াটাইটিস, আর দিয়ে রিকারেন্ট অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ও দিয়ে অবস্ট্রাকশন due to any stone or due to tumor. So these are the cause of chronic pancreatitis. Chronic pancreatitis থেকে যদি একটা জিনিস কজে যদি একটা জিনিস মনে রাখতে হয় সেটা মনে রাখবেন যে gallstone does not cause but do not cause chronic pancreatitis. Gallstone acute pancreatitis করে but they do not cause chronic pancreatitis. It's very important. It's very important. ম্যানেজমেন্ট হচ্ছে প্যানক্রিয়াসের পেন থাকে, প্যানক্রিয়াটাইটিসের পেন থাকে, এখানে এনএসএআইডি অপিওয়েড এগুলো দিয়ে ট্রিট করা যায়, এছাড়া প্যাশেন্টের সার্জারি লাগতে পারে। সো দিজ আর দ্য মেইন ম্যানেজমেন্ট অপশন। এটা হচ্ছে একটা এক্সরে, প্লেন এক্সরে অ্যাবডোমেন, এবং এখানে অ্যালং দ্য প্যানক্রিয়াস যে এরিয়ায় থাকে ওই এরিয়াতে রেডিও অপেক শ্যাডো, ইট ইজ অলমোস্ট সাজেস্টিভ অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশন ইজ সাজেস্টিভ অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। এটা হচ্ছে সিটি স্ক্যান। সিটি স্ক্যানে প্যানক্রিয়াসের ভিতরে আমরা দেখতেছি প্যানক্রিয়াসের যে ডাক্টটা, এই ডাক্টটা ডায়ালেটেড ইররেগুলার, প্যানক্রিয়াসটা ইটসেলফ ইররেগুলার এবং অ্যাট্রোফাইড, এবং প্যানক্রিয়াসের ভিতরে স্টোন আছে উইথ ক্যালসিফিকেশন কিছু আছে। সো ইট ইজ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। এবং সো ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট স্ট্রাকচার দেখার জন্য সিটি অ্যাবডোমেন। স্টিভ জবস উনি কী কারণে মারা গেছিলেন? প্যানক্রিয়াটিক ম্যালিগন্যান্সি। সো নেক্সট টপিক হচ্ছে আমাদের প্যানক্রিয়াটিক ম্যালিগন্যান্সি। সো প্যানক্রিয়াটিক ম্যালিগন্যান্সির মেইন যে ফিচার, প্যানক্রিয়াটিক ম্যালিগন্যান্সির কমন টাইপ হচ্ছে কার্সিনোমা হেড অফ প্যানক্রিয়াস, যদিও স্টিভ জবসের এই ক্যান্সারটা ছিল না, অন্য ছিল, যাই হোক। তো এখানে কার্সিনোমা হেড অফ প্যানক্রিয়াস যেটা, এর মেইন ফিচার থাকবে যে প্যাশেন্টের একটা অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার থাকবে। অবস্ট্রাকটিভ জন্ডিস মানে প্যাশেন্টের জন্ডিস, প্রুরাইটাস এবং পেল স্টুল থাকবে, জন্ডিস, প্রুরাইটাস, পেল স্টুল থাকবে, সাথে প্যাশেন্টের পালপেবল পেইনলেস পালপেবল গল ব্লাডার থাকবে। এটাকে বলা হয় কর্ভোশিয়ার সাইন, পেইনলেস পালপেবল গল ব্লাডার। এবং অবস্ট্রাকটিভ জন্ডিস যদি থাকে ইট ইজ অলমোস্ট ইন্ডিকেটিভ অফ কার্সিনোমা হেড অফ প্যানক্রিয়াস। তাহলে প্যাশেন্টের ক্লিনিক্যাল ফিচার হচ্ছে এটা। হিস্ট্রিতে যেটা পাওয়া যাবে, প্যাশেন্টের অ্যাবডোমিনাল পেইন থাকবে, ভমিটিং থাকবে, জন্ডিস থাকবে, অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, জন্ডিস, এবং স্ট্যাটুরিয়া হবে ডিউ টু অবস্ট্রাকশন অফ বিলিয়ারি ড্রেনেজ। ওকে, এখান থেকে কমপ্লিকেশন কী হতে পারে বা আদার ফিচার কী হতে পারে, যেটা মেটাস্টেসিস করতে পারে, স্কিনে এসে সিস্টার মেরি জোসেফ নোডিউল পাওয়া যেতে পারে, যেটা কার্সিনোমা স্টোমাকেও পাওয়া যেতে পারে, ওভারিয়ান টিউমারেও পাওয়া যেতে পারে। এছাড়া এখানেও থ্রম্বোফ্লেবাইটিস হতে পারে, এটা একটা প্যারানিওপ্লাস্টিক ফিচার। এছাড়া অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার হিসেবে স্ক্র্যাচিং মার্ক পাওয়া যেতে পারে। So these are all from the Gastroenterology 2. আর জুলাই 19-এ যে কোশ্চেনগুলো আসছিল এখান থেকে, সেটা হচ্ছে মেজেন্টেরিক ইস্কেমিয়ার জন্য গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট কোনটা? এটা হচ্ছে মেজেন্টেরিক অ্যাঞ্জিওগ্রাফি। আরেকটা কোশ্চেন আসছিল, হোয়াট আর দ্য কজ অফ ক্রনিক সিউডো অবস্ট্রাকশন। তাহলে কজগুলো হচ্ছে মোস্টলি রিলেটেড উইথ দ্য মাসল, মোস্টলি রিলেটেড উইথ দ্য নার্ভ অ্যান্ড মোটিলিটি। তো মোটিলিটি ড্রাগসের জন্য কমতে পারে, ফাইব্রোসিসের জন্য কমতে পারে, মাসেলের ডিজিজ হাইপোক্যালেমিয়ার জন্য হতে পারে, হাইপোথাইরয়েডিজমের জন্য হতে পারে, মায়োপ্যাথির জন্য হতে পারে, নার্ভের প্রবলেম অটোনমিক নিউরোপ্যাথি থেকে ডেভেলপ করতে পারে। সো দিজ আর দ্য কজ অফ ক্রনিক সিউডো অবস্ট্রাকশন। তো আমি শেষ করব একটা দিয়ে, প্রভার্ব দিয়ে। এরপরে যদি আমরা বই দাগায় দিব যে অলওয়েজ শুট ফর দ্য মুন, even if you fail you will land among the stars.
সো টার্গেট সবসময় একটু বড় করা উচিত, যাতে একটু ছোট, যদি আমি অ্যাচিভমেন্টটা যদি একটু ছোট হয় সেটাও যাতে একটু বড় হয়। তাহলে বই দাগানোর আগে আমরা একটু জিআইটির ফিজিওলজিটা বলবো। জিআইটির অ্যানাটমি এবং ফিজিওলজি থেকে, যেটা পেজ নাম্বার 767, এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রোটেক্টিভ ফ্যাক্টর, মানে সায়েন্টিফিক্যালি একটু উল্টা। হ্যাঁ, তাহলে আমরা এটা শুরু করি। তো এটা পেজ হচ্ছে পেজ নাম্বার 767। 767তে ইম্পর্টেন্ট হচ্ছে প্রোটেক্টিভ ফ্যাক্টর, মানে কি কি প্রোটেক্টিভ ফ্যাক্টরের কারণে স্টোমাক ইটসেলফ ডাইজেস্টেড হয় না। সেগুলো হচ্ছে যে বাইকার্বনেট, তারপরে হচ্ছে মিউসিন, আরেকটা হচ্ছে ট্রিফয়েল পেপটাইড। ট্রিফয়েল পেপটাইড কোথা থেকে আসে? এগুলো আসে সারফেস মিউকাস সেল থেকে। সো দিজ আর দ্য প্রোটেক্টিভ ফ্যাক্টর প্রোটেক্টিং দ্য স্টোমাক এগেইনস্ট ইটস ডাইজেশন। এরপরে হচ্ছে স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন থেকে লাগবে এর ফাংশনগুলো। স্পেশালি স্মল ইন্টেস্টাইনের ফাংশন হচ্ছে মেইনলি ডাইজেশন, অ্যাবজর্পশন, আরেকটা হচ্ছে ইমিউনো রেগুলেশন। এই তিনটা হচ্ছে মেইন ফাংশন, ডাইজেশন, অ্যাবজর্পশন, আরেকটা হলো ইমিউন রেগুলেশন। এরপরে হচ্ছে যে ফ্যাট ডাইজেশন এবং অ্যাবজর্পশন। এখান থেকে ইম্পর্টেন্ট যেটা আমরা মনে রাখবো, যে ফ্যাট ডাইজেশনের আগে প্রথমে দরকার হয় ইমালসিফিকেশন, এবং এই ইমালসিফিকেশন হয় বাইল্ড সল্ট দিয়ে, এবং ফ্যাট অ্যাবজর্পশন হওয়ার জন্য দরকার মাইসেলি ফর্মেশন, এখানেও বাইল্ড সল্ট দরকার। এবং ফ্যাটের যে লং চেইন ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল, এরা হচ্ছে বাইল্ড সল্টের সাহায্যে টার্মিনাল আইলিয়ামে অ্যাবজর্ব হয়। এবং ফ্যাট মেটাবলিজমে ট্রাইগ্লিসারাইড যেটা, এটা ভেঙে মোনোঅ্যাসাইড গ্লিসারল এবং ফ্রি ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হয়। তাহলে টিজি ভেঙে মোনোঅ্যাসাইড গ্লিসারল এবং ফ্রি ফ্যাটি অ্যাসিড হয়। এটা পরে আমরা একটা বক্সে আবার বলবো। এরপরে হচ্ছে কার্বোহাইড্রেট। এখানে স্টার্চ ভেঙে কি হবে? স্টার্চ কি দিয়ে ভাঙবে? অ্যামাইলেজ দিয়ে ভাঙবে। এই অ্যামাইলেজ স্যালাইভারি গ্ল্যান্ড থেকে আসতে পারে, প্যানক্রিয়াটিক গ্ল্যান্ড থেকে আসতে পারে। ভেঙে কি হবে? এখান থেকে আলফা লিমিটিং ডেক্সট্রিন হবে, ম্যালটোজ হবে এবং ম্যালটোট্রায়োজ হবে। তাহলে স্টার্চ ভেঙে তিনটা সাবস্টেন্স হবে, একটা হলো ডেক্সট্রিন, একটা হচ্ছে ম্যালটোজ এবং একটা হলো ম্যালটোট্রায়োজ। ওকে, এরপরে হচ্ছে যে প্রোটিন ব্রেকডাউন। প্রোটিন ব্রেকডাউনটা এটা হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম দিয়ে হয়, এবং আমরা বলছি যে অল প্রোটিওলাইটিক এনজাইমস আর অ্যাক্টিভেটেড বাই ট্রিপসিন, বাট ট্রিপসিন ইটসেলফ ইজ অ্যাক্টিভেটেড বাই এন্টেরোকাইনেজ। এই লাইনটা কোথায়? এই যে এটা হচ্ছে যে এন্টেরোকাইনেজ দিয়ে অ্যাক্টিভেট হবে ট্রিপসিন। এটা খুব ইম্পর্টেন্ট যে ট্রিপসিনকে অ্যাক্টিভেট করে হচ্ছে এন্টেরোকাইনেজ, বাকি সব এনজাইমকে অ্যাক্টিভেট করে হচ্ছে ট্রিপসিন। অ্যাবজর্পশনের ব্যাপারে আমরা এই পুরা প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট অ্যাবজর্পশন যদি এক কথায় বলি, অল অ্যাবজর্পশন টেক প্লেস ফ্রম দ্য আপার স্মল ইন্টেস্টাইন। আপার স্মল ইন্টেস্টাইন দিয়ে সব হয়, অর্থাৎ ডিউডেনাম এবং জেজুনাম। এখানে আয়রন অ্যাবজর্পশন হবে, এখানে ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে, এখানে ওয়াটার সলিউবল ভিটামিন হবে, এখানে অ্যামাইনো অ্যাসিড হবে, এখানে ফ্যাটি অ্যাসিড হবে, এখানে গ্লুকোজ হবে, গ্যালাক্টোজ হবে, এবং এখানে ফ্রুক্টোজ অ্যাবজর্পশন হবে। শুধুমাত্র বাইল সল্ট, B12, কোলেস্টেরল, ফ্যাট সলিউবল ভিটামিন, লং চেইন ফ্যাটি অ্যাসিড, এরা অ্যাবজর্ব হবে টার্মিনাল আইলিয়ামে। এবং ওয়াটার যেটা, ওয়াটার হচ্ছে থ্রু আউট দ্য স্মল ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হবে, আপার স্মল ইন্টেস্টাইনে বেশি অ্যাবজর্ব হবে। তাহলে ওয়াটার অ্যাবজর্পশন মেইনলি টেক প্লেস, 90% of the water absorption, 90 to 95% of the water absorption take place in the small intestine, and remaining water absorption take place in the colon. So main water absorption কোথায় হয়? সেটা হবে মেইনলি স্মল ইন্টেস্টাইনে। তাহলে সব অ্যাবজর্পশন স্মল ইন্টেস্টাইনে। এখন প্রথমে আমরা আসি কার্বোহাইড্রেট।
কার্বোহাইড্রেটের তিনটা ফর্ম, একটা হচ্ছে গ্লুকোজ, একটা হচ্ছে গ্যালাক্টোজ, আর একটা হলো ফ্রুক্টোজ। এর ভিতরে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ এরা অ্যাবজর্ব হবে বাই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, দ্যাট ইজ সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট অথবা সোডিয়াম গ্যালাক্টোজ কো ট্রান্সপোর্ট। আর ফ্রুক্টোজ অ্যাবজর্ব হবে গ্লুট 5 দিয়ে, ফ্রুক্টোজ অ্যাবজর্ব হবে গ্লুট 5 দিয়ে। ওকে, দিস ইজ ফ্যাসিলিটেড ডিফিউশন। এরপরে যদি আসি আমরা ফ্যাটি অ্যাসিড, তাহলে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড এগুলো অ্যাবজর্ব হবে আপার স্মল ইন্টেস্টাইন দিয়ে, আর লং চেইন ফ্যাটি অ্যাসিড এটা অ্যাবজর্ব হবে টার্মিনাল আইলিয়াম দিয়ে। অ্যামাইনো অ্যাসিড, অল অ্যামাইনো অ্যাসিড absorbed from the upper small intestine by sodium amino acid co-transporter, especially by the sodium amino acid co-transporter, but some amino acid are transported by facilitated diffusion, okay, তাহলে দুই ভাবেই হতে পারে অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্ট, আইদার বাই ফ্যাসিলিটেড ডিফিউশন অর বাই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে এটা হচ্ছে অ্যাবজর্পশনের সামারি। তাহলে যদি আমরা ভিটামিন অ্যাবজর্পশন এক লাইনে বলি তাহলে কি বলবো, যে ওয়াটার সলিউবল ভিটামিন অ্যাবজর্পশন টেক প্লেস ফ্রম দ্য আপার স্মল ইন্টেস্টাইন এক্সেপ্ট ভিটামিন B12 which is water soluble, but its absorption take place in the terminal ileum, and fat soluble vitamin ADEK absorption take place in the terminal ileum. ওকে, এরপরে চলে আসি যে প্রোটেক্টিভ ফাংশন। প্রোটেক্টিভ ফাংশনের ভিতরে হচ্ছে যে ইননেট ইমিউনিটি হচ্ছে মেইন। এই ইননেট ইমিউনিটি দেয় হচ্ছে এখানে যে মিউসিন থাকে, যে তাহলে এখানে হচ্ছে ব্যাকটেরিয়াল প্রোডাক্ট এবং ডিফেন্সিন এবং ইমিউনোগ্লোবিউলিন এরা হচ্ছে ইননেট ইমিউনিটি দেয়। এছাড়া ইননেট ইমিউনিটি দিচ্ছে এপিথেলিয়াল সারফেস সেল যেগুলো থাকে, এই এপিথেলিয়াল সেলের ইন্টিগ্রিটি এটা হচ্ছে ইননেট ইমিউনিটি দেয়। আর এখানে অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা অ্যাডাপটিভ ইমিউনিটি যেটা দেয়, অ্যাডাপটিভ ইমিউনিটি দেয় সাব এপিথেলিয়াল লেয়ার। তাহলে অ্যাডাপটিভ ইমিউনিটি দিবে সাব এপিথেলিয়াল লেয়ার। ওকে, এরপরে চলে আসি আমরা যে মল্ট অথবা এটা হচ্ছে জিআইটির মিউকোজা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, তো এটাকে বলা হয় মল্ট। এটা হচ্ছে টোটাল লিম্ফয়েড টিস্যুর 25%, এটা খুব ইম্পর্টেন্ট যে টোটাল লিম্ফয়েড টিস্যুর 25% হচ্ছে মল্ট। আচ্ছা, আমরা একটা জিনিস এখানে একটু এর আগে ফার্স্ট লেকচারে বলছিলাম, এখানে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এসসিএল সিক্রেশনের রেগুলেশন, এটা আমরা বলে ফেলি। তাহলে এসসিএল সিক্রেশনকে স্টিমুলেট করে মেনলি তিনটা ফ্যাক্টর, একটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন, একটা হলো গ্যাস্ট্রিন, আর একটা হচ্ছে হিস্টামিন। এই তিনটা হচ্ছে এটাকে বাড়ায়, বাকি সবাই কমাবে। এর ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে ভিআইপি, সিক্রেটিন, সোমাটোস্ট্যাটিন এবং ইনক্রিজড এসসিএল ইটসেলফ, ইট ইনহিবিটস এসসিএল সিক্রেশন। এছাড়া হচ্ছে ভ্যাগাল অ্যাক্টিভিটি, gastric distension also stimulate the gastric secretion. Somatostatin, VIP and GIP they inhibit the gastric acid secretion. তাহলে কারা কারা কমায়? Somatostatin, VIP, GIP, these inhibits secretin, they also inhibit HCl secretion. ওকে, আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি যে বক্স 21.2, এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্টার্চ ব্রেকডাউন হয়ে কিসে কনভার্ট হয়। স্টার্চ ব্রেকডাউন হলে সেটা অ্যামাইলেজ দিয়ে হয় এবং সেটা কনভার্ট হবে আলফা লিমিটিং ডেক্সট্রিন, মল্টোজ এবং মল্টোট্রায়োজে। এছাড়া ট্রাইগ্লিসারাইড হয়ে ব্রেকডাউন হয়ে হবে মনোগ্লিসারাইড এবং ফ্রি ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারল এবং ফ্রি ফ্যাটি অ্যাসিড। প্যানক্রিয়াস থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্যানক্রিয়াসের যে এক্সোক্রাইন গ্ল্যান্ড থাকে দুইটা পার্ট, একটা হচ্ছে ডাক্ট আর একটা হচ্ছে অ্যাসিনাই। ডাক্টে কাজ করে একটা হরমোন, এটা হচ্ছে সিক্রেটিন, এটা দিয়ে আমরা সিক্রেটিন স্টিমুলেশন টেস্ট করি, কারণ সিক্রেটিন ডাক্ট থেকে কি রিলিজ করায়? বাইকার্বনেট। আমরা সিক্রেটিন স্টিমুলেশন টেস্টে এই জিনিসটাই দেখি যে প্যাশেন্টের প্যানক্রিয়াটিক এক্সোক্রাইন গ্ল্যান্ডের ডাক্টটা ঠিক আছে কিনা। আর কোলেসিস্টোকাইনিন, সিক্রেটিন এরা কাজ করে হচ্ছে অ্যাসিনাইয়ে। তারা অ্যাসিনাই থেকে কি সিক্রেট করায়? তারা মেনলি এখান থেকে এনজাইম সিক্রেট করায়। তাহলে এনজাইম রিচ সিক্রেশন করায় কোলেসিস্টোকাইনিন, আর বাইকার্বনেট রিচ সিক্রেশন করায় সিক্রেটিন।
সিক্রেটিন তাহলে বাইকার্বনেট রিচ সিক্রেট করায়, এটা হচ্ছে হাইড্রোলাইটিক টাইপ অফ সিক্রেশন। আর কোলেসিস্টোকাইনিন এনজাইম রিচ সিক্রেশন করায়, এটাকে বলা হয় অ্যাকবলিক টাইপ অফ সিক্রেশন। ইন্টেস্টিনাল মাইক্রোবায়োটা খুবই ইম্পর্টেন্ট, যে ইন্টেস্টিনাল মাইক্রোবায়োটা হচ্ছে 10 টু দি পাওয়ার 14 এবং এদের নাম্বার হচ্ছে হোস্ট সেল থেকে 100 ফোল্ডের চেয়ে বেশি। টোটাল 100 ফোল্ড যেটা, এখানকার জিনোম হচ্ছে হোস্টের 100 গুণ বেশি, বডির 100 গুণ বেশি। এবং এখানে ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়াগুলো হচ্ছে ফার্মিকিউটিস, ব্যাকটেরয়েডস, প্রোটিওব্যাক্টার এবং অ্যাক্টিনোব্যাক্টার। ফার্মিকিউটিস, ব্যাকটেরয়েডস, প্রোটিওব্যাক্টার এবং অ্যাক্টিনোব্যাক্টার। এবং এই জিআইটির মাইক্রোবায়োটাগুলো যদি অ্যাবনর্মালিটি হয়, it will leads to IBD, colorectal cancer, liver disease, especially hepatocellular carcinoma, diabetes mellitus, obesity, cardiovascular disease, cerebrovascular disease and asthma, even psychiatric disorder. তাহলে এই গাট মাইক্রোবায়োটার অ্যাবনর্মালিটির জন্য শুধুমাত্র ইন্টেস্টাইন না, প্যাশেন্টের হচ্ছে এটা ব্রেনে প্রবলেম হতে পারে, সাইকিয়াট্রিক প্রবলেম হতে পারে, ডায়াবেটিস হতে পারে, ইভেন অবেসিটি ডেভেলপ করতে পারে। এরপরে হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেমে প্যারাসিম্প্যাথেটিক, এটা হচ্ছে মেইনলি স্টিমুলেটরি ইফেক্ট। এরা হচ্ছে স্ফিংক্টারটাকে রিল্যাক্স করে এবং সিক্রেশন বাড়ায়। আর সিম্প্যাথেটিকের কাজ হচ্ছে এরা সিক্রেশন কমাবে এবং স্ফিংক্টারটাকে কন্ট্রাক্ট করবে এবং জিআইটির মোটিলিটিটাকে কমাবে। তবে সিম্প্যাথেটিক মেইনলি ইনহিবিটরি ফাংশন, সিক্রেশন কমাবে, মোটিলিটি কমাবে, স্ফিংক্টারের রিল্যাক্সেশনটাকে কমাবে। ওকে, সো এটা হচ্ছে মেইন ফাংশন। এরপরে হচ্ছে এরপরে আমরা বলছিলাম যে এখানে দুইটা প্লেক্সাস থাকে, একটা অরব্যাক প্লেক্সাস আর একটা হলো মাইন্টারিক, একটা হলো অরব্যাক আর একটা হলো মেজনার প্লেক্সাস। অরব্যাক প্লেক্সাস থাকে মাসল লেয়ারে, এটা হচ্ছে মোটিলিটি কন্ট্রোল করে। আর মেজনার যে প্লেক্সাসটা, এটা হচ্ছে সিক্রেশনটাকে কন্ট্রোল করে। ওকে, এরপরে এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট, যে 21.2। তো এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে হরমোনগুলো কোন সেল থেকে রিলিজ হয়, কি কি স্টিমুলেশনের জন্য রিলিজ হয় এবং এদের ফাংশন কি। তাহলে আমরা যদি সামারাইজ করি যে হরমোনগুলো কোন সেল থেকে রিলিজ হয়, তাহলে মোস্ট অফ দ্য হরমোন রিলিজ ফ্রম ডিউডেনাম অ্যান্ড জেজুনাম। মোস্ট অফ দ্য হরমোন রিলিজড ফ্রম ডিউডেনাম অ্যান্ড জেজুনাম, এক্সেপ্ট কোনটা, এক্সেপ্ট হচ্ছে জি দিয়ে যারা, গ্যাস্ট্রিন এবং গ্রেলিন। গ্যাস্ট্রিন এবং গ্রেলিন এরা স্টোমাক থেকে রিলিজ হবে, গ্যাস্ট্রিন এবং গ্রেলিন স্টোমাক থেকে রিলিজ হবে। গ্লুকাগন লাইক পেপটাইড, গ্লুকাগন লাইক পেপটাইড আর একটা হচ্ছে পেপটাইড ওয়াই, এরা হচ্ছে আইলিয়াম এবং কলন থেকে রিলিজ হবে। আরেকটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন, যেটা থ্রু আউট দ্য জিআইটি থেকে রিলিজ হবে। তাহলে থ্রু আউট দ্য জিআইটি থেকে হচ্ছে সোমাটোস্ট্যাটিন, বাকি সবাই হচ্ছে ডিউডেনাম এবং জেজুনাম। গ্যাস্ট্রিন গ্রেলিন এরা স্টোমাক থেকে রিলিজ হবে। জিএলপি আরেকটা হচ্ছে পলিপেপটাইড ওয়াই, এরা রিলিজ হবে আইলিয়াম এবং কোলন থেকে। যেটা ভুল করা যাবে না যে সোমাটোস্ট্যাটিন রিলিজ হয় ডি সেল থেকে, নট ফ্রম দ্য এস সেল। সোমাটোস্ট্যাটিন এটা রিলিজ হয় ডি সেল থেকে, নাম এস দিয়ে শুরু কিন্তু তারা রিলিজ হয় ডি সেল দিয়ে। আর সিক্রেটিন নাম এস দিয়ে এবং এটা রিলিজও হয় এস সেল দিয়ে। আর আই সেল থেকে রিলিজ হবে কোলেসিস্টোকাইনিন, নট সি সেল। কোলেসিস্টোকাইনিন রিলিজ হবে আই সেল থেকে। ওকে, এরপর স্টিমুলাস। স্টিমুলাসের ব্যাপারে আমরা মনে রাখবো যে ফাস্টিংয়ের কারণে মেনলি দুইটা হরমোন রিলিজ হয়, একটা হচ্ছে গ্যাস্ট্রিন আর একটা হলো মোটিলিন। গ্যাস্ট্রিন এবং মোটিলিন এরা ফাস্টিং স্টেটে হবে, বাকি সব খাওয়ার পরে রিলিজ হবে, বাকি সব হরমোন খাওয়ার পরে রিলিজ হবে। ওকে, এবং মেনলি পেপটাইড প্রোডাক্টের জন্য গ্যাস্ট্রিন রিলিজ হবে, প্রোটিন এবং প্রোটিন ডেরিভেটিভসের জন্য গ্যাস্ট্রিন রিলিজ হবে। আর সোমাটোস্ট্যাটিন রিলিজ হবে মেনলি ফ্যাট ডাইজেশনের এন্ড প্রোডাক্টের জন্য। আর বাকি সবগুলো এরা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড সব কিছুর জন্য রিলিজ হতে পারে। এবং কাজ যদি আমরা সামারাইজ করি, তাহলে গ্যাস্ট্রিনের কাজ হচ্ছে মেনলি স্টিমুলেটরি। তাহলে জিআইটির হরমোনগুলো মেনলি দুই প্রকার, একটা হচ্ছে আইদার স্টিমুলেটরি অর ইনহিবিটরি, আরেকটা হতে পারে মিক্সড। তাহলে গ্যাস্ট্রিন হচ্ছে একটা স্টিমুলেটরি হরমোন, মোটিলিন হচ্ছে একটা স্টিমুলেটরি হরমোন। তাহলে গ্যাস্ট্রিনের কাজ হবে সিক্রেশন বাড়ানো, জিআইটির মোটিলিটি বাড়ানো, গ্যাস্ট্রিক এমটিং বাড়ানো। আরেকটা হবে জিআইটির মিউকোজাগুলোকে গ্রোথ করা,
এরপরে যদি আমরা বলি মোটিলিন, এর কাজ হবে জিআইটির মোটিলিটি বাড়ানো। সোমাটোস্ট্যাটিন এটা হচ্ছে পিওরলি ইনহিবিটরি হরমোন, পিওরলি ইনহিবিটরি, সব কিছু ইনহিবিট করবে। এরা সিক্রেশন ইনহিবিট করবে, প্যানক্রিয়াটিক সিক্রেশন ইনহিবিট করবে, এসসিএল সিক্রেশন ইনহিবিট করবে, ইনসুলিন সিক্রেশন ইনহিবিট করবে, গ্যাস্ট্রিন সিক্রেশনটাকে ইনহিবিট করবে। তাহলে সোমাটোস্ট্যাটিন এরা জিআইটির মোটিলিটি কমাবে, গ্যাস্ট্রিক এমটিং কমাবে, তাহলে সব ধরনের নেগেটিভ ইফেক্ট করবে সোমাটোস্ট্যাটিন। কোলোসিস্টোকাইনিন যেটা, এটা হচ্ছে এক ধরনের মিক্সড হরমোন। মিক্সড হরমোন কেন? কারণ এর কিছু ইফেক্ট হচ্ছে ইনহিবিটরি, আবার কিছু ইফেক্ট হচ্ছে স্টিমুলেটরি। এর ইনহিবিটরি ইফেক্ট হচ্ছে মেনলি স্টোমাকের উপরে। কোলোসিস্টোকাইনিন স্টোমাকের মোটিলিটি কমাবে এবং গ্যাস্ট্রিক এমটিং কমাবে, বাকি সব কাজকে সে বাড়াবে। যেমন প্যানক্রিয়াস থেকে এনজাইম রিচ সিক্রেশন বাড়াবে, গল ব্লাডারের কন্ট্রাকশন বাড়াবে, প্যানক্রিয়াটিক মিউকোজার গ্রোথ করাবে। তাহলে প্যানক্রিয়াটিক মিউকোজার গ্রোথ করাবে কোন হরমোন? কোলোসিস্টোকাইনিন। তাহলে কোলোসিস্টোকাইনিনের কাজ দুই ধরনেরই হতে পারে, স্টিমুলেটরি এবং ইনহিবিটরি। কোলোসিস্টোকাইনিনের ইনহিবিটরি ইফেক্ট হবে মেইনলি আপন স্টোমাক, মেইনলি আপন দ্য স্টোমাক। এরপরে সিক্রেটিন, সিক্রেটিনটাও মেইনলি মিক্সড টাইপের একটা হরমোন। এর প্যানক্রিয়াসের উপরে ইফেক্ট হচ্ছে স্টিমুলেটরি, প্যানক্রিয়াস থেকে তারা বাইকার্বনেট রিচ সিক্রেশন করাবে, কিন্তু স্টোমাকের সাথে আবার এর একটা বৈরী সম্পর্ক। স্টোমাকের তারা এসসিএল সিক্রেশন কমাবে এবং স্টোমাকের এমটিংটা কমাবে। এই দুইটা হচ্ছে সিক্রেটিনের মেইন ফাংশন। তাহলে জিআইটির লোকাল হরমোনের ভিতরে সিক্রেটিন, গ্যাস্ট্রিন, কোলোসিস্টোকাইনিন এবং সোমাটোস্ট্যাটিন এই কয়েকটার ফাংশন খুব বেশি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে গ্রেলিন অ্যাপেটাইটটা বাড়ায়। তাহলে আমাদের অ্যাপেটাইটটা মেনলি বাড়াবে গ্রেলিন, অথবা যে হরমোনগুলো গ্যাস্ট্রিক এমটিং বাড়াবে তারাও অ্যাপেটাইটটাকে বাড়াতে পারে। আর জিআইপি, জিআইপি থেকে এই লাইনটা ইম্পর্টেন্ট যে জিআইপির আগে নাম ছিল গ্লুকোজ ডিপেন্ডেন্ট ইনসুলিনোট্রপিক হরমোন, অর্থাৎ জিআইপি ইনসুলিন রিলিজ করায়, জিআইপি ইনসুলিন রিলিজ করায়। এই ইফেক্টটাকে কোথায় ইউজ করা হয়? এই ইফেক্টটাকে ইউজ করা হয় ডিপিপি-4 ইনহিবিটরে। ডিপিপি-4 ইনহিবিটর দিলে জিআইপি মেটাবোলাইজ হয় না, যার কারণে জিআইপির কনসেন্ট্রেশন বেশি থাকে এবং প্যাশেন্টের তখন ইনসুলিন রিলিজটা বাড়ে। সো DPP-4 inhibitor causes meal-related insulin release, okay, by inhibiting the metabolism of GIP. Migratory motor complex, এটা হচ্ছে জিআইটির যে কন্ট্রাকশন ওয়েভগুলো হয়, স্পেশালি 5 per minute এরকম করে যে ওয়েভগুলো আসে, কন্ট্রাকশন ওয়েভগুলো, এটাকে কন্ট্রোল করে মাইগ্রেটিং মোটর কমপ্লেক্স এবং এটাকে স্টিমুলেট করে মোটিলিন। এরপরে হচ্ছে যে বেরিয়াম, বেরিয়াম থেকে আমরা যেটা ক্লাসে আলোচনা করছি এটাই ইম্পর্টেন্ট, যে বেরিয়াম সোয়ালোতে আমরা মেনলি ইসোফেগাস দেখি, বেরিয়াম মিলে আমরা স্টোমাক দেখি, বেরিয়াম ফলো থ্রুতে আমরা স্মল ইন্টেস্টাইন দেখি এবং বেরিয়াম এনেমাতে আমরা কোলন দেখি। বেরিয়াম এনেমা এখন ইউজুয়ালি একটা ডিজিজের জন্যই করা হয়, সেটা হচ্ছে ডাইভার্টিকুলার ডিজিজ অফ দ্য কোলন। তাহলে বেরিয়াম এনেমা মেইনলি একটা ডিজিজের জন্যই এখন করা হয়, সেটা হচ্ছে ডাইভার্টিকুলার ডিজিজ অফ কোলন। আর বেরিয়াম সোয়ালো মেইনলি এখন করা হয় ইন দ্য অ্যাকালাসিয়া। তাহলে অ্যাকালাসিয়া ছাড়া ইউজুয়ালি বেরিয়ামের ইন্ডিকেশন খুবই কম। সাসপেক্টেড ম্যাল অ্যাবজর্পশনের প্যাশেন্টের অথবা সাসপেক্টেড ক্রনসের প্যাশেন্টের আমরা বেরিয়াম ফলো থ্রু করতে পারি। এখান থেকে আল্ট্রাসাউন্ডে আমরা এটা বলছিলাম ক্লাসে যে আল্ট্রাসাউন্ড হচ্ছে ইনভেস্টিগেশন অফ চয়েস মেনলি ফর অ্যাসাইটিস, আর একটা হচ্ছে গলস্টোন ডিজিজ। এই দুইটার জন্য আল্ট্রাসাউন্ড হচ্ছে ইনভেস্টিগেশন অফ চয়েস। সিটি স্ক্যান ইম্পর্টেন্ট হচ্ছে প্যানক্রিয়াসের অ্যাসেসমেন্টের জন্য এবং লিভারের এসওএল এর অ্যাসেসমেন্টের জন্য। এন্ডোস্কোপি থেকে এন্ডোস্কোপির ইন্ডিকেশন কন্ট্রা ইন্ডিকেশন বক্স নাম্বার 21.5। তাহলে জিআইটি ফিজিওলজি আমরা অলরেডি বলে ফেলছি, এখন আমরা চলে যাচ্ছি শুধু দাগানোর জন্য। দাগানোর ক্ষেত্রে আপনারা বক্স 21.5 এটাতে এগুলো 3 স্টার দিয়ে রাখবেন। 21.5 এরপরে হচ্ছে বক্স 21.8
ডাবল বেলুন থেকে শুধুমাত্র ইন্ডিকেশনগুলো পড়ে রাখবেন, ডাবল বেলুন এন্টারোস্কোপির ইন্ডিকেশনগুলো। বক্স 21.7। এরপরে হচ্ছে ইআরসিপি বক্স 21.1, এটা ট্রিপল স্টার, ইআরসিপি ট্রিপল স্টার 21.1। এরপরে হচ্ছে টেস্ট অফ জিআইটি ফাংশন, টেস্ট অফ ডিআইটি ফাংশন, এটা ট্রিপল স্টার। স্পেশালি এখানে প্যানক্রিয়াটিক এক্সোক্রাইন ফাংশনের এখানে আপনারা একটা জিনিস অ্যাড করে নেবেন যে সিক্রেটিন স্টিমুলেশন টেস্ট হচ্ছে প্যানক্রিয়াটিক এক্সোক্রাইন ফাংশনের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড। প্যানক্রিয়াটিক এখানে জাস্ট অ্যাড করবেন হচ্ছে সিক্রেটিন স্টিমুলেশন টেস্ট। ফিকাল ক্যালপ্রোডেক্টিন ইজ ফর মিউকোজাল ইনফ্লামেশন। রেডিও আইসোটোপের ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইউরিয়া ব্রেথ টেস্ট, এটা করা হয় এইচ পাইলোরির জন্য, আরেকটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন রিসেপ্টর সিন্টিগ্রাফি। সোমাটোস্ট্যাটিন রিসেপ্টর সিন্টিগ্রাফি করা হয় প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমারের জন্য, প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমারের জন্য। এরপরে হচ্ছে ফিগার 21.16 ডিসফেজিয়া 21.16। এরপরে অ্যালার্ম ফিচার অফ, এরপরে ডিসপেপসিয়ার কজ 21.14। আর অ্যালার্ম ফিচার অফ ডিসপেপসিয়া এখানে ট্রিপল স্টার দিয়ে রাখেন, এবং এখানে যেটা অ্যাড করবেন সেটা হচ্ছে এজ মোর দ্যান 55। অ্যালার্ম ফিচার অফ ডিসপেপসিয়া এখানে অ্যাড করবেন এজ মোর দ্যান 55, এই ছয়টার সাথে অ্যাড করতে হবে এজ মোর দ্যান 55। আর আপার জিআই ব্লিডিং থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ব্ল্যাচফোর্ড স্কোর, যে এখানে এটা ইম্পর্টেন্ট, লো স্কোর অ্যাসোসিয়েটেড উইথ ভেরি লো অ্যাডভার্স আউটকাম। তাহলে স্কোর 2 অর লেস অ্যাসোসিয়েটেড উইথ ভেরি লো রিস্ক, তাহলে 2 এর বেশি হলে হাই রিস্ক, 2 এর বেশি হলে হাই রিস্ক। ব্ল্যাচফোর্ড স্কোর থেকে এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর এখানে হচ্ছে ভমিটিংয়ের কজ। এখন আসলে এই ধরনের বক্স থেকে কোশ্চেনে ভমিটিংয়ের কজ কি, এ ধরনের কোশ্চেন কম আসে, রাদার দেন এখান থেকে কোশ্চেন ধরেন যে অ্যাডিসন্স ডিজিজ থেকে কোশ্চেন থাকতে পারে ভমিটিং দিয়ে, তাহলে একটা সিনারিও আকারে কোশ্চেন এখন এগুলোই বেশি আসে। তবে এটা এখান থেকে আগে কোশ্চেন আসতো হোয়াট আর দ্য কজ অফ ভমিটিং। ব্ল্যাচফোর্ড স্কোর থেকে শুধু প্যারামিটারগুলোর নাম, যেখানে পালস দেখা হয়, ব্লাড প্রেশার দেখা হয়, কোমরবিডিটি দেখা হয়, হিমোগ্লোবিন দেখা হয়, ইউরিয়া দেখা হয়, জাস্ট এগুলো। আরেকটা আমরা আগে বলছি যে স্কোর 2 অর লেস গুড প্রগনোসিস, এবং বেশি থাকলে পুয়ারার আউটকাম। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা হচ্ছে ইউরিয়ার এখানে একটু দেখে রাখেন। ইউরিয়া, যে ব্লাড ইউরিয়া রাইজ as absorbed product of the blood are metabolized by the liver, and elevated blood urea with normal creatinine concentration implies severe bleeding. তাহলে elevated blood urea with normal creatinine এটা ইন্ডিকেট করে সিভিয়ার ব্লিডিং অথবা ডিহাইড্রেশন। আর যদি উল্টাটা হয় elevated creatinine but normal urea, এটা কি ইন্ডিকেট করবে? অথবা ইউরিয়া কম বাড়ছে কিন্তু ক্রিয়েটিনিন বেশি বাড়ছে। ক্রিয়েটিনিন যদি বেশি বাড়ে এবং ইউরিয়া যদি কম বাড়ে, এটা ইন্ডিকেট করবে র‍্যাবডোমায়োলাইসিস। কোনো প্যাশেন্টের যদি ক্রিয়েটিনিন অনেক বেশি বাড়ে আর যদি প্যাশেন্টের ইউরিয়া অল্প বাড়ে, এটা ইন্ডিকেট করবে র‍্যাবডোমায়োলাইসিস। ওকে, আচ্ছা, এরপরে হলো লোয়ার জিআই ব্লিডিং এর কজ, স্পেশালি বক্স নাম্বার 21.17, বক্স 21.17। ডায়রিয়া থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোলোনিক ডায়রিয়া এবং স্মল বাউল ডায়রিয়ার ক্লিনিক্যাল ফিচার। স্পেশালি কোলোনিক ডায়রিয়াতে ব্লাড এবং মিউকাস থাকবে, এবং লার্জ বাউল ডায়রিয়া উইল বি লার্জ ভলিউম, স্মল বাউল ডায়রিয়া উইল বি ভলিউমিনাস অ্যান্ড ওয়াটারি। ক্লিনিক্যাল ফিচার অফ ম্যালঅ্যাবজর্পশন বক্স 21.22, ভেরি ইম্পর্টেন্ট। এর সাথে আপনারা অ্যাড করে নেবেন নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থেকে, যে ভিটামিন ডেফিসিয়েন্সি হলে আদার কি ফিচারগুলো পাওয়া যাবে। এরপরে হচ্ছে ওয়েট লস থেকে ওয়েট লসের কজগুলো, বক্স 21.24।
যদিও এখন এই ধরনের কজোলজিগুলো কম আসে, আগে ধরনের কোশ্চেন আসতো। তারপরে কজেস অফ কনস্টিপেশন, স্পেশালি নন জিআই কজ, কজেস অফ কনস্টিপেশন থেকে মেইনলি নন জিআই কজগুলো ইম্পর্টেন্ট। অ্যাকিউট অ্যাবডোমিনাল পেনের কজ এবং অ্যাকিউট অ্যাবডোমিনাল পেনের এই যে ফ্লো চার্ট, এখান থেকে প্রথম অংশটুকু খুবই ইম্পর্টেন্ট, যে ফার্স্ট আপনাকে দেখতে হবে ইজ দেয়ার এনি ফিচার অফ পেরিটোনাইটিস প্রেজেন্ট অর নট, এরপরে অ্যামাইলেজ আর ইরেক্ট চেস্ট এক্সরে। পারফোরেশনের জন্য ইনভেস্টিগেশন অফ চয়েস হবে ইরেক্ট চেস্ট এক্সরে, নট প্লেন এক্সরে অ্যাবডোমেন। ক্রনিক বা রিকারেন্ট অ্যাবডোমিনাল পেন, এখান থেকে বক্সটা ইম্পর্টেন্ট 21.23। এরপরে ওরাল আলসার, ওরাল আলসার থেকে দুইটা ইম্পর্টেন্ট, একটা হচ্ছে বক্স 21.25, তবে এর চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 21.26, এটা ট্রিপল স্টার দিয়ে রাখবেন, সিমটম অ্যান্ড সাইন অফ ওরাল ক্যান্সার, সিমটম অ্যান্ড সাইন্স অফ ওরাল ক্যান্সার। প্যারোটিড সোয়েলিং এর কজ, জাস্ট নামগুলো একটু দেখে রাখতে হবে। স্পেশালি এখানে ইম্পর্টেন্ট হচ্ছে শগ্রেন সিনড্রোম, শগ্রেন সিনড্রোম একটু সার্কোয়েডোসিস, শগ্রেন সিনড্রোম আরেকটা হলো সার্কোয়েডোসিস। আচ্ছা, এরপরে চলে আসেন যে জার্ড, জার্ড থেকে যেটা প্যাথোফিজিওলজি থেকে শুধুমাত্র হেডলাইনগুলো লাগবে, প্যাথোফিজিওলজির হেডলাইনগুলো, যেমন লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার অ্যাবনর্মালিটি, হায়াটাস হার্নিয়া, তারপরে গ্যাস্ট্রিক কন্টেন্ট, ডিফেক্টিভ গ্যাস্ট্রিক এমটিং। তাহলে প্যাথোফিজিওলজিতে শুধুমাত্র হেডলাইনগুলো, হেডলাইনগুলো এখান থেকে দেখে রাখবেন। এরপরে হায়াটাস হার্নিয়ার ক্লিনিক্যাল ফিচার বক্স 21.29। এরপরে হচ্ছে কমপ্লিকেশন অফ জার্ড, জার্ড প্রথমে হচ্ছে জার্ডের ক্লিনিক্যাল ফিচার, ক্লিনিক্যাল ফিচারগুলো শিটে ভালো দেয়া আছে, সব শর্ট করে দেয়া, তো এই ক্লিনিক্যাল ফিচার এখান থেকে লাগবে। সেকেন্ড হচ্ছে এর কমপ্লিকেশনগুলো, স্পেশালি কমপ্লিকেশনের ভিতরে যেগুলো দেয়া নাই ক্লিনিক্যাল ফিচারে দেয়া, যেমন হচ্ছে ল্যারিনজাইটিস, ল্যারিনজাইটিস ক্যান বি এ কমপ্লিকেশন, অ্যাজমা ক্যান বি এ কমপ্লিকেশন, রিকারেন্ট চেস্ট পেন ক্যান অলসো বি এ কমপ্লিকেশন। তাহলে কমপ্লিকেশন এবং ক্লিনিক্যাল ফিচার কিছুটা ওভারল্যাপিং। তাহলে কমপ্লিকেশন থেকে ইসোফেজাইটিস, ব্যারেট ইসোফেগাস, অ্যানিমিয়া, ব্লিডিং, আরেকটা হলো স্ট্রিকচার, এগুলো ইম্পর্টেন্ট। আর গ্যাস্ট্রিক ভলভুলাস যেটা, এটা হচ্ছে কমপ্লিকেশন অফ, এই যে গ্যাস্ট্রিক ভলভুলাস, এটা হচ্ছে কমপ্লিকেশন অফ হায়াটাস হার্নিয়া, গ্যাস্ট্রিক ভলভুলাস ইজ এ কমপ্লিকেশন অফ হায়াটাস হার্নিয়া। এরপরে মোটিলিটি ডিসঅর্ডার, এখান থেকে প্যাথোফিজিওলজিটা ইম্পর্টেন্ট, একটা হচ্ছে স্ফিংটারের টোন বেড়ে যাবে, আর একটা হচ্ছে ফেলিওর অফ বা অ্যাপেরিস্টালসিস অফ ইসোফেগাস। আর এখান থেকে হচ্ছে কজ আননোন এবং ডিফেক্টিভ নাইট্রিক অক্সাইড প্রোডাকশন বাই ইনহিবিটরি নিউরন, এই দুইটা, এগুলো হচ্ছে মেন প্যাথোফিজিওলজিক্যাল মেকানিজম। এরপরে হচ্ছে রিস্ক ফ্যাক্টর অফ স্কোয়ামাস সেল কার্সিনোমা, তাহলে অনেকগুলো, স্মোকিং, অ্যালকোহল, এগুলো আমরা ডিসকাস করেছি। অ্যাডিনোকার্সিনোমার রিস্ক ফ্যাক্টর একটাই, সেটা হচ্ছে ব্যারেট ইসোফেগাস, ব্যারেট ইসোফেগাস এখানে লিখে রাখতে পারেন স্কোয়ামাস কার্সিনোমার উপরে, অ্যাডিনোকার্সিনোমা টান দিয়ে লিখে রাখতে পারেন যে ব্যারেট ইসোফেগাস। আচ্ছা, এরপরে হচ্ছে ইনভেস্টিগেশন দেখি শুধু প্রথম লাইনটা, ইনভেস্টিগেশন অফ চয়েস ইজ আপার জিআই এন্ডোস্কোপি, ইসোফেজিয়াল ক্যান্সারের ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে আপার জিআই এন্ডোস্কোপি, ইনভেস্টিগেশন অফ চয়েস আপার জিআই এন্ডোস্কোপি। ম্যানেজমেন্ট থেকে ট্রিটমেন্ট অফ চয়েস সার্জারি, ট্রিটমেন্ট অফ চয়েস সার্জারি। এরপর এইচ পাইলোরি, এইচ পাইলোরি থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এইচ পাইলোরি অ্যাট্রফিক গ্যাস্ট্রাইটিস করতে পারে, এবং সেটা কোথায় করবে, সেটা করবে সব জায়গায় করবে, কিন্তু তারা মেইনলি এফেক্ট করবে হচ্ছে অ্যান্ট্রামকে। এইচ পাইলোরি যে অ্যাট্রফিক গ্যাস্ট্রাইটিস করে, এটা অ্যান্ট্রামকে এফেক্ট করে। ওকে, আর এরপরে অটোইমিউন গ্যাস্ট্রাইটিস, অটোইমিউন যে গ্যাস্ট্রাইটিসটা হয় সেটা অ্যান্ট্রামকে এফেক্ট করে না, এটা হচ্ছে মেইনলি বডি অফ দ্য স্টোমাককে এফেক্ট করে। ওকে, শুধু প্রথম লাইনটা ইম্পর্টেন্ট,
যে বডি অফ দ্য স্টোমাককে এফেক্ট করে কিন্তু অ্যান্ট্রামকে করে না। তাহলে অ্যান্ট্রামে কি করে অ্যাট্রফিক গ্যাস্ট্রাইটিস, অ্যান্ট্রামে করে এইচ পাইলোরি। ম্যানি ট্রিয়াস ডিজিজ, এখান থেকে শুধু ক্লাসে যেগুলো আমরা বলছি যে এখানে প্রোটিন লুজিং অ্যান্টারোপ্যাথি হবে, এখানে গ্যাস্ট্রিক পিটগুলো হাইপারট্রফি হবে, হাইপারপ্লেসিয়া হবে। এন্ডোস্কোপি শো ইনলার্জমেন্ট অফ গ্যাস্ট্রিক পিট অ্যান্ড গ্যাস্ট্রিক ফোল্ড। এটা আরেকটা হচ্ছে এটা দিস এ রিস্ক ফ্যাক্টর অফ কার্সিনোমা স্টমাক, দিস এ রিস্ক ফ্যাক্টর অফ কার্সিনোমা স্টমাক। পেপটিক আলসার ডিজিজ, এখান থেকে হচ্ছে পেপটিক আলসার ডিজিজ থেকে ইম্পর্টেন্ট হলো যে প্যাথোফিজিওলজির উপরের প্যারাটা, যে উপরের প্যারাটা হচ্ছে যে chronic duodenal ulcer commonly occurs in the duodenum and 50% are on anterior wall। তো ডিউডেনামে হচ্ছে ক্রনিক ডিউডেনাল আলসার যেটা হয় অ্যান্টোরিয়র পার্টে হচ্ছে সবচেয়ে কমন, এটা হচ্ছে 50%। আর গ্যাস্ট্রিক এবং ডিউডেনাল আলসার একসাথে থাকতে পারে 10% প্যাশেন্টদের ক্ষেত্রে। এইচ পাইলোরি থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা ডিউডেনাল আলসারের জন্য রেসপন্সিবল হচ্ছে অলমোস্ট 90%, আর গ্যাস্ট্রিক আলসারের জন্য এটা হচ্ছে 70% রেসপন্সিবল। তাহলে ডিউডেনাল আলসারের জন্য রেসপন্সিবল হলো 90% এইচ পাইলোরি, আর গ্যাস্ট্রিক আলসারের জন্য হলো 70% রেসপন্সিবল, আর গ্যাস্ট্রিক আলসারের বাকি 30% হচ্ছে এনএসএআইডি। তাহলে গ্যাস্ট্রিক আলসারের জন্য 70% এইচ পাইলোরি আর 30% এনএসএআইডি, আর ডিউডেনামের জন্য 90% হলো এইচ পাইলোরি। তাহলে কোথায় আলসার বেশি করে এইচ পাইলোরি? ডিউডেনামে। এরপরে হচ্ছে এইচ পাইলোরি রিলেটেড ফিচারগুলো, এটা আমরা ক্লাসেই ভালো বলেছি যে এইচ পাইলোরি এটা একটা গ্রাম নেগেটিভ অর্গানিজম। এই ফিগার যেটা 21.35 এখানেই লিখে রাখতে পারেন যেটা হচ্ছে গ্রাম নেগেটিভ অর্গানিজম। ইউরিয়েজের এখানে দাগ দিয়ে রাখতে পারেন, দে প্রডিউস ইউরিয়েজ। ফ্লাজেলাতে দাগ দিয়ে রাখতে পারেন, দে হ্যাভ ফ্লাজেলা অ্যান্ড দে আর গ্রাম নেগেটিভ অর্গানিজম, এবং দে গ্রো ইন দ্য কার্বন ডাইঅক্সাইড রিচ মিডিয়া অ্যান্ড স্কিরোজ মিডিয়া, ইট ইজ কল্ড স্কিরোজ মিডিয়া। এবং এটা কি কি ডিজিজ করতে পারে এইচ পাইলোরি, এটা ছবির পাশে লিখে রাখতে পারেন যে এটা গ্যাস্ট্রাইটিস করতে পারে, পেপটিক আলসার করতে পারে, অ্যাডিনোকার্সিনোমা করতে পারে, আরেকটা হচ্ছে মলটোমা বা লিম্ফোমা করতে পারে। তাহলে একটা হলো গ্যাস্ট্রাইটিস, একটা হলো আলসার, একটা কার্সিনোমা, একটা মলটোমা। এরপরে হচ্ছে এইচ পাইলোরির টেস্টগুলো বক্স 21.34, বক্স 21.34। এরপরে ইন্ডিকেশন অফ এইচ পাইলোরি ইরাডিকেশন, এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কখন করা উচিত না, নট ইন্ডিকেটেড, এটা ইম্পর্টেন্ট। পরীক্ষায় নট ইন্ডিকেটেডগুলোকে ইন্ডিকেটেড অপশনে দিয়ে দিবে। আরেকটা হলো এক্সট্রা গ্যাস্ট্রিক ইন্ডিকেশন, এক্সট্রা গ্যাস্ট্রিক যেমন B12 ডেফিসিয়েন্সি, আইটিপি এবং আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। পেপটিক আলসারের কমপ্লিকেশনগুলো এগুলোই হচ্ছে সার্জারির ইন্ডিকেশন, যেমন পারফোরেশন, হ্যামোরেজ এবং অবস্ট্রাকশন। এই তিনটা হচ্ছে আলসারের কমপ্লিকেশন। তাহলে কমপ্লিকেশন থেকে শুধু নামগুলো, আর অবস্ট্রাকশন থেকে শুধু দাগায় রাখবেন যে হাইপোক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস, আরেকটা হলো প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া। আর সাক্কাশন স্প্ল্যাশটা হবে আফটার 4 আওয়ার, আফটার 4 আওয়ার সাক্কাশন স্প্ল্যাশ দেখতে হবে আফটার 4 আওয়ার অফ মিল। আর হাইপোক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস, আরেকটা হলো প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া। এরপরে হচ্ছে জলিঞ্জার অ্যালিসন সিনড্রোম। জলিঞ্জার অ্যালিসন থেকে হচ্ছে যে ট্রায়াড, যেটা যেখানে অ্যাসিডস আলসারেশন হবে, হাইপার সিক্রেশন হবে, আরেকটা হলো গ্যাস্ট্রিনোমা হবে, এবং এটার সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে মেন 1 সিনড্রোম, এবং এজ মেন 1 সিনড্রোম এটা হচ্ছে প্যাথোফিজিওলজিতে, এবং এর সাথে পিটুইটারি টিউমার অ্যাসোসিয়েটেড থাকতে পারে। এটাও এখানে প্যাথোফিজিওলজি থেকে এই দুইটা অংশ লাগবে, যে মেন 1 এবং সাথে পিটুইটারি টিউমার অ্যাসোসিয়েটেড থাকতে পারে। এরপরে হচ্ছে ইনভেস্টিগেশন থেকে গ্যাস্ট্রিন লেভেল যদি 10 অথবা 100 টাইমস বেশি থাকে এটা ডায়াগনস্টিক। গ্যাস্ট্রিন যদি 10 অথবা 100 টাইমস বেশি থাকতে এটা ডায়াগনস্টিক। আরেকটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন রিসেপ্টর সিন্টিগ্রাফি করা যেতে পারে, এরপরে সিটি অ্যাবডোমেন করা যেতে পারে, সিটি অ্যাবডোমেন, আরেকটা হলো সোমাটোস্ট্যাটিন রিসেপ্টর সিন্টিগ্রাফি।
এরপরে গ্যাস্ট্রোপ্যারাসিস থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গ্যাস্ট্রোপ্যারাসিসের কজগুলো এবং ফিচার। এই যে এই লাইনটা থেকে আর্লি স্যাটাইটি, ক্লিনিক্যাল ফিচার হচ্ছে আর্লি স্যাটাইটি, রিকারেন্ট ভমিটিং, অ্যাবডোমিনাল ফুলনেস। আর এর কজগুলো যেটা যে অটোনমিক নার্ভ ড্যামেজ, অটোনমিক নিউরোপ্যাথি, তারপরে মাল্টিপল স্ক্লেরোসিস, মায়োটনিক ডিস্ট্রফি, অ্যামাইলোডোসিস ক্যান কজ গ্যাস্ট্রোপ্যারাসিস। এরপরে গ্যাস্ট্রিক কার্সিনোমা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এটার ক্লিনিক্যাল ফিচার পুরোটাই ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল ফিচারের ভিতরে প্যারানিওপ্লাস্টিক ফিচারগুলো লাগবে। আর ইনভেস্টিগেশন থেকে শুধু ফার্স্ট লাইনটা, আপার জিআই এন্ডোস্কোপি ইজ ইনভেস্টিগেশন অফ চয়েস, আপার জিআই এন্ডোস্কোপি ইজ ইনভেস্টিগেশন অফ চয়েস। এরপরে সিলিয়াক ডিজিজ থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে প্যাথোফিজিওলজি থেকে দুইটা লাইন ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে এখানে HLA DQ2 এবং DQ8 এটা অ্যাসোসিয়েটেড থাকে, DQ2 এবং DQ8 অ্যাসোসিয়েটেড থাকে। আর ক্লিনিক্যাল ফিচারটা শুধু ম্যালঅ্যাবজর্পশনের ফিচার পাওয়া যাবে। আরেকটা হলো অ্যাসোসিয়েটেড ফিচার, এটা হচ্ছে বক্স 21.42 অ্যাসোসিয়েটেড ফিচারগুলো। আরেকটা হচ্ছে হোয়াট আর দ্য কজ অফ সাবটোটাল ভিলাস অ্যাট্রফি, বক্স 21.43। এই দুইটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ডিউডেনাল বায়োপসি যেটা, এটা হলো গোল্ড স্ট্যান্ডার্ড, এটা দাগায় রাখেন। সিলেকের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে ডিউডেনাল বায়োপসি, এন্ডোস্কোপি অ্যান্ড বায়োপসি। এরপরে হচ্ছে যে অ্যান্টিবডির নাম জাস্ট দাগায় রাখবেন, টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ, আরেকটা হচ্ছে অ্যান্টি এন্ডোমাইসিয়াল অ্যান্টিবডি। আরেকটা ইনভেস্টিগেশন থেকে দাগায় রাখবেন যে B12 কমে এবং ফলেট বাড়ে, এখানে না, সেটা স্মল বাউল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথে। তাহলে এটা। এরপরে হচ্ছে ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস, এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে র্যাশ পাওয়া যাবে এবং গ্র্যানুলার অথবা লিনিয়ার IgA ডিপোজিট পাওয়া যাবে এবং এটা 10% সিলিয়াক প্যাশেন্টের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। এরপরে হচ্ছে ট্রপিক্যাল স্প্রু, এটার ডেফিনেশনটা লাগবে প্যাথোফিজিওলজি থেকে কি কি অর্গানিজম এখানে অ্যাসোসিয়েটেড থাকতে পারে, ইকোলাই, ক্লেবশিয়েলা, এটা ইম্পর্টেন্ট। আর ম্যানেজমেন্ট থেকে টেট্রাসাইক্লিন। স্মল বাউল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ, এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে ব্যাকটেরিয়াল কাউন্ট যদি মোর দ্যান 10⁴ হয় জেজুনাম এবং ডিউডেনামে, এটা ইম্পর্টেন্ট। আর সেকেন্ড হচ্ছে যে এটার কজগুলো, এটা হচ্ছে বক্স 21.44, এখান থেকে কোশ্চেন আসছিল একবার MCQ, খুবই ইম্পর্টেন্ট 21.44। আরেকটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার, স্পেশালি এখানে হচ্ছে যে প্যাশেন্টের ইনভেস্টিগেশনে ইম্পর্টেন্ট হচ্ছে যে প্যাশেন্টের এখানে B12 কমে কিন্তু ফলেট বাড়ে, B12 কমে ফলেট বাড়ে। এই যে এদিকে বায়োকেমিক্যাল ফিচারের ভিতরে B12 কমে, ফলেট নর্মাল অথবা বেশি থাকে। এবং টেস্টের ভিতরে যেটা একটা হচ্ছে এন্ডোস্কোপিক ডিউডেনাল বায়োপসি, আরেকটা হচ্ছে জেজুনাল অ্যাসপিরেট এবং মাইক্রোবায়োলজি। আরেকটা টেস্ট কি করা যায়, হাইড্রোজেন ব্রেথ টেস্ট। উইপলস ডিজিজ, এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে ফোমি ম্যাক্রোফেজটা জমা হবে এবং এটা কোন স্টেন নিবে, পারায়োডিক অ্যাসিড শিফ স্টেন। এটা হচ্ছে গ্রাম ট্রফেরিমা ভিপেলি, এটা একটা গ্রাম পজিটিভ অর্গানিজম। প্যাথোফিজিওলজি থেকে ট্রফেরিমা ভিপেলি, এটা একটা গ্রাম পজিটিভ অর্গানিজম। এরপরে হচ্ছে ক্লিনিক্যাল ফিচার বক্স 21.46। এরপরে হচ্ছে এই যে ফিগার 21.43, কনসিকুয়েন্স অফ আইলিয়াল ডিসেকশন 21.43। সিউডো অবস্ট্রাকশন থেকে সিউডো অবস্ট্রাকশনের কজগুলো, বক্স 21.48। লিম্ফেঞ্জেকটেশিয়া থেকে বায়োপসিতে কি পাওয়া যায়, লিম্ফেঞ্জেকটেশিয়ার বায়োপসিতে কি পাওয়া যাবে, বায়োপসিতে পাওয়া যাবে ডাইলেটেড সেন্ট্রাল ল্যাকটিয়াল, লিম্ফেঞ্জেকটেশিয়াতে ডাইলেটেড সেন্ট্রাল ল্যাকটিয়াল। ওকে, এরপরে হচ্ছে ম্যাকেলস ডাইভার্টিকুলামটা ইম্পর্টেন্ট, এটা পুরোটুকু দাগায় রাখবেন, ম্যাকেলস ডাইভার্টিকুলাম। আচ্ছা, এরপরে হচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্স, এখান থেকে ক্লিনিক্যাল ফিচার, আরেকটা হচ্ছে ইনভেস্টিগেশন। ক্লিনিক্যাল ফিচার আরেকটা হলো ইনভেস্টিগেশন। আচ্ছা, এরপরে হলো
ইনফ্লামেটরি বাউল ডিজিজ, এখান থেকে বক্স 21.51, 21.51, বক্স 21.51। এরপরে ফিগার 21.45, ফিগার 21.45। এরপরে 21.56 এর শুধু লাস্টের লাইনটা ট্রু লাভ উইথ ক্রাইটেরিয়া, শুধুমাত্র লাস্টের লাইন ট্রু লাভ উইথ ক্রাইটেরিয়া অফ অ্যাকিউট সিভিয়ার আলসারেটিভ কোলাইটিস। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাক্টিভ আইবিডির ফিচার, এটা ফিগার নাম্বার হলো 21.52, ফিগার 21.52। এরপরে হলো এখান থেকে ড্রাগসগুলোর ভিতরে অ্যাজাথিওপ্রিন, আরেকটা হলো অ্যান্টি টিএনএফ, অ্যাজাথিওপ্রিন আরেকটা হলো অ্যান্টি টিএনএফ, এই দুইটা। আর এই বক্সটা ইম্পর্টেন্ট, বক্স 21.57, বক্স 21.57, এখানে ট্রিপল স্টার দিয়ে রাখবেন, তাহলে আইবিডি থেকে কোশ্চেন একটা থাকবেই মোটামুটি শিওর এটা। আচ্ছা, আইবিডি এন্ড প্রেগনেন্সি, এখানে হচ্ছে শুধু প্রেগনেন্সি পার্টটা দাগায় রাখেন, আইবিডি এন্ড প্রেগনেন্সি থেকে শুধু প্রেগনেন্সি পার্ট, এটা হচ্ছে 824। এরপর আইবিএস, আইবিএস থেকে হচ্ছে আইবিএস এর ক্লিনিক্যাল ফিচার, যেটা হচ্ছে বক্স 21.63 এবং বক্স 21.64, 63 অ্যান্ড 64, 21.63 আরেকটা হলো 64। এরপরে হলো যে পলিপ, পলিপ থেকে হলো ইম্পর্টেন্ট 21.67, 21.67। এরপরে হচ্ছে বক্স 21.68 থেকে শুধুমাত্র ইনহেরিটেন্সটা এবং কোনটা নিওপ্লাস্টিক কোনটা নন নিওপ্লাস্টিক, অর্থাৎ বক্সের প্রথম দুইটা র, একটা হচ্ছে নিওপ্লাস্টিক এবং নন নিওপ্লাস্টিক কোনটা, আরেকটা হচ্ছে যে ইনহেরিটেন্স কি, অটোজোমাল ডোমিনেন্ট, এই দুইটা অংশ। এরপরে ফ্যাপ, ফ্যাপ ইন ডিটেলস লাগবে, ফ্যাপ হচ্ছে ইন ডিটেলস লাগবে, ফ্যাপ ইন ডিটেলস, এবং ফ্যাপের বক্স 21.69। পিউজেগার সিনড্রোম থেকে শুধুমাত্র এর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, যে ডায়াগনোসিস রিকোয়ার্স তিনটা জিনিস, আরেকটা হচ্ছে কোন জিন মিউটেশন থাকে, STK11, STK11, তাহলে এটা হচ্ছে পিউজেগার সিনড্রোম থেকে। জুভেনাইল পলিপোসিস থেকে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া শুধু। কোলোরেক্টাল ক্যান্সার থেকে হচ্ছে রিস্ক ফ্যাক্টর, বক্স 21.7 এবং বক্স 21.70 আর 21.71, 21.70, 21.71। এরপরে হচ্ছে কোলন ক্যান্সারের ফিচার, এই ক্লিনিক্যাল ফিচারে আমরা যেটা ক্লাসে যতটুকু বলছি যে রাইট সাইডে হলে কি হবে, লেফট সাইডে হলে কি হবে, যে এখানে দেয়া যে রাইট সাইডে হলে অকাল্ট ব্লাড, অকাল্ট ব্লিডিং, অল্টার্ড ব্লাড বাউল হ্যাবিট, আর যদি লেফট সাইডে হয় ওই যে হ্যাঁ উপরে হচ্ছে যে লেফট সাইডে হলে ফ্রেশ ব্লিডিং আরেকটা অবস্ট্রাকশন, ফ্রেশ ব্লিডিং আরেকটা অবস্ট্রাকশন। ইনভেস্টিগেশনে প্রথম লাইনটা ইম্পর্টেন্ট, যে কোলোনোস্কোপি হচ্ছে ইনভেস্টিগেশন অফ চয়েস, আর সার্জারি হচ্ছে ম্যানেজমেন্টের মেন। আরেকটা হচ্ছে এটা স্ক্রিনিং কি দিয়ে করা হয়, কোলোনোস্কোপি করে, স্ক্রিনিং কি দিয়ে করা হয়, কোলোনোস্কোপি করে, জাস্ট একটু। আর ডিজিজ মনিটরিংয়ের জন্য কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন, তাহলে এখানে কোন টিউমার মার্কার, কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন। এরপরে ডাইভার্টিকুলার ডিজিজ, এটা লোয়ার জিআই ব্লিডিং করে, এখান থেকে ক্লিনিক্যাল ফিচারটা ইম্পর্টেন্ট, ডাইভার্টিকুলার ডিজিজ থেকে ক্লিনিক্যাল ফিচারটা ইম্পর্টেন্ট। আরেকটা ইনভেস্টিগেশনে যেটা আমরা বললাম যে বেরিয়াম এনেমা করা যায়, আরেকটা হলো সিটি স্ক্যান করা যায়, বেরিয়াম এনেমা করা যায়, আরেকটা হলো সিটি স্ক্যান করা যায়। ইনভেস্টিগেশন থেকে এই দুইটা, ডাইভার্টিকুলার ক্লিনিক্যাল ফিচার, আরেকটা হচ্ছে ইনভেস্টিগেশন। ল্যাক্সেটিভ থেকে ল্যাক্সেটিভের এই বক্সটা 21.73, ল্যাক্সেটিভের এই বক্সটা ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে মেলানোসিস কলাই থেকে শুধু এটাই লাগবে যে কোন ধরনের ল্যাক্সেটিভ এটা করে, এটা হচ্ছে স্টিমুলেন্ট ল্যাক্সেটিভ, অর্থাৎ প্রথম দুইটা লাইন মেলানোসিস কলাইয়ের প্রথম দুইটা লাইন। হার্শপ্রাং ডিজিজ এটা কেন হয়, এটা হচ্ছে হার্শপ্রাং ডিজিজটা একটু ইন ডিটেলস লাগবে, হার্শপ্রাং ডিজিজ একটু ইন ডিটেলস লাগবে, হার্শপ্রাং ডিজিজ পুরোটা। আচ্ছা, এরপরে হলো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস থেকে এর সিভিয়ারিটি স্কোর, এটা হচ্ছে গ্লাসগো ক্রাইটেরিয়া। এরপরে হচ্ছে এর কমপ্লিকেশন, গ্লাসগো ক্রাইটেরিয়া এটা হচ্ছে বক্স 21.78, 21.78, ট্রিপল স্টার 21.78। এরপরে কজগুলো,
box 21.80 triple star 21.80 21.81 it is also triple star এখান থেকে সিস্টেমিক কমপ্লিকেশন গুলো দাগায় রাখেন সিস্টেমিক কমপ্লিকেশনটা বেশি ইম্পর্টেন্ট আরেকটা হচ্ছে সিউডোসিস্ট এখানে এই বক্সের নিচে দেয়া আছে সিউডোসিস্টের জন্য এখানে এটা লাইনিং হচ্ছে ফাইব্রাস ক্যাপসুল অথবা গ্র্যানুলেশন টিস্যু দিয়ে হয় এটা সিটি স্ক্যান করা যায় আরেকটা হচ্ছে সেরাম অ্যামাইলেজ পারসিস্টেন্টলি রেইজড থাকে আর 6 সেন্টিমিটারের বেশি হলে তখন এটা ইন্টারভেনশন করা লাগবে 6 সেন্টিমিটারের বেশি হলে তখন ইন্টারভেনশন করা লাগবে এরপরে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এর ক্লিনিক্যাল ফিচারের বিশেষ করে হেডলাইনগুলো যে অ্যাবডোমিনাল পেইন স্ট্যাটুরিয়া ওয়েট লস আচ্ছা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস থেকে অ্যাবডোমিনাল পেইন স্ট্যাটুরিয়া ওয়েট লস আর এর হচ্ছে কজের ভিতরে হচ্ছে বক্স 21.81 কমপ্লিকেশন অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস 21.83 এরপরে হচ্ছে প্যানক্রিয়াসের টু আইডেন্টিফাই প্যানক্রিয়াটিক ফাংশন গোল্ড স্ট্যান্ডার্ড প্যানক্রিয়াটিক ফাংশন টেস্ট কী দিয়ে করা হয় এবং প্যানক্রিয়াসের স্ট্রাকচার কী দিয়ে দেখা হয় অ্যানাটমির জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এমআরআই আর অথবা সিটি স্ক্যান আচ্ছা প্যানক্রিয়াটিক ডিভিশন থেকে যেটা লাগবে শুধু প্রথম দুইটা লাইন যে প্যাথোজেনেসিস হচ্ছে ডরসাল এবং ভেন্ট্রাল ডাক্ট যখন ফিউজ করতে পারে না তখন প্যানক্রিয়াটিক ডিভিশনটা হবে সিস্টিক ফাইব্রোসিস এটা মেইনলি আপনারা রেসপিরেটরি থেকে পড়বেন সিস্টিক ফাইব্রোসিসটা ইম্পর্টেন্ট যেটা একটা অটোজোমাল রেসিসিভ ডিজিজ এখানে হচ্ছে সিএফটিআর জিনে মিউটেশন হয় প্যাশেন্টের এখান থেকে ক্লিনিক্যাল ফিচারগুলো ইম্পর্টেন্ট যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করে অবস্ট্রাকটিভ জন্ডিস ডেভেলপ করে এবং লাংসে ব্রঙ্কিয়েকটেসিস হয় অবস্ট্রাকটিভ জন্ডিস আরেকটা হলো প্যানক্রিয়াটাইটিস আর ইনভেস্টিগেশন যেটা করা হয় সোয়েট ক্লোরাইড টেস্ট করে এটাকে হাই সোয়েট ক্লোরাইড পাওয়া যাবে আরেকটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার অফ প্যানক্রিয়াটিক ক্যান্সার বক্স ফিগার 21.69 আর প্যানক্রিয়াটিক ক্যান্সার থেকে আরেকটা লাগবে ইনভেস্টিগেশন থেকে হলো সিটি স্ক্যান আরেকটা হলো CA-99 তাহলে এটা হচ্ছে গ্যাস্ট্রোএন্টারোলজি সো বেস্ট অফ লাক আল্লাহ হাফিজ এটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজির পার্ট 2 এখানেই শেষ আল্লাহ হাফিজ